প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 এর ফুল সিলেবাস রিভিশন দিব। অ্যাকচুয়ালি যারা এতদিন পড়াশোনা করো নাই বা যারা চিন্তা করতেছো যে পরীক্ষা কি দিব, কিভাবে দিব, পুরো বইটা কিভাবে শেষ করবো, তাদের জন্য আমার এই ক্লাস। যারা এই পুরো ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমরা সম্পূর্ণ ধারণা পাবা, এবং আশা করছি তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই একটা ক্লাসই তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আশা করছি। এবং অন্যান্য সাবজেক্টগুলোতে তোমরা যে সাবজেক্টগুলোতে একটু ফোকাস কম দিতে পেরেছো, যেমন বিজ্ঞান, ম্যাথ, এইগুলা দিকে একটু বেশি ফোকাস দিতে পারবা, কারণ এই একটা ক্লাসে তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু আমাদের ক্লাসটা দেখতে হবে, পুরো ক্লাসটা দেখতে হবে। 2 ঘন্টা বা 3 ঘন্টা যতটুকু আমার ক্লাস থাকুক পুরো ক্লাসটা কিন্তু দেখতে হবে, তা নাহলে কিন্তু পূর্ণাঙ্গ যেই আমরা যেটা বলতেছি পুরো সিলেবাসটা কভার হবে না। তাহলে অবশ্যই, এবং পরবর্তী সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে এরকম আপডেট তুমি প্রতিনিয়ত পাও। এবং একটা ক্লাসে যদি পুরো বই শেষ করা যায় তাহলে অনেক ভালো, তাই না? আচ্ছা, আমরা আজকে একটা ক্লাসই হচ্ছে পুরো বইটা কমপ্লিট করবো, পুরো সিলেবাস কমপ্লিট করবো। যে কিভাবে, কারণ বলছি কি আমরা এটাকে পার্ট এ, পার্ট বি, পার্ট সি দিয়ে 3টা পার্ট দিয়ে আমরা এটাকে ভাগ করে তারপরে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, ক্লাসটা নেবো আর কি। তাহলে আমার পার্ট এটা হচ্ছে রিডিং পার্ট, এখানে হচ্ছে 30 মার্কস। কত মার্কস? 30 মার্কস। 30 মার্কস আমাকে ইনশিওর করতে হবে, অনেকগুলো বিষয় এখানে দেওয়া আছে, এই বিষয়গুলোকে নিয়ে। তাহলে আমার একটা আনসিন প্যাসেজ থাকবে। কি থাকবে? আনসিন প্যাসেজ। তোমরা যারা হচ্ছে ক্লাস 8 এ ছিলা তারা কিন্তু এই আনসিন প্যাসেজের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষা দিতে আর কি। একটা সিন থাকবে, একটা আনসিন থাকবে, রাইট? তো এখন হচ্ছে টোটালি আনসিন প্যাসেজ থাকবে। আনসিন প্যাসেজটা থেকে তোমার থাকবে হচ্ছে এমসিকিউ। একটা আনসিন থেকে একটা প্যাসেজ থেকে এমসিকিউ দিবে, শর্ট কোশ্চেন দিবে এবং ম্যাচিং দিবে, ঠিক আছে? তো আমরা জানবো এমসিকিউ গুলো কিভাবে, কিরকম কোশ্চেন হইতে পারে, কোথা থেকে অ্যান্সার গুলো আমরা পাবো। তারপরে হচ্ছে অ্যান্সার কোশ্চেন গুলো কিভাবে লিখলে আমরা ফুল মার্ক পাবো, কারণ এখানে হচ্ছে 10 মার্কস। ঠিক আছে, 5টা কোশ্চেনে 10 মার্কস। এখানে 5, এখানে 10, এখানে 5, এখানে 5, এখানে হচ্ছে 5, এরকম করে মনে হয়। হ্যাঁ, 20, 35, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা জানবো কিভাবে 10 আউট অফ 10 পাওয়া যায়, বা কিভাবে আমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারি। অনেক স্কুল আছে যে স্যার আমার স্কুলে তো 8 এর বেশি দেয় না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 8 হচ্ছে আমরা বেঞ্চমার্ক ধরি, বেঞ্চমার্ক ধরে বলে যে আমরা 10 আউট অফ 8 পাবো, এরকম একটা মানে সর্বোচ্চ নাম্বার আমরা কিভাবে পাবো, কিভাবে কোন ফর্মুলাটা ফলো করলে আমরা সর্বোচ্চ নাম্বারটা পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাচিং। ঠিক আছে, ম্যাচিংটা খুবই ইজি, সেন্টেন্স দেখে বুঝতে পারবা। সেন্টেন্সে পুরো প্যাসেজটা যদি তোমরা ভালো করে অ্যানালিটিক্যাল ওয়েতে পড়ো তাহলে হচ্ছে প্যাসেজ থেকে কিন্তু তোমরা এটার ম্যাচিংটার অ্যান্সার পেয়ে যাবো। তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কত সহজে তোমরা ম্যাচিংটা কারেক্টলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে, তোমরা নিশ্চয়ই তোমাদের বইতে পড়েছিলে আর্গুমেন্টেটিভ এসে, এবং ওইটা নিয়ে কিন্তু তোমাদের কি ছিল, তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ বা অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হয়েছিল। ওইটা কিন্তু তোমরা প্রপারলি লিখতে পারো না। আমি আমার ফেসবুক গ্রুপে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলে অনেককেই দেখছি যে খুঁজতে হয়রান হয়ে গেছে, স্যার খুঁজে পাই না, স্যার এটা একটু করে দেন, স্যার এটা একটু বলে দেন। আমার একটা আর্গুমেন্টেটিভ এসে ছিল, এসেটা অনেকে হচ্ছে খুব ভালো রিভিউ দিচ্ছে, দেখলাম যে হ্যাঁ স্যার অনেকক্ষণ খুঁজে পাচ্ছি না, পরে আপনারটা পেয়ে আনন্দিত। ওকে, তারপরে হচ্ছে কমপ্লিটিং টেবিলস। এই আর্গুমেন্টের জন্য থাকবে একটা হচ্ছে ডায়ালগ। ঠিক আছে, এই আর্গুমেন্টেটিভের জন্য একটা ডায়ালগ থাকবে, এটার জন্য একটা আনসিন প্যাসেজ থাকবে। ঠিক আছে, এইটার জন্য একটা আনসিন প্যাসেজ থাকবে, আর এটার জন্য একটা ডায়ালগ থাকবে। এই ডায়ালগটা থেকে তোমাকে এগ্রি এবং ডিসএগ্রি করতে হবে। কেন তুমি এগ্রি করলা সেটা তোমাকে বর্ণনা করতে হবে, কেন তুমি ডিসএগ্রি করলা সেটাও তোমাকে কি করতে হবে, বর্ণনা করতে হবে। তাহলে চলো আমরা স্ক্রিনে দেখবো হচ্ছে যে আমাদের একটা প্যাসেজ থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে হয়। তাহলে আমরা একটু প্যাসেজের দিকে চলে যাই। আচ্ছা, তাহলে এইখানে তোমরা মডেল কোশ্চেন 1 দেখতে পাচ্ছ। তাহলে দেখো মডেল কোশ্চেন 1, এখানে পার্ট এ রিডিং পার্ট, যেটাতে এই জায়গাতে আমরা যেটা করব প্যাসেজটা ভালো করে পড়বো। হ্যাঁ, প্যাসেজটা ভালো করে পড়লে তাহলে আমাদের জন্য সবচেয়ে, আশা করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। টু বি গুড সিটিজেন, ঠিক আছে, ভালো সিটিজেন হওয়ার জন্য, ভালো নাগরিক হওয়ার জন্য ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি। তোমাকে অবশ্যই ভালো কিছু কাজ করতে হবে, তোমাকে নিজেকে তৈরি করতে হবে ভালো কাজ করার জন্য সোসাইটিতে। ওয়েল,
ভালো। দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার রিসার্চ, কীভাবে তুমি তোমাকে প্রস্তুত করবে? ফার্স্ট ইউ নিড নলেজ, প্রথমে তোমাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, ঠিক আছে? টুডেজ সোসাইটি ইজ নলেজ বেসড, বর্তমানে সামাজিকরণ বা বর্তমানে সমাজ হচ্ছে গিয়ে জ্ঞান সমৃদ্ধ। Without having knowledge of modern science, technology, including ICT and the necessary subjects, you will have difficulty living a good life, ঠিক আছে? যদি তোমার এই সম্বন্ধে মানে সায়েন্স, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, তারপরে হচ্ছে যে টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে যদি তোমার পর্যাপ্ত পরিমাণের নলেজ না থাকে, তাহলে তুমি বর্তমান জীবনে স্বাভাবিক জীবন বা সুন্দর লাইফ লিড করাতে তোমার কষ্ট হয়ে যাবে। The other area, you as a good citizen should have knowledge about আর, ঠিক আছে? অন্যদিকে একজন ভালো সিটিজেনের এই বিষয়গুলোতে আপনার কি থাকা লাগে? নলেজ থাকা লাগে। Our country, its constitute, জিওগ্রাফি অ্যান্ড পিপল কনস্টিটিউট, আমাদের কান্ট্রি, আমাদের দেশ, আমাদের নিয়ম নীতি, আমাদের ভৌগোলিক পরিবেশ এবং আমাদের কি জনগণ। Our state is executed and legislative পাওয়ার, আমাদের যে ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং হচ্ছে যে আমাদের সবার যে পাওয়ার আছে সে সম্বন্ধে জানতে হবে। আওয়ার জুডিশিয়াল সিস্টেম, আমাদের আইন বিচার বা বিচার ব্যবস্থা। আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ইটস স্ট্রাকচার্স অ্যান্ড ফাংশনস, আমাদের দেশের সরকার এবং এটার কাঠামো এবং নীতিমালাগুলো। আওয়ার হিস্টোরি, কালচার, ট্রেডিশন, লিটারেচার, মোরাল ভ্যালুস অ্যান্ড রিলিজিয়াস, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের তারপরে আমাদের হচ্ছে সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের হচ্ছে নীতিবোধ, মূল্যবোধ এবং আমাদের ধর্ম, এইগুলোকে সব কিছু কি জানতে হবে। আবার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম, আমাদের সোশিও ইকোনমিক, আমাদের অর্থনৈতিক অবস্থা এবং হচ্ছে আমাদের শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষাগত যে ব্যবস্থা বা শিক্ষার যে ব্যবস্থা। সেকেন্ড, ইউ নিড স্কিল টু ডু থিংস, অবশ্যই তোমাকে এই জিনিসগুলোর জন্য মানে এই সবগুলোকে জানার পরে তোমাকে কি করতে হবে? স্কিলড হইতে হবে, মানে তোমাকে দক্ষ হইতে হবে। নলেজ ইজ নট এনাফ, শুধুমাত্র জ্ঞানই যথেষ্ট নয়। ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি, ঠিক আছে? তোমার যে নলেজ তুমি গ্যাদার করেছো সেটাকে অবশ্যই কী করতে হবে? প্র্যাকটিক্যাল জীবনে, অনুশীলনমূলক জীবনে তোমাকে এটা কী করতে হবে? প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে তারপর আমরা দেখি ফাইনালি, নোয়িং অ্যান্ড ডুইং দিস উইল ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। জানা এবং এগুলো করার মাধ্যমে তুমি দেখবা তোমার মধ্যে কিছু চেঞ্জ, তোমার মধ্যে কিছু চারিত্রিক চেঞ্জ আসছে সে অন্যদের তুলনায়। ইটস বিহেভিয়ারাল চেঞ্জ উইল শো ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস আদার, যেটা কিনা তোমাকে মানে উজ্জীবিত করবে অন্যদের তুলনায় বা আলাদা করবে অন্যদের তুলনায় বা অন্যরকম দেখাবে অন্যদের তুলনায়। দ্যাট ইজ, ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট এ পার্সন অর থিং, এইটা তোমাকে দেখাবে যে তুমি কিভাবে ভাবতেছো এবং কিভাবে তুমি একজন পার্সনকে মানে কিভাবে চিন্তা করতেছো, কিভাবে মানে অনুভব করতেছো একজন পার্সন বা একটা জিনিসকে। লেটস টেক এক্সাম্পল, চলো আমরা একটা এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি। ওকে, এখানে বলছে যে সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট, মনে করো তুমি একজন স্টুডেন্ট, শিক্ষার্থী, নিড নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম, তোমাকে জানতে হবে যে গ্রুপ ওয়ার্ক কী, ক্লাসরুমে যে গ্রুপ ওয়ার্ক জিনিসটা কী। সো ইউ আস্ক ইউর সেলফ অর ইউর টিচার অর এনিওয়ান এলস, তাহলে তুমি কী করবে? তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারো, তোমার টিচারদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা অন্য কারো কাছে তুমি এটা নিয়ে ডিসকাস করতে পারো। হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক কী, আর ইউ মে ফাইন্ড অ্যাবাউট ইট ইন এ বুক, তুমি কি এইগুলা মানে কোনো বইতে খুঁজে পেতে পারো। ইন দিস ওয়ে ইউ মে নো অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট দ্য গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে? বলছি কি ইউ মে নো, অবশ্যই তুমি জানতে পারো, অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট দ্য গ্রুপ ওয়ার্ক, অবশ্যই তুমি তোমার এই সম্বন্ধে একটা নলেজ থাকা মানে কালেক্ট করতে পারো বা গ্যাদার করতে পারো। টু ডু গ্রুপ ওয়ার্ক দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইন্ড ইন্টু গ্রুপস, ঠিক আছে? গ্রুপ ওয়ার্কে কী করা হয়? ক্লাসগুলো আলাদা করা হয়, ভাগ করে দেওয়া হয়, গ্রুপে ভাগ করে দেওয়া হয়। ইচ গ্রুপ ইজ টু ডু সাম টাস্ক গিভেন বাই দ্য টিচার অর ইন দ্য টেক্সট বুক, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপে কিছু কাজ দেওয়া হয়, এটা টিচাররা দিতে পারে অথবা টেক্সট বুক থেকে দিতে পারে। দ্য গ্রুপ মেম্বার উইল ডিসকাস অ্যান্ড শেয়ার আইডিয়াস, পয়েন্ট অ্যান্ড ফাইনালি ওয়ান
মেম্বার উইল রাইট দি অ্যান্সার। ঠিক আছে, মেম্বাররা প্রত্যেকটা মেম্বাররা গ্রুপ মেম্বাররা এটা নিয়ে ডিসকাস করবে, আইডিয়া শেয়ার করবে এবং পয়েন্টগুলো শেয়ার করবে। ফাইনালি একজন কী করবে, এগুলো সব লিখে ফেলবে। Then you start working in groups. In each group you take turn discussing point and answer question. তারপরে চলে গিয়ে এই গ্রুপটা নিয়ে কাজ করবে এবং প্রত্যেকটা যে পয়েন্ট বলা হয়েছে এই পয়েন্টগুলো ডিসকাস করবে এবং এটার অ্যান্সার লেখার চেষ্টা করতে হবে। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য টাস্ক। এইভাবে তুমি তোমার কাজগুলোকে কমপ্লিট করতে পারবা। ইউর টিচার মে মনিটর অ্যান্ড হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। তোমাদের টিচার যিনি আছেন উনি তোমাদেরকে মনিটর করবে এবং তোমাদেরকে সহযোগিতা করবে এই কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য। Lastly, through regular group work, it is expected that there will be noticeable change in your behavior. ঠিক আছে, এই কাজগুলো তুমি যদি রেগুলার করো তাহলে অবশ্যই দেখা যাবে তোমার মধ্যে কিছু চেঞ্জ আসছে। পসিবল চেঞ্জেস আর কি চেঞ্জ হতে পারে? You will develop the skill of speaking freely in English with your classmates and teacher. You will develop your the skill. তুমি তোমার দক্ষতাকে বাড়াইতে পারবা, ইংলিশ দক্ষতাটাকে বাড়াইতে পারবা তোমার ক্লাসমেট এবং তোমার টিচারদের সাথে যদি তুমি মানে রেগুলারলি কথা বলো। ইউর শাইনেস উইল গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। তোমার যেই একটা মানে শাইনেস বা তুমি যে একটা মানে কথা বলতে গেলে একটা দোটনা বা ডিলিমাতে ভোগো, এই সমস্যাটা কিন্তু তোমার সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার। ঠিক আছে, তুমি তোমার যে অ্যাটিটিউড, তোমার যে ভাবসাব বলি আমরা সাধারণত, হ্যাঁ, যে তোমার ভাবসাব কিন্তু বাড়াইতে পারবা। ঠিক আছে, একজন আরেকজনের সাথে যদি খুব সুন্দর করে কোঅপারেট করে বিষয়গুলোকে ডিল করো। ইউ উইল লার্ন টু বিহেভ ইন এ ডেমোক্রেটিক ওয়ে। এই যে ডেমোক্রেটিক, এটাকে আমি আন্ডারলাইন করে রাখছি কারণ হচ্ছে তুমি এখান থেকে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তুমি তোমার বিহেভটা চেঞ্জ করতে পারবে। Most importantly, these behavioral changes taking place in your inside the classroom will be carried over inside the classroom in a real life situation. Most importantly, this behavioral change taking place in your inside the classroom will be carried over outside the classroom in real life situation. এর মাধ্যমে তোমার বিহেভিয়ারটা চেঞ্জ হতে পারে এবং তোমার ক্লাসরুমের যে বিষয়গুলো তুমি শিখে আসছো সেটা তুমি ক্লাসরুমের বাইরে এবং রিয়েল লাইফে কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিলাম। এখন যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা আমরা একটু যদি আলোচনা করি, কীরকম হতে পারে যে আমরা যে কাজটা সবসময় করি, এই যে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি আগে প্যাসেজটা পড়ছি, তারপরে অ্যান্সার খুঁজবো, তাই না? আমাদের উচিত হচ্ছে আমরা আগে কোশ্চেনগুলো খুঁজে নেব। কোশ্চেনগুলো খুঁজে রাখলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, তাহলে হচ্ছে আমরা সহজ অ্যান্সারগুলো পেয়ে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা খুঁজি। হোয়াট ডু ইউ নিড টু ডু থিংস প্র্যাকটিক্যালি? প্র্যাকটিক্যালি কী করার জন্য তোমাকে মানে প্র্যাকটিক্যালি করার জন্য তোমাকে কী করতে হতে পারে? এই যে দেখো এখানে কিন্তু বলছে যে প্র্যাকটিক্যালি, দ্য থিংস ইজ প্র্যাকটিক্যালি। এই যে ইউ মাস্ট অ্যাবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি, মানে তুমি যে নলেজটা গ্যাদার করছো সেটা তোমাকে প্র্যাকটিক্যালি মানে অ্যাপ্লাই করতে হচ্ছে, ব্যবহার করতে বলছে। তাহলে এখানে হবে কি, ইউ নিড স্কিল, এটা হবে স্কিল। তাহলে আমরা এখানে দেখি স্কিল আছে কি না, হ্যাঁ এই যে স্কিল আছে, তাহলে আমরা এটার অ্যান্সারটা এখানে পেয়েছি। তাহলে বাকিগুলো কিন্তু আমার কী করতে হচ্ছে না, পড়তে হচ্ছে না। আমার কিন্তু এইখানে একটু ডিলেমাতে ভুগবো যে আমার নলেজ হইতে পারে, আমার এখানে নলেজ তো অনেকবার বলছে প্যাসেজের মধ্যে, স্যার নলেজই দিয়ে দিই না, স্কিল হইতে হবে। প্র্যাকটিক্যালি আমি যদি নলেজ গ্যাদার করি, কারণ এখানে একটা কথা বলছে যে নলেজই সব কিছু না, তোমাকে মাস্ট বি স্কিলড হইতে হবে, আদারওয়াইজ তুমি কী করতে পারবে না, তুমি এগুলা অ্যাপ্লাই করতে পারবে না, তুমি এগুলো ব্যবহার করতে পারবে না। ওকে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য রিয়েল লাইফ সিচুয়েশন? রিয়েল লাইফ সিচুয়েশন মানে রিয়েল লাইফ সিচুয়েশন, এই যে এইটাও অ্যান্সার কিন্তু এখানেই আছে। ঠিক আছে, রিয়েল লাইফ সিচুয়েশন, এই যে আমরা যদি এটা পড়তাম তাহলে হচ্ছে প্যাসেজটা যদি পরে পড়তাম, এই যে রিয়েল লাইফ সিচুয়েশনে। ওকে, তাহলে এখানে বলছে কি, দিস বিহেভিয়ারাল চেঞ্জ টেকিং প্লেস ইন ইউর ইনসাইড দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন। তাহলে এখানে আমাদের কী হবে, প্র্যাকটিক্যাল নেসেসিটি দরকার, হ্যাঁ প্র্যাকটিক্যালি নেসেসিটি দরকার, আর কোনো কিছু আমার দেখার প্রয়োজন পড়ে
না আর কি, ঠিক আছে, যদি আমি প্যাসেজটা বুঝে থাকি আর কি। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্টস দ্য মেসেজ অফ দ্য প্যাসেজের সবচেয়ে বেশি মানে কোন মেসেজটাকে দেওয়া হয়েছে, বলছে হচ্ছে নলেজ অ্যাবাউট এ কান্ট্রি, প্রিপারেশন ফর এ গুড সিটিজেন 100%, এটা মানে একজন গুড সিটিজেন নাগরিক হওয়ার জন্য আমাকে কি করতে হবে এইটা বলছে। আর কোনো কিছু কি দেখার প্রয়োজন আছে, বিহেভিয়ারাল চেঞ্জের প্রয়োজন আছে, গ্রুপ ওয়ার্কের প্রয়োজন আছে, আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট পার্ট অফ গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্কের অংশ নয় কোনটা, অ্যান্সারিং কোশ্চেন্স, আমরা প্যাসেজটা পড়ছি যেখানে বলছে যে সবাই মিলে পয়েন্ট আউট করবে এবং কোশ্চেন্সগুলো অ্যান্সার করবো। তারপরে ডিসকাসিং পয়েন্ট এটাও করবো বলছি, শেয়ারিং আইডিয়াস অবশ্যই বলছি যে শেয়ারিং আইডিয়াটা শেয়ার করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি যেটা ফোর্থ যেটা থাকে অ্যাভয়েডিং আদার্স অপিনিয়ন, আমরা কি আরেকজনের অপিনিয়নকে বাদ দিতে পারবো? তাহলে কি আমরা এই পড়ছি যে ডেমোক্রেটিক ওয়েটা তো আমাদের পড়তে হয়েছে যে সবার অংশগ্রহণকে প্রাধান্য দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, বলছে কি এটা গ্রুপ ওয়ার্কের পার্ট না, গ্রুপ ওয়ার্কের অংশ না, রাইট। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ লিজিসলেটিভ পাওয়ার রেফার্স টু, লিজিসলেটিভ পাওয়ার্স মানে হচ্ছে আইনসভা বা আইনি পাওয়ার, আইনি ক্ষমতা আর কি, হ্যাঁ। তাহলে হচ্ছে ন্যাশনাল ইউনিটি, লিগ্যাল অথরিটি, কালেকটিভ এনার্জি, আনলিমিটেড পাওয়ার। তাহলে আমি এইখান থেকে বলতে পারি না লিগ্যাল অথরিটি, আমরা এটা বলতে পারি হ্যাঁ যে লিগ্যাল অথরিটি, আমরা এটাকে বলি কিভাবে যে বৈধ সরকার, হ্যাঁ বৈধ কর্তৃপক্ষ আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করছি এইগুলো তোমাদের ক্লিয়ার এবং বুঝতে পেরেছো যে আমি কোন কোন বিষয়গুলোকে পয়েন্ট আউট করে তারপরে হচ্ছে গিয়ে এখানে অ্যান্সারগুলো করেছি। তারপরে আসো এখানে কোশ্চেন আনসার, হাউ ডু ইউ ইউটিলাইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জ, তুমি তোমার বিহেভিয়ারাল চেঞ্জটাকে কীভাবে ইউটিলাইজ করবা। আচ্ছা এইটার অ্যান্সারটা মানে এখানে আছে, এই যে এখানে দিস বিহেভিয়ারাল চেঞ্জেস, এই যে দেখছো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, this behavioral change take place in, তাহলে আমরা এটাকে ডিরেক্টলি এখান থেকে নিয়ে নিই। This behavioral changes take place in your inside the classroom will be carried over outside the classroom in a real life situation, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা কি করতে পারি, এটার অ্যান্সার দিতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিই অ্যান্সার, এটা আমরা এখান থেকে কি করতে পারি, দিতে পারি, ক্যাপিটাল লেটার দিতে হবে এটাকে, হ্যাঁ দিস বিহেভিয়ার, ঠিক আছে। হোয়াট শুড বি ডান টু ডু গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্কে আমাদের কি করা লাগে, দেখো এটার অ্যান্সার এখানে দেওয়া আছে, গ্রুপ ওয়ার্কে আমাদের কি কি করা লাগে, এই যে এটা। দেন স্টার্ট ওয়ার্কিং ইন এ গ্রুপ ওয়ার্ক। আচ্ছা এখানে একটা বিষয় সবাইকে একটু বলে রাখি, আমাকে কোশ্চেন্সটা কি দিয়ে করা হয়েছে, দেখো এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাকে চেষ্টা করতে হবে সবগুলোকে প্রেজেন্ট ফর্মে রাখার জন্য, কিছু কিছু এক্সেপশনাল থাকে। তারপর আমার এখানে বলা হয়েছে হচ্ছিল গিয়ে শুড, এটা কিন্তু পাস্ট ফর্ম বোঝানো হয়, ঠিক আছে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে সবগুলোকে কি করার জন্য, পাস্ট ফর্মে রাখার জন্য। আচ্ছা এখানে হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ, ওকে। তাহলে এবং এখানে বলছে আর প্রেজেন্ট, এটাও আর বলছে, ইজ বলছে প্রেজেন্ট, ক্যান বলছে প্রেজেন্ট, সক্ষমতাকে বুঝাইছে, ঠিক আছে। শুড মানে উচিত, কোন কোন কাজগুলো আমাদের করা উচিত। তাহলে এখান থেকে আমরা নিতে পারি কি যে আমাদের যে টিচার আমাদেরকে ভাগ করে দিবে, ভাগ করে দেওয়ার পর আমরা যে যে কাজগুলো করব, যে কোন কাজগুলো আমাদের করতে হবে। চলো আমরা এখান থেকে একটু খুঁজে বের করি যে আমাদের কোন কোন কাজগুলো করতে হবে। এই যে এটা, দ্য গ্রুপ মেম্বার উইল ডিসকাস, আমাদের এই কাজগুলোকে প্রপারলি করতে হবে, এই যে এটা। দ্য গ্রুপ মেম্বার শুড, এখানে উইল আছে, এখানে আমরা শুড করে দিতে পারি, মেম্বার শুড ডিসকাস অ্যান্ড শেয়ার আইডিয়াস পয়েন্ট, কারণ এটা আমাদের কি গ্রুপ ওয়ার্কের একটা অংশ। তাহলে এইটাকে আমরা এখানে দেখো প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের কিসে দেওয়া আছে, ইয়াতেই দেওয়া আছে, আমরা এটাকে শুট করব জাস্ট, কারণ আমাদের প্রশ্ন বলছে হচ্ছে শুড, উচিত, ঠিক আছে। নেক্সট, হোয়াট আর দ্য সাবজেক্টস ওয়ান শুড নো টু বি গুড সিটিজেন, হোয়াট আর দ্য সাবজেক্টস, কোন সাবজেক্টসগুলো কোন বিষয়গুলো একজন সিটিজেন হইতে তাকে সহযোগিতা করবে, মানে একটা ভালো সিটিজেন হইতে সহযোগিতা। অবশ্যই আমরা এইগুলো এখানে পড়েছি প্রথম দিক দিয়ে, হ্যাঁ এই যে অ্যাজ এ গুড সিটিজেন ইউ শুড হ্যাভ নলেজ, পুরোটা আমরা চাইলে পুরোটা লিখে দিতে পারি, আমরা চাইলে এখান থেকে কিছু জিনিস কমায়ও লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা, সমস্যা নেই, এটা কোনো ইস্যুস নাই। আচ্ছা এটা অনেক বড় হয়ে গেছে। তারপর হচ্ছে স্টেজ, হ্যাঁ এটা নিতে পারি, জুডিশিয়াল সিস্টেম,
তারপর হচ্ছে গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট এটা নিতে পারি, সবগুলো তো আমাদের লাগে, এত কিছু দেওয়ার দরকার নেই আমাদের, জাস্ট এই লাইনটুকু দেবো জাস্ট, অ্যান্ড ইটিসি সি। ওকে, তাহলে এটা অ্যান্সার আমরা পুরোপুরি পেয়ে যাব। আচ্ছা, হাউ ইজ এ টাস্ক ডান বাই এ গ্রুপ ওয়ার্ক, কীভাবে একটা টাস্ক গ্রুপ ওয়ার্কে ডান করা হয়, এইটাও এখানে অ্যান্সার দেওয়া আছে। দেখো এই যে এটা start in group, in each group you take the turn discuss, এই যে এখান থেকে আমরা যদি পুরো লাইনটা নেই, এইটুকু আমরা নিলে পুরোটা পেয়ে যাব। দেখো আমি কিন্তু তোমাদের মতো অ্যান্সার করতেছি, বলতে পারবা যে স্যার আপনি তো পারেন সেই জন্য আপনার কাছে ইজি লাগতেছে, আমি কিন্তু তোমাদের যেরকম অ্যান্সারগুলো সাধারণত থাকে আমি কিন্তু ওইখান থেকে অ্যান্সার করার চেষ্টা করতেছি, ঠিক আছে। বলছে হাউ ডান এ গ্রুপ ওয়ার্ক, এখানে আমরা লিখবো জাস্ট গ্রুপ ওয়ার্কটা লিখবো, গ্রুপ ওয়ার্ক ইজ taken ট্রান্স ডিসকাশন। ওকে, তাহলে এটার অ্যান্সার আমরা এখান থেকে অ্যান্সার লিখে দিচ্ছি। তাহলে এখানে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, আমি সব কিছু কিন্তু প্যাসেজ থেকে নিচ্ছি, এমন বলতে পারবো না স্যার আপনি মন মতো নিচ্ছেন, স্যার এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা কিন্তু বলা যাবে না, কারণ আমি তোমরা যেভাবে অ্যান্সার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো আমি ওইভাবে এটাকে নেওয়ার চেষ্টা করছি, এবং গ্রামাটিক্যাল কোনো ইস্যুস যদি থাকে ওইটাকে সলভ করার চেষ্টা করছি। হাউ ক্যান ইউ হ্যাভ নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে, তুমি কিভাবে তুমি নলেজ নিতে পারো গ্রুপ ওয়ার্ক সম্বন্ধে। বলছে প্রথম কোশ্চেন ছিল কি যে আচ্ছা যে হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, এখানে আমরা একটা কথা বলছিলাম না যে হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, এইখানে মনে হয় বলছিলাম কোথায় জানি, যে হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক অর ইউ মে ফাইন্ড অ্যাবাউট এ বুক, যে তুমি কোথা থেকে নিতে পারো, তাহলে আমরা এইটা এখান থেকে নিতে পারি। যে হাউ ইউ আক্স টিচার ও এনিওয়ান এলস, এইটুকু নিতে পারি, ইউ ক্যান আক্স, যেহেতু এখানে ক্যান বলছে আমরা এখানে এটা ক্যান করে দিই, ইউ ক্যান আক্স টিচার এনিওয়ান এলস, আরও কিছু মনে হয় ছিল এখানে পয়েন্টগুলো আমরা নিতে পারি। হ্যাঁ, ইউ মে ফাইন্ড আউট বুকস ইন দিস ওয়ে, in this way you may know or you may have knowledge about group work, এই লাইনটুকু আমরা এখান থেকে উঠে নিতে পারি। ওকে, তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি, আমাদের অ্যান্সারটা প্রপারলি পেয়ে যাচ্ছি। তোমরা যদি এইভাবে করে অ্যান্সারগুলোকে দেওয়ার চেষ্টা করো আশা করছি তোমরা ফুল মার্ক পাবা, এখানে কোনো মার্ক লুজ হওয়ার চান্সেস থাকবে না। তোমরা যদি চাও তোমাদের কিন্তু আমি এই পিডিএফটা চাইলেই তোমাদেরকে দিয়ে দিতে পারি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা, এবং হচ্ছে গিয়ে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দিলে কিন্তু আমরা দিয়ে দিব, এবং আমি চেষ্টা করবো যাতে ভিডিওতে তোমাদের এই পিডিএফটার লিঙ্ক থাকে, ঠিক আছে, কিছু কোশ্চেন কিছু ইনফরমেশনের মাধ্যমে তোমরা চাইলে এটার লিঙ্ক নিয়ে নিতে পারবা। ওকে, তাহলে চলো, এখানে বলছে বিলো ইজ দ্য টেবিল উইথ 2 কলাম, এখানে একটা টেবিল দেওয়া আছে 2টা কলামের, in the left column are word from the passage, এই ওয়ার্ডগুলো প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, and in the right column are definition, রাইট কলামটা হচ্ছে লোকে ডেফিনেশন, এই যে বি কলামটা হচ্ছে কি ডেফিনেশন, প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া আছে। ম্যাচ each word with the correct definition by the corresponding letter in the space provide, ঠিক আছে। আচ্ছা, এইখানে এইটার সাথে সাথে স্পেস দিয়ে দিয়ে আমাকে কি করতে হবে, অ্যান্সারগুলো লিখতে হবে, ঠিক আছে। আমরা কি করব, সিটিজেন লিখবো, তারপর একটা স্পেস দিব, স্পেস দিয়ে এখান থেকে উঠাবো সিটিজেন মানে হচ্ছে লোকে নাগরিক, আমাদের এখানে কোশ্চেনে অ্যান্সার কি হবে, এ পারসন হু ইজ মেম্বার অফ পার্টিকুলার কান্ট্রি অ্যান্ড হু হ্যাজ রাইট বিকজ অফ বিং বর্ন, যেহেতু আমার এখানে বর্ন বলছে যে একটা দেশে জন্মগ্রহণ করার পরে ওইখানকার যে অধিকার আছে সেই অধিকারগুলো পাবে, তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে নাম্বার এ, এখানে আমরা বড় করে দিয়ে দিই নাম্বার এ। ওকে, তারপর হচ্ছে জুডিশিয়াল হচ্ছে লোকেরা বিচার বিভাগ, বিচার বা বিচারের নিয়ম নীতি, তাহলে এখানে এটা কি হবে, ফিল অর অপিনিয়ন সামথিং অর সামওয়ান অর বিহেভিং দ্যাট কজ বাই দিস, না দ্য সেট অফ পলিটিক্যাল প্রিন্সিপালস
বাই হুইচ স্টেটস অর অর্গানাইজেশন গভর্নর, ঠিক আছে। পলিটিক্যাল প্রিন্সিপাল, পলিটিক্যাল যে মৌলিক বা মেইন বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে লোকে সাজানো, অবশ্যই এটা না। তারপর অ্যাটিটিউড, অ্যাটিটিউড হচ্ছে লোকে তোমার একদম ভাবভঙ্গিমা, ঠিক আছে। তারপরে এটা তো অ্যান্সার করে ফেলছি, তারপরে সরি অ্যাটিটিউড না, মানে এই জায়গায় তো এটা অ্যান্সার করে ফেলছি। ইনভলভিং এ কোর্ট, জুডিশিয়াল, যেহেতু হচ্ছে লোকে জুডিশিয়াল মানে হচ্ছে লোকে আমাদের কোর্ট কাছারির বিষয়, তাহলে আমরা এটা বলতেই পারি যে ইনভলভিং অ্যান্ড কোর্ট, ঠিক আছে। কোর্টের নিয়মকানুন বা আইনি নিয়মকানুনকে আমরা বলি হচ্ছে গিয়ে ইনভলভিং অ্যান্ড কোর্ট। তারপরে বলতেছি কি সরি অ্যাটিটিউড, অ্যাটিটিউড হচ্ছে লোকে কি, অ্যাটিটিউডের বিষয়টা হচ্ছে লোকে ওই যে তোমার ভাব, যে তুমি একদম মনে করো মানে ভাব দেখাইতেছো, ঠিক আছে। সো এটা আমরা বলতেই পারি যে অ্যাটিটিউড, যেহেতু এখানে বলছে এ ফিলিং অর অপিনিয়ন অ্যাবাউট সামথিং অর সামওয়ান অর বিহেভিং দ্যাট ইজ কজড বাই দিস, ঠিক আছে। অনুভূতি বা কোনো হচ্ছে গিয়ে অপিনিয়ন বলতে হচ্ছে গিয়ে মত প্রকাশ, সামথিং অর সামওয়ান অর বিহেভ, এমনভাবে বর্ণনা করা যেটা বিষয়টা হয়েছে, এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে গিয়ে অ্যাটিটিউড, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি সি। হ্যাঁ, এখানে আমরা এটাকে বলবো কি সি, চলো এটা সি, ওকে। তারপরে তারপরে কি আছে, তারপর হচ্ছে নোটিসেবল, নোটিসেবল হচ্ছে গিয়ে যেটা মানে দেখতে পাই আমরা, আমরা বুঝতে পারি, এটাকে আমরা সাধারণত নোটিসেবল, আমরা বলি না যে নোটিস করস নাই, এরকম যে তুই এটা কি দেখোস নাই, এরকম যেটা নোটিসেবল মানে হচ্ছে এটাকে দেখা যাচ্ছে, এই অর্থে আর কি। তাহলে এইটাকে বলতে পারি, হ্যাঁ এই যে দেখো এইখানে কিন্তু দেওয়া আছে ইজি টু সি অর রেকগনাইজ, রেকগনাইজ মানে হচ্ছে চিন্তা পারা, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ডি নাম্বার। হেয়ার উই গো। তারপর হচ্ছে কনস্টিটিউশন হচ্ছে নিয়ম নীতি, ঠিক আছে। নিয়ম নীতি কারা তৈরি করে, এই যে অর্গানাইজেশন বা গভর্ন করে হচ্ছে পলিটিক্যাল নিয়ম নীতিগুলো তৈরি করে, তাহলে অবশ্যই এটা বাকি রয়ে গেছে, এটা ছাড়ার কোনো অপশন আমাদের হাতে নাই। তো এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমি এটাকে অ্যান্সারগুলো করতেছি, একটার সাথে একটা মিলাচ্ছে, কোন কোন পয়েন্টগুলো আমি মিলাচ্ছি, ঠিক আছে। ওকে, তারপর আমাদের যে পরের পার্ট ডিতে হচ্ছে হলো গিয়ে আমাদের মানে 2 নাম্বার, এখানে আমরা এটাকে 2 করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। 2, এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফ থেকে সরি একটা ডায়ালগ দেওয়া আছে, ডায়ালগ থেকে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে হলো গিয়ে দেখো এখানে একটা বলছে আর্গুমেন্টেটিভ বিষয় লিখতে হবে, তাহলে আমরা যদি প্যারাগ্রাফটা প্রপারলি পড়ি, আগে প্রপারলি পড়লে আমরা এটা সরি ডায়লগটা প্রপারলি পড়ি, ডায়লগটা প্রপারলি পড়লে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে। তাহলে চলো বকুল, এখানে বলছে হচ্ছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন, তারপরে বলছে হচ্ছিল গিয়ে অ্যান্ড কমপ্লিট দি অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, আগে কনভারসেশনটা পড়বো, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিটা ফলো করতে হবে আর কি। বকুল, এভরি ডে মেনি পিপল ফেল ভিকটিম টু রোড অ্যাক্সিডেন্ট, প্রতিদিনই অনেক মানুষ হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের শিকার। Consequently, irreparable losses are caused to lives and properties, ঠিক আছে। কনসিকুয়েন্সলি ইরিপেবল, যেটা আর কখনো ইয়ে করা যাবে না, পরিশুদ্ধ হবে না, বা এটাকে কখনো ফিল আপ করা যাবে না। লসেস আর কস্ট টু লিভস অ্যান্ড প্রপার্টিস, ঠিক আছে। এবং যে পরিমাণ জীবন এবং যে পরিমাণ সম্পদ নষ্ট হচ্ছে, এটাকে কি কখনো আর ফিল আপ করা যাবে না। ইন সাম ওয়ার্স কেসেস পিপল লুজ দেয়ার ভ্যালুয়েবল লাইফস, এবং কিছু খুবই খারাপ বা জঘন্য বিষয় হচ্ছে লাগে বা জীবন ঘটনা হচ্ছে লাগে পিপল লুজ দেয়ার ভ্যালুয়েবল লাইফস, এবং মানুষ তাদের কি করছে, মূল্যবান জীবন নষ্ট করছে। নয়ন বলছে কি, ইয়েস ইট ইজ রিয়েলি এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, আসলে এটা উদ্বেগের বিষয়। ডু ইউ নো দ্য কজ অফ রোড অ্যাক্সিডেন্ট, তুমি কি জানো যে রোড অ্যাক্সিডেন্ট কেন হয়? আচ্ছা, বলতেছি কি, আই থিঙ্ক রেকলেস ড্রাইভিং, আমার কাছে মনে হচ্ছে যে এলোমেলোভাবে একদম মানে পাল্লা দেওয়া যে ড্রাইভিং, রিসেন্টলি ঘটনা একটা ঘটছে কিন্তু উত্তরাতে, এরকম একটা কিন্তু ঘটনা ঘটছে। ইনক্রিজিং অফ আনলাইসেন্সড অ্যান্ড ফল্টি ভেহিকলস, ঠিক আছে। প্রচুর পরিমাণের হচ্ছে গিয়ে ইয়া বাড়ার কারণে, আনলাইসেন্স বলতে হচ্ছে গিয়ে লাইসেন্সবিহীন গাড়ি এবং হচ্ছে গিয়ে ত্রুটিপূর্ণ যানবাহনের জন্য। ভেহিকলস ল্যান্ডেন উইথ মোর প্যাসেঞ্জার, ল্যান্ডেন হচ্ছে বহন করা, পরিবহন করা, হ্যাঁ বহন করা, বহন, আমি একটু বাংলা লিখে দিই, এটা ভালো হবে তাহলে, বহন বহন, ঠিক আছে। উইথ মোর প্যাসেঞ্জার্স অ্যান্ড গোডস, প্রচুর পরিমাণের মানে মানুষজন এবং হচ্ছে প্রচুর পরিমাণের এইখানে গোডস, কিন্তু অনেকে মনে করবে যে গোড তো ভালো, কিন্তু না, গোডের সাথে যদি অ্যাজ দেওয়া হয় তাহলে এটা হয়ে যায় পণ্য, ঠিক আছে। পণ্য জফাল্লা, পণ্য, ঠিক আছে।
গুডের সাথে গুড মানে ভালো, গুডের সাথে অ্যাজ ব্যবহার করলে হয়ে যায় হচ্ছে লাগে পণ্য। ভায়োলেশনস অফ ট্রাফিক রুলস, অমান্য মানে ট্রাফিক রুলস অমান্য করা। অ্যান্ড আনস্কিল ড্রাইভার্স, আনস্কিল বলতে হচ্ছে লাগে যাদের কোনো দক্ষতা নাই। অ্যান্ড বেসিক্যালি রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট, আর এইগুলো হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের জন্য সবচেয়ে বেশি দায়ী, ঠিক আছে, প্রধানত দায়ী আর কি। তারপরে নয়ন বলছে আনপ্ল্যান্ড রোড, হ্যাঁ কিছু রোড আছে যেগুলো আসলে প্ল্যান করে বানাইতে পারে নাই, এরকম অনেক প্ল্যান আছে, যাই হোক তোমরা হয়তো জানো, ঠিক আছে, আমি আর নতুন করে বললাম না। ইরেগুলারেশনস অ্যান্ড কারাপশনস অফ ট্রাফিক পুলিশ আর অলসো রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট। প্রচুর পরিমাণে কারাপশন হয় রোডে, মানে রোডে দেখতেই পাও যে রিক্সা যে দিক দিয়ে যাওয়া নিষেধ ওই দিক দিয়ে রিক্সা যাচ্ছে 10 টাকা 20 টাকা 30 টাকা নিয়ে, তারপর ট্রাফিক পুলিশরা এটাকে হচ্ছে গিয়ে যেতে দিচ্ছে। এই কারণে কিন্তু প্রচুর পরিমাণের জ্যাম বা ইয়াগুলো বাড়তে থাকে। তারপর হচ্ছে গিয়ে বকুল, রাইট ইউ আর, হ্যাঁ তুমি ঠিক আছো, তোমার কথা সত্যি। যে ওয়াকার্স, আচ্ছা যে ওয়াকার্স হচ্ছে লোকে আমরা হচ্ছে লোকে কিছু পথচারী আছে না, লক্ষ্যহীন পথচারী বলা হয় যে ওয়ার্কারকে, লক্ষ্যহীন লক্ষ্য বাংলা লিখতে গেলে তো খবর হয়ে যাবে। লক্ষ্যহীন পথচারী ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, লক্ষ্যহীনভাবে এদিক সেদিক যাচ্ছে, ঠিক আছে, যে ওয়াকার, এখানে ওয়াকার মুছে গেছে যে ওয়াকার লক্ষ্যহীন পথচারী আর কি। ওকে, ইজ অলসো রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট, মনে করো রাস্তার হঠাৎ করে লাভ দিয়ে নেমে গেছে, রাস্তা ফুটপাথ রেখে রাস্তা হাঁটতেছে, এই ধরনের মানুষদেরকে বলা হয়েছিল যে ওয়াকার। যে ওয়াকার ইজ অলসো রেসপন্সিবল রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের জন্য তারাও দায়ী। ওয়েল হোয়াটস আর দ্য রেমেডি ফর রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, মানে এটার থেকে উপশম, রেমেডি মানে উপশম, হ্যাঁ আমরা এটাকে বলি উপশম, বাংলায় বলি হচ্ছে উপশম, উপশম, ঠিক আছে, মুক্তি, বা এটাকে আমরা বলতে পারি মুক্তি, ঠিক আছে, অফ রোড অ্যাক্সিডেন্ট, কীভাবে আমরা এটা থেকে মানে মুক্তি পেতে পারি। ওকে ওকে, তাহলে হচ্ছে বকুল, আই থিঙ্ক ফার্স্ট অফ অল আমাদের উচিত রেকলেস ড্রাইভিং শুড বি স্টপ অ্যাট এনি কস্ট, ঠিক আছে, এই যে পাল্লা দেওয়া, যে পাল্লা করে যে বাস চালানো বা গাড়ি চালানো, এটাকে আমাদেরকে স্টপ করতে হবে, ঠিক আছে। সেকেন্ডলি দোজ হু ভায়োলেট ট্রাফিক রুলস শুড বি গিভেন এক্সপ্লেনেটরি পানিশমেন্ট, ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে এরকম মানে হচ্ছে গিয়ে ট্রাফিক রুলস অমান্য করে তাদেরকে একটা পানিশমেন্ট দেওয়া, অ্যান্ড পেনাল্টি, পানিশমেন্ট অ্যান্ড পেনাল্টি, পানিশমেন্ট হচ্ছে গিয়ে বিচার করা, মনে করো 2 4 10 দিন জেল হাজতে, আর পেনাল্টি মানে হচ্ছে গিয়ে অর্থ দণ্ডকে বলা হয় পেনাল্টি, ঠিক আছে। দিস আনলাইসেন্স, এখানে একটু মনে হয় মিস আছে, দিস হবে, হ্যাঁ, দিস আনলাইসেন্সড অ্যান্ড আনফিট ভেহিকল শুড বি সিস্ট মানে একদম বন্দি করে ফেলা, মানে এইটাকে আর কখনো বের হইতে না, একদম মানে ভাঙ্গা চূড়া নষ্ট করে ফেলা, অ্যান্ড ডিস্ট্রয়, ঠিক আছে, আটকায় দেওয়া এবং হচ্ছে গিয়ে ডিস্ট্রয় করে দেওয়া, তালাবদ্ধ বা সিজ বলতে আমরা সেটা সাধারণত বলি হচ্ছে গিয়ে সিস্ট করে দিই আমরা বলি, মানে একদম লক করে দেওয়াকে, ঠিক আছে, যেটা আর কখনো খুলতে পারবে না। ফোর্থলি মোর ফ্লাইওভার্স ফুট ওভার ব্রিজ শুড বি বিল্ড, আরও প্রচুর ফ্লাইওভার এবং ফুটপাথ বিল্ড করা উচিত, ঠিক আছে। বিসাইডস আওয়ার রোড শুড বি ওয়েডেন, আমাদের অন্যদিকে আমাদের রাস্তাটাকে কী করতে হবে, বড় করতে হবে, ওয়েডেন হচ্ছে লোকে প্রশস্ত করা, হ্যাঁ ওয়েডেন মানে প্রশস্ত, এটা একটু বলে দিলাম, ওয়েডেন মানে প্রশস্ত, বাংলা লিখতে কষ্ট হয়ে যায় বাবা, সো আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে, একটু মনোযোগ সহকারে শুনো, ঠিক আছে। নয়ন পাবলিক অ্যাওয়ারনেস অলসো শুড বি রিয়েলাইজ টু বি অভে ট্রাফিক রুলস, নয়ন বলতেছে এখানে আসলে নয়ন বলছে কি পাবলিক অ্যাওয়ারনেস অলসো শুড বি রাইজ টু বি অভে ট্রাফিক রুলস, ঠিক আছে, পাবলিককেও জানাতে হবে যে তারা যেন ট্রাফিক রুলস মানে। ওকে বকুল, ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ, হ্যাঁ আমি তোমার সাথে একমত, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ টু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে বলতেছি কি, নাও ইউর অপিনিয়ন ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অনলি দ্য ড্রাইভার রেসপন্সিবল ফর দ্য ট্রাফিক রোড অ্যাক্সিডেন্ট, তোমার কাছে কি মনে হয়, তুমি কি এই কথাটাতে অ্যাগ্রি যে শুধুমাত্র ড্রাইভাররাই এটার জন্য রেসপন্সিবল? তাহলে চলো আমরা এটাকে অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে এটার অ্যান্সারটা লিখি আমরা, এটা আসলে আমি একমত না, কারণ এখানে আমাকে প্যাসেজে কি বলছে, প্যাসেজে বলছে হচ্ছে গিয়ে, প্যাসেজে বলছে অনেকগুলো কারণ বলছে, তাহলে আই ডোন্ট ফুললি অ্যাগ্রি দ্যাট অনলি the driver responsible for the road accident,
while যখন ড্রাইভার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট, মানে যখন ড্রাইভাররা খুব গুরুত্বপূর্ণ মানে রোল পালন করে, তাহলে এটা আমরা কি করতে পারি, while drivers are drivers play an important role in being careful. There are many other reasons accidents happen মানে হচ্ছে ঘটা, হ্যাঁ, আরও অন্য কারণে অ্যাক্সিডেন্টটা ঘটে আর কি। ওকে, তারপরে কি দিতে পারি, তারপর দিতে পারি sometimes the robot are not safe or are too narrow। হ্যাঁ, এটার জন্য হয় একটা গাড়ি আসতে পারে না, একটা গাড়ি যায়, এর জন্য আর কি। ওকে, too narrow which makes it hard for drivers to drive properly. Also, if there are problems with the traffic lights or if people across the street carelessly it can lead to accident। ওকে, তাহলে এইটাই হচ্ছিল কি, আমরা এতটুকু লিখলে আসলে নাম্বার পাবো না, তোমরা একটু বড় করে লেখার চেষ্টা করবা, তাতে যে ধরনের হেল্প লাগে সেখানে আমাকে ইনফর্ম করতে পারো, তাহলে আমি কিন্তু তোমাদেরকে বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এই কীভাবে আমি এটা ওইখান থেকে পুরা বিষয়টাকে এখান থেকে আমি এই অনুসারে এইটা অনুযায়ী হচ্ছে আমি লিখেছি। তোমরা চাইলে কিন্তু এইখান থেকেও বিষয়গুলোকে উঠায় দিয়ে লিখতে পারো যে এইটাও কিন্তু এই যে রেকলেস ড্রাইভিং ইনক্রিজ আনলাইসেন্সড অ্যান্ড ফলফুল vehicles landed with more passengers, এই লাইনগুলো কিন্তু উঠাই দিতে পারো। এটাও কিন্তু একটা কি, এটা একটা কারণ। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে 3 নম্বর যে প্যাসেজটা আছে এটা পড়তে পারি, কারণ আমাদের এখানে আমি এটা ফার্স্টে বলেছিলাম যে আমাদের এখানে একটা কমপ্লিটিং টেবিল থাকবে। আমরা আর্গুমেন্টটা শেষ করলাম, এটা কিন্তু আমাদের একটা কি ছিল, আর্গুমেন্ট, অ্যাগ্রি এবং ডিসএগ্রি। তারপর আমরা যদি চলে যাই, আমরা চলে যাবো হচ্ছিল গিয়ে রিড দ্য ফলোয়িং টেক্সট অন বুলিং মানে হচ্ছিল যে মানুষকে বুলি করে না, বুলি বলতে হচ্ছিল গিয়ে ছোটো করে কথা বলে, ঠিক আছে। আমাদের সময় আমরা অনেক দুষ্টামি ফাজলামি করতাম বন্ধুদেরকে, খাটো হলে খাটো বলতাম, বেটে হলে বেটে বলতাম, এরকম আর কি। এগুলোকে সাধারণত বুলি করা বলে। তখন তো আসলে বুঝতাম না, এখন তো আমরা মোটামুটি এই বিষয়গুলো জানি, তখন তো আসলে এইভাবে জানার সুযোগ ছিল না। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে বিষয়গুলো একটু দেখি। বুলি মিনস দ্য ইউজ অফ ফোর্স, হার্টফুল, টিজিং অর থ্রেট টু টেস্ট অ্যাগ্রেসিভলি, ঠিক আছে।
বুলি মানে হচ্ছে হলো গিয়ে যেটা হচ্ছে ফোর্স করা, কোনো কিছু জোরপূর্বক, তারপরে হচ্ছে হলো গিয়ে টিচ করা, ঠিক আছে, কষ্টদায়ক টিচ করা, তারপরে হচ্ছে হলো গিয়ে ট্রেড দেওয়া, অথবা হচ্ছে হলো গিয়ে কোনো কিছু অ্যাগ্রেসিভলি বলা আর কি। সাধারণত এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে বুলি। ইট ইজ দি অ্যাক্টিভিটি অফ রিপিটেড, ঠিক আছে, যেটা বারবার ঘটতে থাকে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইন্টেন্ড টু হার্ট দোজ ফিজিক্যালি, মেন্টালি অর ইমোশনালি। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার মানে হচ্ছে খুব আক্রমণাত্মক ব্যবহার করা হয় মানসিকভাবে, তারপর হচ্ছে শারীরিকভাবে এবং ইমোশনালি। আমরা এটা খুব প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাগ্রেসিভ থাকে আর কি। দিস ক্যান হ্যাপেন ইন স্কুল, এটা সাধারণত স্কুলে হয়, অফিসে হয়, স্ট্রেট অর অ্যাট হোম, বাড়িতে হয়। বুলিং ক্যান বি ভার্বাল ইন হুইচ চিলড্রেন মেক ফান অফ আদার। বুলি হচ্ছে এক ধরনের শব্দ, এক ধরনের ওয়ার্ড, যেটা কিনা বাচ্চা কাচ্চারা অন্যদেরকে মজা করে বলে আর কি, মজার ছলে বলে। কল দেম বাই ব্যাড নেমস, তাদের খারাপ নামে ডাকে। স্প্রেড রিউমার্স ছড়ায়, মানে মানে রিউমার বলতে হচ্ছে মিথ্যা অপবাদ ছড়ায় অ্যাবাউট দ্যাম, ঠিক আছে। রিউমার হচ্ছে গিয়ে মিথ্যা অপবাদ, আমরা বলি হচ্ছে ফাও কথা, বাংলায় সহজ কথা বলি হচ্ছে ফাও কথা, হ্যাঁ, মিথ্যা কথা। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ইট ক্যান বি ফিজিক্যাল ইন হুইচ দে হিট আদার্স অর ডিস্ট্রয় দেয়ার থিংস। এটা ফিজিক্যাল হইতে পারে, যেটার মাধ্যমে কিনা তারা কাউকে মানে মারতেও পারে এবং কার কোনো জিনিস নষ্ট করতে পারে। ইট ক্যান অলসো হ্যাপেন অনলাইন ভিয়া ডিজিটাল ডিভাইস, এটা সাধারণত ঘটে হচ্ছিল গিয়ে ডিজিটাল ডিভাইস। এটা কিন্তু শুধু নট অনলি হচ্ছিল গিয়ে ফিজিক্যালি, এটা কিন্তু ডিজিটাল ডিভাইসেও ঘটে। ওয়েন সামওয়ান ইউজ ডার্টি ল্যাঙ্গুয়েজ অর সেন্ড ব্যাড পিকচার অর মেসেজ, কেউ যখন হচ্ছে খারাপ কথা বলবে, গালি দিবে, অথবা খারাপ খারাপ ছবি পাঠাবে, তখনই কিন্তু এটা বুলির মতো হয়ে যায়। দেয়ার আর মেনি রিজনস হুইচ লেড টু বুলি, এখানে অনেকগুলো কারণ আছে যেগুলো হচ্ছে বুলির শিকার বা বুলির মতো। সামটাইমস সাম চিলড্রেন আর জেলাস অফ আদার্স, মাঝে মধ্যে কিছু কিছু বাচ্চা কাচ্চা অন্য বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে হিংসা করে, ঠিক আছে। দে ক্যান নট সি এনিওয়ান ডুইং বেটার দেন দ্যাম, তারা কখনো মানে করতে চায় না বা দেখতে চায় না যে তারা এটা, মানে আমরা বলি না যে অন্যের ভালো দেখতে পারে না, এরকম আর কি। দেন সো দে স্টার্ট বুলিং আদার্স, তখন তারা কি করে অন্যদেরকে বুলি করা শুরু করে, ঠিক আছে। সাম বুলি বিকজ দে ওয়ার বুলিড বাই সামওয়ান এলস আর্লিয়ার। সাম বুলি বিকজ কিছু বুলি হয় যে তারা আগেও অন্যের কাছ থেকে বুলি শিকার হয়েছে, ঠিক আছে। এটা কেমন হয়, বিষয়টা এমন হয় যে র্যাগের বিষয়টা আমি যদি সহজ করে বুঝি, ভার্সিটিতে র্যাগ দেয়, কারণ কি, কারণ যারা র্যাগ দেয় তারা একটা সময় র্যাগ করে মানে র্যাগ খেয়ে আসছে, এই জন্য আর কি, ঠিক আছে। ওকে, তারপরে মানে দুইটা সিমিলারিটি মিলানোর জন্য আমি বলেছি, কিন্তু বিষয়টা এরকম নাও হইতে পারে। তারপর সে দে ট্রাই টু টেক রিভেঞ্জ বাই ডুইং দ্য সেম আদার্স। হ্যাঁ, এইটা দেখছো যে র্যাক আমি খাইছি, সেই জন্য আমি কি এটাকে র্যাক দিব আর কি, তো রিভেঞ্জ নেওয়ার জন্য যে আমি তো খাইছি, আমাকে এখন দিতে হবে, এই অর্থে তারা সাধারণত দেয়। আদার বুলি বিকজ দে ট্রাই টু টেক আউট দেয়ার অ্যাঙ্গার বাই বুলিং আদার্স, ঠিক আছে। তারা আদার্স বুলি বিকজ অন্য বুলিগুলো হয় দে ট্রাই টু টেক আউট দেয়ার অ্যাঙ্গার বাই বুলিং আদার্স, তাদের যে রাগ আছে তারা চেষ্টা করে অন্যের মাধ্যমে রাগটাকে বুলি করে তাদের রাগটাকে দমায় রাখার জন্য, বের করে দেওয়ার জন্য। বুলিং ইজ গ্রোয়িং ফাস্ট ইন আওয়ার সোসাইটি নাওডেজ, বর্তমানে বুলিংটা অনেক দ্রুত আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে বেড়ে উঠতেছে। ইট অ্যাফেক্টস পিপল ব্যাডলি অ্যান্ড মেনি টাইম ইটস অলসো অ্যাফেক্টস দেয়ার হেলথ, এইটা শরীরেও পড়তেছে আর কি, খারাপ দিকটা, খারাপ প্রভাবটা। ওয়ান লুসেস কনফিডেন্স ওয়েন ওয়ান ইজ বুলিড, কেউ একজন কী হতে পারে, অনেকেই আছে আসলে তাদের কনফিডেন্স হারায় ফেলে এই বুলির কারণে। ইট অ্যাফেক্টস হিজ স্টাডিজ অ্যান্ড হিজ হেলথ, এটা তাদের স্বাস্থ্য এবং পড়াশোনার খুব মানে এফেক্ট করতেছে, মানে কীরকম বা প্রভাব বিস্তার করতেছে। Some children start suffering from depressions and they can also commit suicide, অনেক স্টুডেন্ট কি করতেছে, এটাতে সাফার করতেছে। হ্যাঁ, তোমার কাছে মনে হচ্ছে যে স্যার এটা কোনো কথা, এই মানে আমারে গালিগালাজ করছে দেখে আমি সুইসাইড করব, ঠিক আছে, আমি ডিপ্রেশন চলে যাবো। হ্যাঁ, এটা হয়, অনেক জায়গায় হয়, কারণ তোমার মেন্টালিটি ও আর আরেকজনের মেন্টালিটি সেম না, এই কারণে দেখা গেছে যে অনেকে সুইসাইড পর্যন্ত করে, ঠিক আছে। আমাদের এলাকায় একজন স্টুডেন্ট, তাকে টেস্ট পরীক্ষা সে কোনো একটা সাবজেক্টে ফেল করার কারণে তার যে ক্লাস টিচার হচ্ছে তাকে ইচ্ছা মতো মানে অনেকগুলো কথা শোনাইছে, আমরা যেটাকে বলি হচ্ছিল গিয়ে মিসবিহেভ করছে। তার 2 দিন পরে মেয়েটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে, ঠিক আছে। যদিও এটা কেস বা এটা সেটা হয়েছে, সো তোমার কাছে অনেকটা ইজি মনে হইতে পারে, কিন্তু অনেকের কাছে এটা একটা কনসার্ন, ঠিক আছে, এটা একটা কনসার্নের টপিক,
ওকে, সো টু প্রিভেন্ট ইট, ঠিক আছে, এটা থেকে মুক্তির জন্য প্যারেন্টস অ্যান্ড টিচার শুড অলওয়েজ ট্রাই টু বি ফ্রেন্ডলি উইথ চিলড্রেন। শিক্ষকরা এবং হচ্ছে বাবা মারা এই জায়গাটাতে প্রচুর পরিমাণের কী হইতে হবে, ফ্রেন্ডলি হইতে হবে, আদারওয়াইজ কী হবে, আদারওয়াইজ কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দিস মেক দেম কমফোর্টেবল অ্যান্ড দে স্টার্ট শেয়ারিং দেয়ার ফিলিংস। এইটা তাদেরকে কমফোর্টেবল হইতে সহযোগিতা করবে এবং এইটা মানে তাদের ফিলিংসটা শেয়ার করতে সহযোগিতা করবে। প্যারেন্টস শুড টিচ গুড ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার্স টু দেয়ার চিলড্রেন। প্যারেন্টসের উচিত, বাবা মার উচিত তাদের ছেলেমেয়েকে ভালো শিক্ষা, ভালো ব্যবহার, আচার ব্যবহার শেখানো আর কি। They should teach them to respect other and become friend with everyone. তাদের উচিত সবাইকে সম্মান করা এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য। ওকে, তাহলে এই যে এইখানে এই জায়গাটাতে যে বিষয়টা, এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, এটার অ্যান্সারগুলোকে প্রপারলি করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এটার অ্যান্সারগুলো একটু প্রপারলি করে। আচ্ছা, কোশ্চেনগুলো মনে উঠানো হয় না, কোশ্চেন্সগুলো একটু দেখি আমি উঠাই দিতে পারি কিনা। তাহলে এটা হচ্ছে এফেক্টটা লিখবো এবং হচ্ছে গিয়ে এটা প্রিভেন্ট মানে হচ্ছে উপশম, কীভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে, রিলিফ বলি আমরা সাধারণত, মুক্তি পাওয়া যায়, এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়। ভার্বাল হচ্ছে ভোকাল, ঠিক আছে। এই ভার্বাল মানে তুমি যদি কাউকে বলো যে হ্যাঁ তুই পারবি না, তোর দিয়ে হবে না, কোনো কিছু হবে না, এইটাকে আমরা সাধারণত ভার্বাল বলি, ঠিক আছে। তাহলে ভার্বাল শব্দটা এখানে কোথায় আছে আমরা একটু খুঁজি দেখি, তাহলে আমাদের কাছে মনে হয় সহজে অ্যান্সার খুঁজে বের করতে পারবো। ভার্বাল, এই যে ভার্বাল, বুলিং ক্যান বি ভার্বাল which make fun others, call them by the names and spread rumors about the behavior. আচ্ছা, ভার্বালের কারণে কি হইতে পারে, তোমার কনফিডেন্স লো হয়ে যেতে পারে। তাহলে আমরা এটা দিতে পারি যে কি হইতে পারে, কনফিডেন্স, লুজিং কনফিডেন্স দিতে পারি, লুজিং কনফিডেন্স, ঠিক আছে। তাহলে এটা থেকে মুক্তির উপায় কি, এটা থেকে মুক্তির উপায় হলো গিয়া তোমার যে জায়গাটাতে তুমি কনফিউশনে আসো, ঠিক আছে, বা কোনো প্রবলেম আসো, ওই জায়গাটাতে তোমার বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে করা, ঠিক আছে। শেয়ার, আমরা বলতে পারি শেয়ার দেয়ার ফিলিংস উইথ ফ্রেন্ড আর টিচার, অথবা যারা প্যারেন্টস আছে প্যারেন্টসরা সবচেয়ে বেশি মানে বিষয়টাতে আগে মানে সহযোগিতা করে। তারপর হচ্ছে ফিজিক্যাল হচ্ছে আমাদের ফিজিক্যাল একটা ইম্প্যাক্ট পড়ে, এটার জন্য আমরা এইখান থেকে একটা লাইন পাইছিলাম যে ফিজিক্যালি ইম্প্যাক্ট হয়, টাইমস এই যে affects their health, ঠিক না, affects their health, physically affects their health, এটা নিতে পারি, এই লাইনটা সরাসরি এখান থেকে নিতে পারি। ওকে, তারপরে যদি দেখি, তারপর আমরা কি করতে পারি, এইটার জন্য আমাদের ফিজিক্যালি বুলির জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে গার্ডিয়ানদের উচিত যে আমাদেরকে ম্যানার শেখানো, স্টুডেন্টদেরকে ম্যানার শেখানো। হ্যাঁ, এই লাইনটা নিতে পারি, প্যারেন্টস শুড বি টিচ গুড ম্যানার অ্যান্ড বিহেভিয়ার, এই লাইনটা আমরা নিতে পারি। যদি এইটা প্যারেন্টস করে তাহলে কিন্তু ফিজিক্যালি আর হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে অনলাইন বলছে, আমাদের অনলাইনের জন্য, অনলাইনে খারাপ কিছু জিনিসের জন্য তারা কি করতে পারে দেখি তো। এখানে কি বলছে, ডিজিটাল সামওয়ান ইজ ডার্টি ল্যাঙ্গুয়েজ or sends some bad pictures, they may be reason who is the later bullying. Sometimes some children are jealous to others, they cannot doing this better them to the society and they start bullying because they are bullied someone's ill, they take a revenge doing something. আচ্ছা, এই জায়গাতে আমরা কি দিতে পারি, ফিজিক্যালি তো দিলাম, এখানে হচ্ছে অনলাইনে যদি করে তাহলে অনলাইনে খারাপ ছবিগুলো পাঠাইতে পারে, ঠিক আছে। কি ইফেক্ট পড়তে পারে, ইফেক্টটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সুইসাইডের বিষয়টা দিতে পারি। হ্যাঁ, যেহেতু এখানে তেমন কিছু দেওয়া নেই যে খারাপ ছবি বা পাঠালে তারা গিয়ে সুইসাইড করতে পারে। আমরা দিই টেক ওর স্টেপ লাইক সুইসাইড, ঠিক আছে। কিছু জিনিস তোমাদের দিতে হবে, যেহেতু এটা এখানে কিছু নাই, তোমরা আর কি দিতে পারো এখান থেকে, তোমাদের সহজ করে দেওয়ার জন্য আর কি দিতে পারি। রিভেঞ্জের বিষয়টা এখানে দেওয়া আছে, দেখো এখানে রিভেঞ্জের বিষয়টা দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তাহলে আমি রিভেঞ্জটা নিয়ে নিতাম।
আচ্ছা, দেখতেছি এটাকে আরও সহজ কীভাবে করা যায়। তারপরে আমরা দেখি, আমরা হচ্ছিল গিয়ে এখানে বলতেছি কি যে এখানে অনলাইনে, যেহেতু অনলাইনে অনেক কিছু হয়, তাহলে এটাকে আমরা দিতে পারি হচ্ছে টু রেসপেক্ট আদার্স, বিকামিং ফ্রেন্ড এভরিওয়ান, টু রেসপেক্ট আদার, এটা দিতে পারি। টিচ দেম টু রেসপেক্ট আদার্স, হ্যাঁ তাদেরকে শিক্ষা দেওয়া উচিত যে সবাইকে রেসপেক্ট করার জন্য। ওকে, তারপরে চলে গিয়ে স্প্রেডিং রিউমার্স, রিউমার্স ছড়াইতেছে। রিউমার্স ছড়ানোর কারণে রিউমার্স ছড়ালে কী হয়, ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, এটা দিতে পারি আমরা। ডিপ্রেশন বিষয় নিয়ে কিছু আছে, এই যে পাইছি, কমিটেড সুইসাইড, এই লাইনটা আমরা ওইখানে দিতে পারি, কমিটেড সুইসাইড। আচ্ছা, এইখানে চলে গিয়ে রিউমার্স ছড়ানোর কারণে চিলড্রেন স্টার্টিং সাফার ফ্রম ডিপ্রেশন। ওকে, ডিপ্রেশনটাতে আমরা তাদের স্টার্ট, এই লাইনটা খুব সহজেই বসাই দিতে পারি। আর এখানে কি করা উচিত, এইখানে এই জায়গাটা তো হচ্ছে ফ্রেন্ডলি হওয়া উচিত, বিকামিং ফ্রেন্ডলি এভরিওয়ান, ঠিক আছে, যাতে রুমার না ছড়ায় আমরা হচ্ছে ফ্রেন্ড হতে পারি, বিষয়টাকে জানতে পারি। তারপরে কি হতে পারে, টেকিং রিভেঞ্জ। রিভেঞ্জের বিষয়টা হচ্ছে মেন্টালি একটা, এই যে টেকিং রিভেঞ্জ ডুইং সাম আদার দে বিকজ উইল দ্য অ্যাঙ্গার বাই বুলিং। আচ্ছা, এখানে হচ্ছে লুজেস কনফিডেন্স দিতে পারি, যে তারা তাদের কনফিডেন্স লুজ হইতে পারে। রিউমারের জন্য টেক রিভেঞ্জ না, রিভেঞ্জের জন্য করে না, আমরা এই টাইমটা দিতে পারি। হ্যাঁ, এই যে এইটা দিতে পারি, ব্যাডলি অ্যান্ড মেনলি টাইমস ইট অলসো এফেক্ট দেয়ার হেলথ, এলেনটাকে সরাসরি নিতে পারি টেক রিভেঞ্জের জন্য। মাঝে মধ্যে রিভেঞ্জ নিতে গিয়ে শরীরের ক্ষতি হয়ে যায় বা প্রবলেম হতে পারে। আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে কি করতে পারি, এখানে হচ্ছে গিয়ে এই জায়গাটার জন্য আমরা এই লাইনটা দিতে পারি, কমফোর্টেবল অ্যান্ড দে স্টার্ট শেয়ার দেয়ার ফিলিংস। হ্যাঁ, যাতে করে এই জায়গাতে তারা রিভিউস না নিয়ে তাদের কমফোর্টেবল এবং শেয়ার করতে পারে। ওকে, তাহলে এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ি, তাহলে আশা করছি যে এই মানে তোমাদের এখানে 10 মার্কস, এখানে টোটালি 10 মার্কস তোমরা হচ্ছে গিয়ে ফুললি পেয়ে যাবা। তাহলে এটাতে 5, অ্যান্সার কোশ্চেনে 5, সরি অ্যান্সার কোশ্চেন 5, আর ওইটাতে হচ্ছে 10, ঠিক আছে, শর্ট অ্যান্সার কোশ্চেন। ওকে, তাহলে এইভাবে করলে কিন্তু আমরা প্রপারলি এটার অ্যান্সারটা কী করতেছি, পেয়ে যেতেছি। তাহলে চলো আমরা আরেকটা মডেল সলভ করি, আরেকটা মডেল সলভ করলে আরও বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে বলছে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোড, ঠিক আছে। তো এইখানে বলতেছে হচ্ছিল গিয়ে ফুটপাথ নিয়ে এখানে কথা বলছে। ফুটপাথস আর মেন্ট টু বি দ্য পাথওয়ে অফ পেডিস্ট্রেন্ড প্রোভাইডিং। আচ্ছা, পেডিস্ট্রেন্স এইখানে হচ্ছে ফুটপাথ হচ্ছে গিয়ে এমন একটা রাস্তা যেখানে হচ্ছে সাধারণ মানুষজন যাতায়াত করে, ঠিক আছে, ঠিক আছে। পেডিস্ট্রেন মানে হচ্ছে পথচারী, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পথচারী। পেডিস্ট্রেন মানে হচ্ছে পথচারী, বাংলা লিখতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে। পেডিস্ট্রেন মানে হচ্ছে পথচারী। ফুটপাথস আর মেন টু বি পাথওয়ে ফর পেডিস্ট্রেন মানে পথচারীদের জন্য, ফুটপাথ হাঁটার রাস্তা হচ্ছে পথচারীদের জন্য। প্রোভাইডিং এ সেফ অ্যান্ড ক্লিয়ার রুট ফর পিপল টু ওয়াক, এটা সাধারণত হচ্ছে প্রোভাইড করে হচ্ছে গিয়ে সাধারণ মানুষদের জন্য, যে এখান দিয়ে মানুষ হচ্ছে গিয়ে চলাচল করতে পারে। ওকে, তাহলে আমরা প্রোভাইডিং এ সেফ অ্যান্ড ক্লিয়ার রাউট ফর পিপল টু ওয়ার্ক, ঠিক আছে, যেটা কিনা একটা রাস্তা দেয় মানুষজনদেরকে হাঁটার জন্য। However, যা হোক, ইন বাংলাদেশে ফুটপাথ ফেস দ্য চ্যালেঞ্জ অফ বিং অকুপাইড মানে ব্যস্ত থাকা, ঠিক আছে, কবজা করে রাখা, আমরা এটাকে বলি হচ্ছিল গিয়ে দখল করে রাখা, দখল বাই হকার্স, ঠিক আছে, দখল করে রাখে, কারা দখল করে রাখে, হকার্সরা দখল করে রাখে। ক্রিয়েটিং কনজেশন মানে কিন্তু কনজেশন আরেক নাম হচ্ছে ট্রাফিক জ্যাম, ঠিক আছে, যানজট করে রাখে, যানজট, ঠিক আছে, ট্রাফিক জ্যাম বা যানজট বলি সাধারণত। অ্যান্ড হিন্ডারিং দ্য ফ্রি মুভমেন্ট অফ পিপল, হিন্ডারিং মানে হচ্ছে বাধাপ্রাপ্ত, ঠিক আছে, বাধাপ্রাপ্ত, দ্য ফ্রি মুভমেন্ট অফ পিপল, মানুষদেরকে বাধাপ্রাপ্ত হয়। দ্য সিচুয়েশন অফ ফুটপাথ কনজেশন অফেন অকার্স ডিউ টু দ্য কম্বিনেশন অফ ফ্যাক্টরস, ঠিক আছে, কিছু কারণে সাধারণত এই যানজট, এই ঝামেলাগুলা লাইগা থাকে সিচুয়েশনগুলোর জন্য। Economic struggle compel individuals to sell their goods on footpaths to make a living. Compels বলতে হচ্ছে এখানে সম্পূর্ণ বোঝাইছে,
কমপ্লেক্স ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ইকোনমিক স্ট্রাগল একদম জটিলতা তৈরি করেছে ইন্ডিভিজুয়াল টু সেল দেয়ার গুডস, তাদের পণ্যকে বিক্রি করার জন্য অন ফুটপাথস টু মেক লিভিং, তাদেরকে বেঁচে থাকার জন্য তাদেরকে ফুটপাতে বসে তাদের ইকোনমিটাকে ম্যানেজ করতে হয়। অ্যাডিশনালি নতুনভাবে দে ল্যাক অফ প্রপার রেগুলেশনস অ্যান্ড ইনফোর্স কন্ট্রিবিউশন টু দ্য persistence অফ ইস্যুস, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণের হচ্ছিল গিয়ে নিয়ম নীতির অভাব, ইনফোর্সমেন্ট জোরপূর্বক কন্ট্রিবিউট টু দ্য প্রেস্টিজিয়াস অ্যান্ড ইস্যুস, এই প্রবলেমগুলোকে আসলে গিয়ে মানে জোর করে নিয়ম নীতি ছাড়া সব কিছু করে মানে তৈরি হইতেছে। ওয়াইল ওয়ার্কার্স প্লেজ এ ভাইটাল রোলস ইন দ্য ইকোনমি, যদিও হকার্সরা আমাদের ইকোনমিতে একটা ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ রোল পালন করতেছে। ফাইন্ডিং এ ব্যালেন্স বিটুইন দেয়ার livelihood and ensure public space remain clear for pedestrians in crucial। আচ্ছা, এখানে বলতেছে ছিল গিয়া ফাইন্ডিং এ ব্যালেন্স বিটুইন দেয়ার লিভিংহুড, তাদের বা মানে বেঁচে থাকার মধ্যে বা তারা যাতে বেঁচে থাকতে পারে, জীবিকা নির্ধারণ করে থাকতে পারে, অ্যান্ড ইনশিওর পাবলিক স্পেস, এবং পাবলিক স্পেসটাকে ইনশিওর করা, রিমেন ক্লিয়ার মানে পরিষ্কার রাখা বা কি বলে মানুষের জন্য খালি রাখার জন্য আর কি, মানুষ হাঁটার জন্য খালি রাখার জন্য ফর পথচারী ইজ ক্রুশাল। এটা খুবই মানে ভয়ঙ্কর একটা বিষয় যে মানে মানে হকারও থাকবে না এবং মানুষ খুব সাবলীলভাবে হাঁটতে পারবে, সাবলীল নাকি স্বাভাবিকভাবে হাঁটতে পারবে, হ্যাঁ স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। এটা আসলে খুবই মানে মানে ভাবাই যায় না, এই বিষয় বাংলাদেশে অ্যাটলিস্ট এটা ভাবা যায় না, এরকম একটা বিষয়। টু ফিক্স দিস ইস্যুস, এই প্রবলেমটাকে সলভ করতে গেলে উই ক্যান ডু এ ফিউ থিংস, আমাদেরকে কিছু জিনিস করতে হবে। ফার্স্টলি প্রথমত দ্যার শুড বি এফেক্টিভ আরবান প্ল্যানিং অর জোনিং রেগুলেশনস দ্যাট ডেজিগনেট স্পেসিফিক এরিয়াস ফর হকার্স। আচ্ছা, দেয়ার শুড বি এফেক্টিভ আরবান প্ল্যানিং, খুবই উন্নত মানের প্ল্যান করতে হবে, জোনিং রেগুলেশন এবং হচ্ছে গিয়ে জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে নিয়ম নীতি নির্ধারণ করতে হবে, অ্যান্ড ডেজিগনেট স্পেসিফিক এরিয়াস ফর হকার, এবং স্পেসিফিকলি হকারদের জন্য একটা জায়গা নির্ধারণ করে দেবো যেটা হচ্ছে বাজার বলে আমরা। দিস হেল্প ক্রিয়েট অর্গানাইজড স্পেস ওয়্যার হকার্স ক্যান অপারেট উইদাউট অবস্ট্রাকিং ফুটপাথ। দিস হেল্পস ক্রিয়েট অর্গানাইজ, যেটা কিনা সাহায্য করবে সব কিছুকে স্পেসটাকে খালি রেখে তারা হকাররা যেন তাদের বিজনেস বা তাদের কাজ অন্য একটা জায়গায় করতে পারে, ফুটপাথ ছেড়ে দিয়ে আর কি। সেকেন্ডলি ইনক্রিজ অ্যাওয়ারনেস, তাদেরকে সচেতন করতে হবে, অ্যান্ড লেস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ক্লিয়ার ফুটপাথ, এবং তাদেরকে বুঝাইতে হবে যে ফুটপাথটা কেন এত বেশি ইম্পর্টেন্ট ফর পাবলিক সেফটি অ্যান্ড কনভিনিয়েন্স মানে হচ্ছে গিয়ে সুবিধা, ঠিক আছে, আর এসেনশিয়াল কনভিনিয়েন্স হচ্ছে এবং তাদেরকে বুঝাইতে হবে তাদের সুবিধাটা এবং কতটা জরুরি, মানুষের হাঁটা চলাটা কতটা, ফুটপাথ থাকাটা কতটা জরুরি। দে ক্যান বি অ্যাচিভ থ্রু কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রামস অ্যান্ড পাবলিক কম্পিনিয়ন্স, দিস ক্যান বি অ্যাচিভড, ঠিক আছে, এটা তখনই সম্ভব হবে যখন হচ্ছে গিয়ে কমিউনিটিরা প্রত্যেকটা জায়গায় জায়গায় কিছু প্রোগ্রাম এবং পাবলিক ক্যাম্পেইন করবে, ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে ইনফর্ম করবে। থার্ডলি মিউনিসিপ্যাল অথরিটিস বলতে হচ্ছে গিয়ে আমরা বলি না যে আরে এটাকে কি বলে, নগর ভবন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সিটি কর্পোরেশন, রাইট, সিটি কর্পোরেশন অথরিটিস যারা আছে শুড প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন দ্য ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইনফোর্স রেগুলেশনস। ইমপ্লিমেন্টিং হচ্ছে প্রতিস্থাপন করা, ইনফোর্স হচ্ছে নিয়ম নীতি চালু করা আর কি, ঠিক আছে। ওকে, রেগুলার মনিটরিং অ্যান্ড স্ট্রিক্ট মেজার অফ এনক্রোচমেন্ট অন ফুটপাথ ক্যান ডিটার এনক্রোচমেন্ট, এটা এনফোর্সমেন্ট হবে, হ্যাঁ এটা মনে হয় মিস্টেক করছে, প্রিন্টিং মিস্টেক করছে, টাইপিং মিস্টেক করছে। ফুটপাথ ক্যান ডিটার লিগালি অকুপাইড, ঠিক আছে, এবং এটাকে প্রতিদিনই হচ্ছে পর্যবেক্ষণ করা এবং দেখা যাতে করে তাদেরকে যতটুকু দেওয়া হয়েছে অতটুকুই তারা অকুপেশন করছে কিনা। অ্যাজ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসাবে উই ক্যান ডু হেল্প টু, আমরাও তাদেরকে হেল্প করতে পারি। উই ক্যান জয়েন ক্লিন আপ ইভেন্টস, আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যে ইভেন্টগুলো হয় সেগুলোতে জয়েন করতে পারি। স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য কিপিং ফুটপাথস ক্লিয়ার, এবং হচ্ছে গিয়ে আমাদের
অ্যাওয়ারনেসটাকে বাড়াইতে হবে যাতে করে আমরা ফুটপাথকে ক্লিয়ার রাখি। অ্যান্ড টক টু লোকাল লিডার্স অ্যাবাউট ফাইন্ডিং গুড সলিউশন ফর দ্য বোথ সেলার অ্যান্ড পিপল হু ওয়ার্ক, ঠিক আছে, এবং খুঁজে বের করতে হবে লিডারদেরকে যারা হচ্ছিল গিয়ে এই প্রবলেমগুলোর থেকে ভালো সলিউশন দিতে পারবে, যাতে করে সেলারও তাদের প্রোডাক্ট সেল করতে পারে এবং হচ্ছিল গিয়ে পিপলও তাদের ওয়ার্ক মানে স্টার্ট করতে পারে, মানে তারা হাঁটতে পারে আর কি। ওকে, তাহলে হচ্ছে ইন শর্ট ক্লিনিং ফুটপাথ বাংলাদেশ নিডস টিম ওয়ার্ক, ঠিক আছে, মানে ফুটপাথ ঠিক করার জন্য বাংলাদেশকে হচ্ছে টিম ওয়ার্ক করতে হবে উইথ ক্লিয়ার রুলস, অ্যাওয়ারনেস অ্যান্ড এমপ্লয়ি প্লেয়িং এ পার্ট, ঠিক আছে, সরি এভরিওয়ান প্লেয়িং এ পার্ট, ঠিক আছে, প্রত্যেকে মানে রুলস ক্লিয়ার করতে হবে, সবাইকে জানাইতে হবে এবং সবাই এই অংশে মানে সবাই এটার মধ্যে অংশগ্রহণ করবে। উই ক্যান হ্যাভ ফুটপাথ দ্যাট আর গুড ফর বোথ সেলার্স অ্যান্ড ওয়ার্কার্স। আমাদেরকে কি করতে হবে যে ফুটপাথটাকে এমনভাবে রাখতে হবে যেটা সেলারদের জন্য ইম্পর্টেন্ট এবং ওয়ার্কারদের জন্য, মানে যারা হাতে পথচারীদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে এবার কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করি। কোশ্চেন অ্যান্সার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেজর ফ্যাক্টর বিহাইন্ড দ্য সিচুয়েশন অফ ফুটপাথ কনজেশন, ঠিক আছে, মেজর ফ্যাক্টরটা কি, মানে মেজর কারণটা কি কনজেশনে ফুটপাথ দখল করাটা আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি ট্রাফিক জ্যাম, রোড সেফটি, গুড প্রফিট বলতে গুড প্রফিট না, এখানে হচ্ছে গিয়ে ইকোনমিক ক্রাইসিসের জন্য, ইকোনমিক স্ট্রাগল, তাহলে আমরা এইটাকে ধরতে পারি যে হ্যাঁ ইকোনমিক স্ট্রাগল। আমরা এখানে বলছি যে তারা রোডটাকে এই জন্য দখল করে তাদের জীবন জীবিকা চালানোর জন্য। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পটেনশিয়াল সলিউশন অফ ফুটপাথ কনজেশন, কোনটা হচ্ছে গিয়ে পটেনশিয়াল হচ্ছে গুরুত্বপূর্ণ সলিউশন না এটাকে মানে কনজেশনটা অফ করার জন্য। আচ্ছা, এখানে যদি আমি বলি তাহলে হচ্ছে গিয়ে ইফেক্টিভ আরবান প্ল্যানিং, হ্যাঁ এটা দরকার আছে, রাইজিং অ্যাওয়ারনেস এটা দরকার আছে, জয়নিং রেগুলেশন এটা দরকার আছে, চার্জিং দ্য হকারদেরকে মাইরা পিটাই কি সরানো যাবে কখনো, এইটা হচ্ছিল গিয়ে আমার পটেনশিয়াল না। ওকে ওকে, what will the solution to the footpath congestion issues bring, ঠিক আছে, ফুটপাথের এই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যাইতে পারে। ওকে, এটাকে কিভাবে সলিউশন করতে পারি আমরা, ফ্রি মুভমেন্ট অফ দ্য পিপল অন ফুটপাথ অন মেইন রোড, ফ্রি মুভমেন্ট, ইমপ্রুভ আওয়ার ইকোনমি, ডিসক্রেস কনজেশন, ট্রাফিক কনজেশন, এটাকে ইনক্রিজ দ্য প্রফিট অফ হকার, না ইনক্রিজ দ্য প্রফিট অফ হকারদের প্রফিট বাড়ানোর কোনো ইচ্ছে আমাদের নাই। ডিক্রিজ ট্রাফিক কনজেশন তো ডিক্রিজ করার মতো কোনো অপশন আমাদের নাই, ট্রাফিকের বিষয়টা এখানে আসেই নাই। ইমপ্রুভ আওয়ার ইকোনমিকে ইমপ্রুভ করাটা অনেক কষ্ট, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা যদি এটাকে বলি ফ্রি মুভমেন্ট অফ পিপল অন ফুটপাথ অন দ্য মেইন রোড, ঠিক আছে, ফ্রি মুভমেন্ট অফ পিপল অন ফুটপাথ অন মেইন রোড, মানে প্রশ্ন কি বলছে, হোয়াট উইল দ্য সলিউশন টু দ্য ফুটপাথ কনজেশন ইস্যুস ব্রিং, ঠিক আছে, কোন ধরনের, ও আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে গিয়ে মানে এই যে ফুটপাথের যে কনজেশন বা জ্যাম এটার জন্য কি সমস্যাটা তৈরি হয়, এটা হচ্ছে গিয়ে তারা যেহেতু ফুটপাথে হাঁটতে পারে না, তারা হচ্ছে মেন রোডে হাঁটা স্টার্ট করে দেয়। ওকে, হাউ ক্যান স্টুডেন্টস হেল্প টু ফিক্স ইস্যুস, কীভাবে সহযোগিতা করতে পারে, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইনফোর্সিং রেগুলেশনস আমাদের স্টুডেন্টদের কোনো কাজ না, মানে নিয়ম নীতি তৈরি করা, মেটালাইজেশন, ইফেক্টিভ আরবান প্ল্যানিংয়েও ওদের যাওয়ার কোনো কিছু নাই, স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট কিপিং দ্য ফুটপাথ ক্লিয়ার, হ্যাঁ এটা নিয়ে কাজ করতে পারে যে তারা সবাইকে জানাইতে পারে যে ফুটপাথ ভাই খালি রাখো, মানুষজন হাঁটাচলা করবে, এটা নিয়ে কাজ করতে পারে, রাইট। এডুকেটিং দ্য হকার্স, না হকার্সদের তো কীভাবে কোনোভাবে এডুকেটেড করা যায় না বা যাবেও না, সে তোমার কথা কেন শুনবে। তারপরে হচ্ছে হু উড বি দ্য মেন বেনিফিশিয়ারিজ অফ দ্য, বেনিফিশিয়ারিজ হচ্ছে উপকারী বা শুভাকাঙ্ক্ষী এরকম অর্থ বোঝানো হয়, ঠিক আছে, মানে উপকার পায় আর কি, যারা উপকৃত হয়, হ্যাঁ উপকৃত হয়, অফ দ্য সলিউশন অফ ফুটপাথ কনজেশন, কারা হয় সাধারণত, মানে বেনিফিশিয়ারিজ কারা, সাধারণত হচ্ছিল গিয়ে আমরা বলি হচ্ছিল গিয়ে সেলার অ্যান্ড ওয়ার্কার, মানে দুইজনকেই আমাদেরকে ঠিক রাখতে হবে, সেলারকেও আমাকে ঠিক রাখতে হবে এবং ওয়ার্কার, স্টুডেন্টদের হওয়ার দরকার নাই, গভর্নমেন্টও এগুলো নিয়ে কাজ করতেছে, মিউনিসিপ্যাল অথরিটি এগুলো নিয়ে কাজ করতেছে, একমাত্র ওয়ার্কারদেরকে নিয়েই কথা বলা হয়েছে। ওকে, তাহলে চলো আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার লিখে ফেলি। কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে লিখবো, এখানে হচ্ছিল ওয়াই ইজ ওয়াকিং অন দ্য ফুটপাথ কনজেশন ইজ চ্যালেঞ্জ, ওয়াই ইজ ওয়াকিং ফুটপাথ কনজেশন ইজ চ্যালেঞ্জ কেন, কারণ হচ্ছিল গিয়ে এই জায়গাগুলো ফিল আপ থাকে, ল্যাক অফ রেগুলেশন, না এই না
কন্ডিশন সেফ অ্যান্ড ক্লিয়ার রুট ওয়াও বাংলাদেশ ফুটপাথ সাচ চ্যালেঞ্জ তো এই লাইনটা যদি আমরা দিই যে ফুটপাথ ফেস দ্য চ্যালেঞ্জ, এই লাইনটা ফুটপাথ ফেস দ্য চ্যালেঞ্জ ক্রিয়েটিং কনজেশন ফর দ্য মুভমেন্ট পিপল হকার্স বাই হকার্স এই পর্যন্ত দিলেই হবে আমাদের। হোয়াট আর দ্য ফ্যাক্টরস বিহাইন্ড দ্য ফুটপাথ কনজেশন ইন আওয়ার কান্ট্রি, মানে কোন বিষয়টা আমাদের ফুটপাথ কনজেশনের জন্য দায়ী আর কি, সাধারণত মানে এটার পিছনে দায়ী। তাহলে এইটাকে আমরা কি দিতে পারি, আচ্ছা এইটার জন্য আমরা সাধারণত এখান থেকে দিতে পারি কি উইদাউট ফুটপাথ এফেক্টিভ প্ল্যানিং জোনাল, না এটা না, এখানে তো কিছুই নাই। It is congestion from often occurs the combination of factors economic struggle, আচ্ছা economic struggle, তারপরে হচ্ছে individuals to sell their goods and footpath make, হ্যাঁ এইটা এই পুরো লাইনটা আমরা উঠাই দিতে পারি। ওকে, হাউ ক্যান ইফেক্টিভ আরবান প্ল্যানিং অ্যান্ড জোনিং রেগুলেশন ফিক্স দ্য ইস্যু, ঠিক আছে, কীভাবে এই আরবান প্ল্যানিং মানে উন্নত সিদ্ধান্ত চিন্তা ভাবনা এবং হচ্ছে রেগুলেশন নিয়ম নীতিগুলো এই প্রবলেমটাকে সলভ করতে পারে কিভাবে। চলো আমরা আরবান ইস্যুসতে চলে যাই, এখানে মানে আরবান ইস্যুস ছিল এই যে ইফেক্টিভ আরবান ইস্যুস ফোকাস অ্যান্ড ফুটপাথ, হ্যাঁ এই পুরো লাইন নিলে আমরা একটা অ্যান্সার পেয়ে যেতেছি। দেখছো, তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের অ্যান্সার এগুলোতেই দেওয়া থাকবে, টেনশনের কিছু নাই। তারপর হচ্ছে হাউ ক্যান স্টুডেন্ট হেল্প টু সলভ দিস ইস্যুস, কীভাবে স্টুডেন্টরা তাদের এই ইস্যুসগুলোতে সলভ করতে পারে, স্টুডেন্টরা কী করতে পারে, অ্যাওয়ারনেস একটু আগে আমরা পড়ছি, অ্যাজ এ স্টুডেন্ট উই ক্যান হেল্প টু, ক্যান জয়নিং ক্লিন আপ ইভেন্টস, স্টুডেন্ট ক্যান ওয়ার্কার্স অ্যান্ড, হ্যাঁ এই পুরোটুকু লিখলে আমাদের অ্যান্সার হয়ে যেতেছে। আচ্ছা এখানে অ্যান্সার বলছে কি, হোয়াট ডাজ দ্য ক্লিনিং ফুটপাথস ইন বাংলাদেশ নিডস টিম ওয়ার্ক, ঠিক আছে, কী ধরনের টিম ওয়ার্কগুলো দরকার বাংলাদেশ, তো এটার মনে হয় নিচেই ছিল, একদম নিচের লাইনটাতে ছিল, এই যে ক্লিনিং ফুটপাথস বাংলাদেশ নিডস টিম ওয়ার্ক উইথ ক্লিয়ার রুলস, হ্যাঁ এই লাইনটা নিতে পারি, ক্লিনিং ফুটপাথস এই পুরো লাইনটা আমরা নিলেই মোটামুটি আমাদের অ্যান্সার হয়ে যায়। তাহলে আমরা কিন্তু তোমাদের মতো এটাকে নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা যেভাবে অ্যান্সারগুলো করার চেষ্টা করো আমি কিন্তু ঠিক ওইভাবেই অ্যান্সারগুলো করে দিয়েছি। ঠিক আছে, আশা করছি তোমাদের এই জায়গাতে কোনো প্রবলেম হবে না, এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের অ্যান্সারগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই ইয়াটাকে ফিল আপ করে প্রিভিয়াসে তোমরা দেখেছো, তাই আমি এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, জাস্ট আমি অ্যান্সারটাকে বলে দিচ্ছি যাতে করে তোমরা সহজে খুঁজে বের করতে পারো। পেডিস্ট্রিয়ান হচ্ছে পথচারী বলতে এখানে বলছে দ্য কন্টিনিউড অ্যান্ড প্রলং হচ্ছে বৃদ্ধি, এক্সিস্টেন্ট মানে থাকা, অফ সামথিং না, কার্কমেন্সটেন্স ফর ইনফ্লুয়েন্স দ্যাট দ্য কন্ট্রিবিউটস টু এ রেজাল্ট না, that act of complying observance of a compliance with a law, rules and obligations না, the stage of the being congested না, মানে তারপর হচ্ছে someone who walks, হ্যাঁ এই যে someone who walks কেউ হচ্ছে লোকে রাস্তাটা হাঁটতেছে আর কি, এটার অ্যান্সার হচ্ছে লোকে এ। বি নাম্বার কি বলছে, বি নাম্বার হচ্ছে কনজেশন মানে হচ্ছে গিয়ে মানে জ্যাম করে রাখা, জ্যাম থাকা, ঠিক আছে, এই যে কনজেস্টেড এটা পাইছে, দ্য স্টেট বিং কনজেস্টেড, এটা হচ্ছে বি। তারপরে বলতেছি কি ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে কারণ, রেগুলেশন, ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য কন্ট্রিবিউটেড অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ এটা হবে কার্কমেন্সটেন্স অ্যাজ এ রেজাল্ট, এটা হবে গিয়ে সি। ওকে, তারপরে বলতেছি কি ইনফোর্সমেন্ট রেগুলেশন অব্লিগেশনস আর কি, রেগুলেশন অ্যান্ড অব্লিগেশনস জোরপূর্বক মানে নিয়ম নীতি আর কি, তাহলে এটা হবে গিয়ে ডি। তারপর গিয়ে প্রিসিস্টেন্স হচ্ছে গিয়ে এই যে এটা কন্টিনিউ টু দ্য প্রবলেম এক্সিস্টেন্স সামথিং অ্যান্ড সামওয়ান, কোন কিছুর অবস্থান করাকে বৃদ্ধি করা বা অবস্থান করাকে আমরা
রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আশা করছি যে তোমরা এটা প্রপারলি বুঝতে পেরেছো কোথা থেকে অ্যান্সারগুলো কীভাবে আমি খুঁজে খুঁজে অ্যান্সারগুলো নিয়েছি। ওকে, তারপরে যে বিষয়টা ছিল গিয়ে 3 নম্বরে দ্য আচ্ছা এইখানে ডায়লগটা মনে হয় মিসিং, একটা ডায়লগ ছিল, ডায়লগটা মিসিং সামহাও, এটা মনে হয় রিমুভ হয়ে গেছে। আচ্ছা আমরা 3 নম্বরটা একটু দেখি। রিড দ্য ফলোইং টেক্সট অন দ্য ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারটা হচ্ছিল গিয়ে আমরা 3 নম্বরের থেকে একটা নিয়ে আসতে পারি, কেন পারি না, অবশ্যই পারি। ওকে, তাহলে আমরা 2 নম্বর যে ইয়াটা আছে সেটা আমরা পড়তে পারি। রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। রাজীব আচ্ছা রাজীব, এটা ফার্স্ট লাইন হবে। রাজীব কি বলতেছে? রাজীব আই অ্যাম সাম ওয়ারিড অ্যাবাউট ওয়াটার পলিউশন। আমি কিছুটা ওয়াটার পলিউশন নিয়ে মানে পানি দূষণ নিয়ে চিন্তিত। কাজল ইয়েস ইট ইজ ভেরি অ্যালার্মিং দ্যাট the water is of canal, rivers and tank is getting polluted day by day. এটা খুবই বিপজ্জনক বা এটা খুবই হচ্ছিল গিয়ে হ্যাঁ বিপজ্জনক বা সংকেতমূলক আর কি, যেটা হচ্ছে গিয়ে আমাদের নদী খাল বিলের পানিগুলো আস্তে আস্তে কি হচ্ছে, পলিউটেড হচ্ছে। রাজীব এক্স্যাক্টলি দিস পলিউটেড ওয়াটার কজেস মাচ হার্ম। দিস পলিউটেড ওয়াটার কজেস মাচ হার্ম টু আস। এই মানে পানিটা আমাদের প্রচুর পরিমাণে ক্ষতির কারণ হতে পারে। বাট ম্যান ইজ মেইনলি রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন। মানুষের ছিল গিয়ে ওয়াটার পলিউশনের জন্য প্রধান কারণ আর কি, প্রধান মানে হ্যাঁ দায়ী। দে মানে মূলত দায়ী। দে পলিউটেড ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। তারা ময়লাগুলো ওইখানে ফালানোর জন্য, পানিতে ফালানোর জন্য পানিটা দূষিত হচ্ছে। ইয়েস ফার্মার অলসো ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড ইনসিডিস হল গিয়া কীটনাশক যেটাকে বলি, হ্যাঁ, অন ইন দ্য ফিল্ডস। ঠিক আছে, তারা সাধারণত কেমিক্যাল ইউজ করতেছে এবং কীটনাশক ইউজ করতেছে মাঠেতে। রেইন অ্যান্ড ফ্লাডস ওয়াস্ট অ্যাওয়ে সাম অফ দিস কেমিক্যাল। রেইন এবং বৃষ্টির পানি এবং হচ্ছে বন্যার পানি এগুলা ক্ষেত থেকে বা জমিন থেকে হচ্ছে গিয়ে পানিতে নিয়ে যাচ্ছে আর কি। কাজল রাইট ইউ আর, হ্যাঁ তুমি ঠিক বলছো। দ্যাটস অ্যান্ড দিস কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড insecticides get mixed with the water of canal, ponds and rivers and thus polluted water. ঠিক আছে, এবং কি করতেছে এই ইনসেকটিসাইডস বা এই ফার্টিলাইজার বা কীটনাশকগুলো নদীতে পড়ে পানি পুকুরে পানি, নদীতে পানি, খাল বিলের পানি নষ্ট করতেছে। তারপর রাজীব মাইলস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো পলিউটেড বাই থ্রোয়িং ওয়েস্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, বিভিন্ন ধরনের বর্জ্য পানিতে ফালানোর মাধ্যমে পানি কি হচ্ছে, দূষিত হচ্ছে। এক্স্যাক্টলি কাজল বলছে কি, এক্স্যাক্টলি হ্যাঁ রাইট। লিকিং অফ ওয়েল from water vehicles, dead bodies and rotten debris of animals and বাকিটা কোনো মিসিং। আচ্ছা যাই হোক, এইখানে বলতেছে হচ্ছিল গিয়ে যে কী বলে ওয়াটার ভেহিকলস বলতে হচ্ছিল গিয়ে লঞ্চ, ট্রলার, স্টিমার এগুলো থেকে হচ্ছিল গিয়া যে তেল লিক হয়। তারপরে হচ্ছিল গিয়া ডেড বডিজ যেভাবে পানিতে থাকে এবং হচ্ছিল গিয়া পচা জিনিসপত্র যেভাবে হচ্ছিল গিয়ে জীবজন্তু পানিতে থাকে, এই কারণেও কিন্তু আমাদের কি হয়, ওয়াটার পলিউটেড হয়। তারপর হচ্ছে কি যে বিসাইড জার্ম অফ ডিজিজ অ্যান্ড ইনস্যানিটারি ল্যাট্রিন, জার্ম অফ ডিজিজ অ্যান্ড স্যানিটারি ল্যাট্রিন আর আদার ফ্যাক্টরস দ্যাট পলিউটেড ওয়াটার। এইগুলো মানে মানে রোগের জীবাণু এবং হচ্ছে গিয়া যে ঝুলন্ত পায়খানা যেটাকে বলি আমরা সাধারণত, এইগুলো কিন্তু পানিকে দূষিত করে। সো ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় টু স্টপ ওয়াটার পলিউশন। পানি দূষণকে বন্ধ রাখতে হবে। বাট হাউ ক্যান উই প্রিভেন্ট ওয়াটার ফ্রম বিগিং পলিউটেড? আমরা কিভাবে ওয়াটারকে পলিউটেড হওয়া থেকে রক্ষা করব? রাজীব ওয়াটার পলিউশন ক্যান বি প্রিভেন্ট ইন মেনি ওয়েজ। বিভিন্নভাবে এটাকে রক্ষা করা যায়। বাট দ্য মেইন ওয়েজ ইজ টু টেক পিপল অ্যাওয়ার অফ ইম্পর্টেন্স অফ পিওর ওয়াটার। মানুষকে সবার আগে জানতে হবে যে কিভাবে মানে পিওর ওয়াটারের গুরুত্বটা সবাইকে বুঝতে হবে বা বুঝাইতে হবে। ইয়েস দেয়ার ইজ অল্টারনেটিভ টু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডিসকাসিং সাচ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। ধন্যবাদ তোমাকে যে এই বিষয়টা নিয়ে তুমি ডিসকাসিং করছো। ইউ আর নাও মোস্ট ওয়েলকাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ অ্যাগেন, তোমার সাথে আবার দেখা হবে। তাহলে চলো আমরা নাও গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। মোস্ট পিপল আর আনঅ্যাওয়ার
of how easily water is polluted. মানুষ বিভিন্ন মানে যেহেতু তারা হচ্ছে প্রপারলি জানে না বা তাদের জ্ঞান নাই, এই জন্য তারা প্রচুর পরিমাণে পানি পলিউটেড করতেছে। এটা চলো আমরা এখান থেকে এটাকে সলভ করে দিই। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো? হ্যাঁ, এটা মানুষের অজ্ঞতার জন্য হয় সাধারণত। অ্যাগ্রি, আই agree with that statement. Agree the statement the most people don't know how easily water gets polluted. Many people don't realize that throwing trash into rivers, canals or ponds can make water dirty. Farmers may not know that chemicals used in fields can wash into the water and others don't see how factories and oils from boats pollute it too. ঠিক আছে, তো তোমরা চাইলে একটু বেশি করে লিখতে পারো, চাইলে একটু ইয়া করে লিখতে পারো। এটা আসলে সর্বজনীন আর কি, যতটুকু আসলে এই ক্লাসে লেখা যায়। তোমরা একটু চাইলে বাড়ায় লিখতে পারো, বাড়ায় লিখলে মনে হয় বেটার হবে। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমি যদি বলি, ইফ পিপল নো হাউ দেয়ার অ্যাকশনস affect water, they would probably be more careful. This is why it is very important to teach everyone, especially kids, and keeping water clean so we can protect our rivers, ponds and
ক্যানালস, এইটুকু লিখলেও কিন্তু আমাদের হয়ে যায়। আচ্ছা, এখানে ডেঙ্গু ফিভার নিয়ে কথা বলছে, তোমরা একটু কষ্ট করে এটা পড়ে নিবা, যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে হচ্ছে জানাবা, আমি এটার অ্যান্সারটা তোমাদেরকে এখানে দিয়ে দিই। মস্কিটো বাইটস, এখানে হচ্ছে গিয়ে আমরা সাধারণত মস্কিটো বাইট হলে কি হয়, হাই ফিভার হয়। কি খাইতে পারি জ্বর হলে? নাপা বা প্যারাসিটামল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ডেঙ্গু ভাইরাস হয় হচ্ছে গিয়ে ডেঙ্গু ভাইরাসের জন্য কি কি হয় আমাদের এখানে দেওয়া আছে, ডেঙ্গু ভাইরাসের জন্য কি কি হয়। ফিমেল এডিস মশা ভাইরাস আর আচ্ছা, এটা একটু পড়ে দিই তাহলে সবচেয়ে ভালো হবে। ডেঙ্গু ফিভার ইজ এ মস্কিটো বর্ন ভাইরাল ডিজিজ হুইচ ইজ কজড বাই এ ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ফিভার হচ্ছে গিয়ে মানে মস্কিটো থেকে সাধারণত উৎপত্তি, এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে খুবই ভাইরাল, মানে খুবই ছড়ায় গেছে বিষয়টা। হ্যাঁ, ডেঙ্গু ভাইরাস থেকে সাধারণত এটা ছড়ায়। মেইনলি ফিমেল এডিস মস্কিটো আর রেসপন্সিবল ফর দ্য ট্রান্সমিশন অফ দিস ভাইরাস, মানে এই ভাইরাসটা ছড়ানোর পিছনে ফিমেল যে মস্কিটো আছে, ফিমেল মহিলা মশা যেটা আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দায়ী, এডিস মশাটা। ডেঙ্গু ইজ ফাউন্ড ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল ক্লাইমেট ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, মানে সব ধরনের মানে ক্লাইমেটগুলোতে এটাকে সাধারণত পাওয়া যায়। স্যাঁতস্যাঁতে বা মৌসুমি বায়ু এইসব অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায়। Symptom typically being 3 to 14 days after infection, ঠিক আছে। সিমটমসটা সাধারণত বিজ্ঞান 3 or 14 days after ইনফেকশন হওয়ার 13 থেকে 14 দিন পরে সিমটমসটা দেখা যায় আর কি। দিস মে ইনক্লুডেড এ হাই ফিভার, সাধারণত এটা হাই ফিভার থাকে। তারপর হচ্ছে সার্ভ হেডেক, প্রচুর পরিমাণের মাথা ব্যথা থাকে। তারপরে বমি হয়। তারপর মাস্কুলার অ্যান্ড জয়েন্ট পেইনস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স স্কিন রাশ, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স স্কিন রাশ মানে প্রচুর পরিমাণে চুলকানি ধরে হয়। তাহলে ভাইরাস থেকে আমাদের এই প্রবলেমগুলো হয়, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, রাইট। ওকে, তাহলে আমরা এটাতে কীভাবে উপস্থাপন দিতে পারি? আচ্ছা, এইখানে তারপর একটু পড়ে নিই, কোশ্চেনটা একটু পড়ি। হেমোরেজিক সেভারাল ডেঙ্গু মস্কিটো লাইং এগস ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার। ওকে, তারপর বলছে হচ্ছিল গিয়ে রিকভারি জেনারেলি টেক্স 2 or 7 days, এটা মানে সুস্থ হইতে 2 থেকে 7 দিন সময় লাগে। ইন স্মল প্রোটিনস অফ কসেস দিস ডিজিজ ডেভেলপ ইনটু এ সেভারাল হোমিরেজ ডেঙ্গু ফিভার। হোমিরেজ হচ্ছে গিয়ে মানে রক্তের ইয়াটা কমে যায়, প্লাটিলেস বা এগুলো কমে যায় আর কি। হ্যাঁ, দেয়ার্স রেজাল্টস ব্লিডিং অ্যান্ড লো লেভেলস অফ ব্লাড, প্লাটিলেস অ্যান্ড ব্লাড প্লাজমা লেকেজ, ঠিক আছে। হ্যাঁ, এইটার জন্য হচ্ছে সাধারণত এই প্রবলেমগুলো হয়। তাহলে এটা আমরা এখানে দিয়ে দিতে পারি, কোশ্চেন এবং অ্যান্সার একসাথে। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে আমরা যদি বলি অ্যান্ড ইন দিস স্টেজ ডেঞ্জারাসলি লো ব্লাড প্রেশার অকার্স, লো ব্লাড প্রেশার অকার্স, ঠিক আছে। তারপরে হচ্ছিল গিয়ে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ডেঙ্গু ইজ সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে এটাকে কী করতে পারে, প্রবলেম হতে পারে। প্যারাসিটামল যে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, মস্কিটো বাইট মানে ফিভার হলে আমরা প্যারাসিটামল খাইতে পারি। এটা হচ্ছে প্যারাসিটামল রিকমেন্ড ফর ফিভার রিডাকশন অ্যান্ড পেইন রিলিফ। Taking sufficient rest is also important. For more several causes, blood transfusions may be required. তাহলে হচ্ছে এটা নিতে পারি, ট্রান্সফিউশন অফ ব্লাড, এটাকে আমরা নিতে পারি। ব্লাড ট্রান্সফিউশন মে বি রিকোয়ার্ড যখন ব্লিডিং হয়। হ্যাঁ, এই যে ডেঙ্গু ভাইরাসে আমরা হচ্ছে ট্রান্সফরমেশন করতে পারি আর কি। ও না, সরি, এটা হবে না, আমার কাছে না, এইটা হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা কি করতে পারি, যেহেতু ভাইরাস হইতে পারে, কি কি সমস্যা হইতে পারে এই জায়গাটাতে। তারপরে হচ্ছিল গিয়ে হ্যাঁ, ইন দিস স্টেজ ডেঞ্জারাসলি লো ব্লাড প্রেশার, আচ্ছা এটা পড়ছি। আচ্ছা, টেকিং সাফিসিয়েন্ট রেস্ট, এটাও পড়ছি। রিকোয়ার্ড অ্যাজ দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ইন ডেঞ্জার ফিভার, এটাতে কোনো স্পেসিফিকলি
চিকিৎসা এখনো হয় নাই। প্রিভেন্টিং দিস অনলি ওয়ে টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম দিস ডিজিজ, দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল মস্কিটোকে কন্ট্রোল করতে উই শুড নিড কিপ আওয়ার এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন। এডিস মস্কিটো টপিক্যালি লেজ ইজ স্ট্যান্ডিং ওয়াটার। আচ্ছা, স্ট্যান্ডিং ওয়াটার এখানে দেওয়া আছে। Standing water like buckets, bowls, animals, dishes, and flower tops best. So we should destroy the mosquito habits and limits exposure bite by the mosquito nets while sleeping. আচ্ছা, এইটা আমরা নিতে পারি যে হ্যাঙ্গিং মসকিটো নেট স্লিপিং, এইটা আমরা এর জন্য নিতে পারি, এই যে এইটার জন্য নিতে পারি। ঠিক আছে, প্রবলেম যাতে না হয়। ওকে, তাহলে আমাদের এইখানে রয়ে গেল কি, এখানে হচ্ছে সেভারাল ডেঙ্গু রয়ে গেল। সেভারাল ডেঙ্গু হচ্ছিল গিয়ে ডেঙ্গুটা হচ্ছিল ব্লাড প্রেশার কমায় ফেলায়, এটা নিতে পারি। লো ব্লাড প্রেশার, ডেঞ্জারাসলি লো ব্লাড প্রেশার, হ্যাঁ এটা নিতে পারি। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে আমাদের এটা হলে কি করতে পারি, রেস্টের প্রচুর পরিমাণ দরকার। সাপোর্টিভ, এই যে অ্যাকচুয়াল ডেঙ্গু ইজ সাপোর্টিভ রেস্ট, ট্রিটমেন্ট অফ অ্যাকুইট ডেঙ্গু সাপোর্টিভ কেয়ার লাগবে। ওকে, ঠিক আছে, এটা দিতে পারি। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে এই জন্য আমরা দিতে পারি, এটাতে প্রচুর পরিমাণের কি হয়, মশা তৈরি হয় আর কি। হ্যাবিটস অ্যান্ড লিমিটস এক্সপ্লোশন হিঙ্গিং মসকিটো ফর দিস শুড বি থ্রো অ্যাবাউট দ্য স্ট্যান্ডিং। আচ্ছা, এইটার জন্য প্রচুর পরিমাণের টপিক্যালি এক্স স্ট্যান্ডিং ওয়াটার, এডিস। আচ্ছা, ওয়াটার, হ্যাঁ এটা আমরা নিতে পারি। যে প্রচুর পরিমাণে এই জায়গাতে এডিস ডিম পারে, আর এটার জন্য কি করতে পারে, অ্যাওয়ার হইতে পারে, আমরা অ্যাওয়ার হইতে পারি। এজ অ্যাওয়ারনেস এগেন্স্ট দ্য ডেঙ্গু কল অফ আউটব্রেক দ্য ডিজিজ। তো এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা জিনিস পড়লে হচ্ছে আমাদের অ্যান্সার করতে সবচেয়ে বেশি সুবিধা হবে। পরবর্তী ভিডিওগুলা, পরবর্তী পার্টটা আমরা স্টার্ট করব এখনই, এবং আমাদের আরও কয়েকটা মডেল কোয়েশ্চন এখানে আছে। তোমরা চাইলে কিন্তু আমরা এটাকে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিতে পারি, তোমরা চাইলেই কিন্তু এটা নিতে পারো, এবং অ্যান্সারগুলো তোমরা নিজেরা সলভ করতে পারো। কোথায় কোনো কিছু বুঝো নাই সেটা আমাকে ইনফর্ম করতে পারো। আর যদি তোমরা চাও যে না স্যার আপনি সলভ করে দেন এভাবে, তাহলে অবশ্যই আমি এটা তোমাদেরকে সলভ করে দেবো। তাহলে আমরা চলো পরবর্তী যেই টপিকটা আছে পার্ট সি, সেই পার্টটাতে চলে যায়। আপাতত এটা এখানে আমরা শেষ করছি, পার্ট সিতে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ইতিপূর্বে তোমরা পার্ট এ, যেটা পার্ট এ রিডিং যে পার্টটা ছিল, সে পার্টটা 35 মার্কের যে পার্টটা ছিল, সে পার্টটা কিন্তু তোমরা দেখে নিয়েছো। বা আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পার্ট বি। আশা করছি পার্ট বি তোমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে যাবে, কারণ আমাদের এইখানে পার্ট বিটা খুবই ভাইটাল একটা ইস্যুস বা ভাইটাল একটা টপিক আমাদেরকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট সম্বন্ধে দেওয়া আছে। এইখানে আমরা সিলেবাসটা জানি, তারপর আমরা একটু আলোচনা করে নিই আসলে আমাদের এখানে কি কি থাকছে বা আমরা কি কি পড়াবো। আশা করছি তুমি যদি এই টপিকগুলো বা এইটা যদি আমার এই ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা যদি লেন্দি হয়, যদি একটু সময় করে দেখো, তোমাদের এই আনসিন পয়েমের যে কোশ্চেন বা যে ক্যাটাগরি ওনারা দিয়েছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে আমরা একটু সিলেবাসটা দেখে নিই, দেখলে মনে বুঝবো যে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে যে আমাদের একটা আনসিন পয়েন্ট দিয়ে দিবে। আমাদের সিলেবাসে কিন্তু দুইটা পয়েন্ট রেকমেন্ড করছে। একটা হচ্ছে গিয়ে ইফ আই হ্যাড আই উইংস, এরকম একটা কিছু। আরেকটা হচ্ছে এমিলি ডিকসনের হোপ। ঠিক আছে, দুইটা কবিতা আমাদের এখানে দেওয়া আছে, কিন্তু এবার এখানে বলা আছে যে আনসিন পয়েন্টগুলা কোথা থেকে দিবে তারা বা টিচার নিজের মতো করে দিবে। তো বিভিন্ন রকম হইতে পারে, পয়েন্ট কমনও পড়তে পারে, পয়েন্ট কমন নাও পড়তে পারে। কিছু কিছু স্কুল, আমার অফলাইন ব্যাচের কিছু কিছু স্কুলের টিচাররা হচ্ছে তাদেরকে রেফার করে দিয়েছে যে তোমরা এই কয়টা পয়েন্ট পড়ো, এই কয়টা পয়েন্ট থেকে আসলে আমরা কোশ্চেন দেবো, বা তোমরা এই গাইড কিনো, ওইটা কিনো, সেটা কিনো, ওইখান থেকে আমরা দেবো। তাহলে কি আমরা প্রপারলি শিখতে পারবো? আমাদের সেই মুখস্থ বিদ্যা বা আমরা সেই রেড ড্রেসে পড়ে যাবো আর কি। সো আমি চাচ্ছি যে তোমরা ক্লাসটা একটু দেখো, তোমরা একটু দেখে নাও, কারণ এই টপিকটা আসলে সব জায়গায় কাজে লাগে। তোমরা যদি কলেজে উঠো তখন কিন্তু তোমাদের থিম লিখতে বলবে কবিতা থেকে বা বিভিন্ন কিছু লিখতে বলে, আর কম্পিটিটিভ এক্সামগুলো তো মাস্ট বি থাকে। সো আশা করছি এটা দেখলে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে আমরা চলো একটু দেখে নিই আমাদের সিলেবাসটা কি বলছে এবং কি করব। আমরা প্রথমে পয়েন্টটা পড়বো। ঠিক আছে, পয়েন্টটা পড়ে তারপরে হচ্ছে এখান থেকে কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার থাকবে, সেটা আমরা লিখবো। তারপরে বলছে 3 নম্বরে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেনিং। এক্সপ্লেনিং এর মধ্যে এখানে বলছে মেটাফর খুঁজে বের করতে। তাহলে মেটাফর মানে হচ্ছে রূপক। হ্যাঁ,
আমরা এটা আলোচনা করব রূপক কি জিনিসটা, আসলে মেটাফর কি। সিমিলে হচ্ছে উপমা, আর ইমাজিন হচ্ছে কল্পনা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই তিনটা জিনিস আমাকে বের করতে হবে। কোথা থেকে? আমাকে এইখান থেকে, মানে যে কবিতা দিবে ওইখান থেকে কিন্তু বের করে দেওয়া, ফাইন্ড আউট অর আইডেন্টিফাই 3 metaphor in that poem, ঠিক আছে, অথবা আইডেন্টিফাই 2 simile in that poem, ঠিক আছে, ইমাজিনারি ফাইন্ড আউট 1 ইমাজিনারি ফ্রম দ্যাট পয়েন্ট, ঠিক আছে, এরকম কিন্তু বলে দিবে যে আমাকে এই পয়েমটা পড়ে একটা ইমাজিনারি বের করতে হবে, একটা পয়েম মানে সিমিলে বা দুইটা সিমিলে বের করতে হতে পারে, দুইটা বা তিনটা মেটাফর বের করতে হতে পারে। এন্ড হচ্ছে গিয়ে আমাকে এটা এক্সপ্লেইন করতে হবে যে কেন এটা বলা হয়েছে, মানে বিষয়টা কিরকম হয় যে আমরা রূপক অর্থে এটা কেন ব্যবহার করছি, কি অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এরকম যদি আমি এরকম বলি, অ্যাথলেট ইজ এ মেশিন, ঠিক আছে, একজন অ্যাথলেট হয় কি মেশিনের মতো, ঠিক আছে, কারণ সে প্রচুর পরিমাণ দৌড়ায়, প্রচুর পরিমাণ খাটে এবং টাইম মেনটেন করে। একটা মেশিন যেরকম হচ্ছে প্রত্যেকটা জিনিস মেনটেন করে, তাকে যতটুকু ইনস্ট্রাকশন দেওয়া হয় সে অনুসারে একজন অ্যাথলেট কিন্তু সেই অনুসারে কাজ করে, ঠিক আছে। তাহলে আমাকে এইগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে যে মেটাফর কি, সিমিলি কি, ইমাজিনারি কি, এগুলো খুঁজে খুঁজে বের করে এক্সাম্পল দিতে হবে। তো আশা করছি তোমার এই ক্লাসটা যদি দেখো, তোমাদের মেটাফর বের করতে কোনো ইস্যুস হবে না, সিমিলি বের করতে কোনো ইস্যুস হবে না, ইমাজিনারি বের করতে কোনো ইস্যুস হবে না, ইমাজিনারি বের করতে কোনো ইস্যুস হবে না। তো আর একটা হচ্ছে গিয়ে রাইটিং এক্সপ্রেশন বা থিম লিখতে হতে পারে, বা আইডিয়াস গুলো লিখতে হতে পারে, যে কি আইডিয়াস দিচ্ছে বা কি থিম দিচ্ছে, সরি। তাহলে এইখান থেকে যদি আমরা এই জিনিসগুলো একটু দেখি, তাহলে আশা করছি যে আমরা এইটা প্রপারলি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তাহলে সবার আগে আমরা চলো, আমাদের যে প্রবলেমটা হয়, প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি না, আমরা কবিতার মিনিং বুঝি না, বলে স্যার ইংলিশটা এমনি অনেক কঠিন লাগে, ঠিক আছে, আবার কবিতার তো একদম মানে একটা বলে আরেকটা বুঝায়, ঠিক আছে, ভাবার তো এরকম, বাংলার কবিতায় ঠিক মতো বুঝতে পারি না, আর এখানে তো ইংলিশ, স্যার কিভাবে পসিবল। সো এই প্রবলেমটা আমি সলভ করতেছি। আমরা আজকে একটা কবিতা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে ইমেলি ডিকশনারি যে হোপ, এটা পড়বো এবং বাংলাটা সব বলে দিব, যাতে করে তোমরা এখান থেকে বুঝতে পারো, এবং পরবর্তীতে এইখান থেকে আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দিব মেটাফর সিমিলি ইমাজিনারি কিভাবে বের করতে হয়, টপিকগুলো আলোচনা করব। হোয়াট ইজ মেটাফর, হোয়াট ইজ সিমিলি, হোয়াট ইজ ইমাজিনারি, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে একদম ডিটেইলসে আলোচনা করব। তাহলে আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা করবো, সেই বিষয়টা চলো আমরা কবিতাটা একটু পড়ে নিই, ঠিক আছে, কবিতাটা পড়ে এবং এটা বাংলাটা বুঝি আসলে কি অর্থে বোঝানো হয়েছে, ঠিক আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোপ যে পয়েমটা আছে, ইংলিশ ডিকশনারি পয়েমটা, আমরা প্রত্যেকটা লাইন পড়বো এবং এইটা নিয়ে আমরা আলোচনা করব যে এটা বাংলাটা আসলে কি। যদি আমরা বাংলাটা বুঝে যাই, কবিতার যদি বাংলা মিনিংটা বুঝে যাই, তাহলে আশা করছি যে আমাদের কোনো ইস্যুস থাকবে না, আমাদের কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো আমরা বাংলাটা বুঝি। বলছে হচ্ছে হোপ হচ্ছে ইমিলি ডিকিনসনের লেখা, ঠিক আছে, একটা কবিতা, ঠিক আছে। তো হোপ ইজ দ্য থিং উইথ ফেদার, আশা, হোপ মানে হচ্ছে আশা হলো হচ্ছে পালকযুক্ত একটা জিনিস, আশা একটা পালকযুক্ত জিনিস, ঠিক আছে। হোপ তারপর হচ্ছে দ্যাট প্রিসেস ইন দ্য সোল, যেটা আমাদের অন্তরে বাস করে। দ্য প্রিসেস মানে হচ্ছে মধ্যে থাকা, আর সোল মানে হচ্ছে জানি আমরা আত্মা, তাহলে এটা আমাদের কোথায় বসবাস করে হচ্ছে অন্তরে বাস করে। অ্যান্ড সিংস দ্য টোন উইদাউট দ্য ওয়ার্ডস, যেটা কি না কোনো শব্দ ছাড়া, কোনো কথা ছাড়াই গান গাইতে থাকে, সুরে সুরে কথা বলতে চায়, মানে কোনো কিছু বলা ছাড়া, কোনো কিছু করা ছাড়াই এটা সুর তুলে আর কি, ঠিক আছে, গান গাইতে থাকে, সুর তুলতে থাকে। অ্যান্ড নেভার স্টপ অ্যাট অল, এবং এটা কখনোই থামে না, এটা কখনো, আমরা যখন কোনো কিছু চিন্তা করতে থাকি, এটা আমাদেরকে স্বপ্ন দেখায়, আমরা আশাটা তো এরকমই না যে আমাদেরকে অনেক দূর পর্যন্ত ভাবতে সহযোগিতা করে, আমাদের স্বপ্ন দেখায়, আমাদের সাকসেস, হাসি, কান্না, দুঃখ এগুলোর মধ্যে থাকে, আমরা আশা করি যে আমরা ওইখান থেকে এরকম কিছু পাবো, ঠিক আছে, বা সে আমাকে একটু ভালোবাসবে, সে আমাকে একটু কেয়ার করবে, এরকম কিছুই তো, রাইট। আচ্ছা, তাহলে আর তারপরে যদি এইটুকু তো আশা করেছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি এটাকে ক্লিয়ার করে আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার, তো এটা হচ্ছিল গিয়ে অ্যান্ড সর মাস্ট বি দ্য স্ট্রং, এখানে বলছে হচ্ছিল গিয়ে দ্য সুইটেস্ট, এবং ইন দ্য গেল ঝড়ের মধ্যে সবচেয়ে বেশি মধুর শোনায়, মানে ঝড় বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে হচ্ছিল গিয়ে কঠিন সময়, আমাদের যখন খুব কঠিন সময় থাকে, আমার যদি আশা না থাকে, তাহলে কিন্তু আমি কঠিন সময়টা কী করতে পারবো না, পার করতে পারবো না। লেখক কিন্তু এটা বুঝেছে, ঝড়ের মধ্যে এটা অনেক সুন্দর হয়, অনেক আশানো হয়, যে আমরা বলি না যে দুঃখের পরে আনন্দ, এই অর্থে কিন্তু এইখানে এটা বোঝানো হয়েছে এই লাইনটা। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড অ্যান্ড সোর
মাস্ট বি দ্য স্ট্রং, ঠিক আছে। এটা সবচেয়ে সুন্দর বা সবচেয়ে মধুর হয় তখন দুঃখ বা কষ্টের মধ্যে আর কি, যেটা আমাদেরকে পরবর্তীর জন্য ভাবতে সহযোগিতা করে, আশা যোগায়। আমরা বলি না আশার আলো, শেষ সময়ে আশার আলো, সেইটুকু কিন্তু দ্যাট কুড অ্যাভোশ দ্য লিটল বার্ড দ্যাট কিপ সো মেনি ওয়ার্ম, ঠিক আছে। যেটা কিনা একটা ছোট্ট পাখির মতো, যেটাকে কেউ কখনো থামাইতে পারে না, এবং হচ্ছে গিয়ে এটা প্রত্যেকটা মানুষকে উষ্ণতা দেয়। এটার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষকে কিন্তু কি দেয়, সান্ত্বনা দেয়, যে মানে মানুষ এইটার মাধ্যমে যে আমি একটা আশা নিয়ে বেঁচে আছি। বাংলা মুভিগুলোতে বলে না যে তোর আশায় আমি বেঁচে আছি, জাস্ট কিডিং, এই অর্থে কিন্তু আমরা মানে বলি, বা আমরা কিন্তু একটা আশা নিয়ে বেঁচে থাকি, যে এটা একটা ছোট্ট পাখির মতো, যেটা কিনা সবসময় উঠতে থাকে আমাদের মনে, আমাদের চারিপাশে, এবং যেটা কিনা আমাদেরকে কি করে, উষ্ণতা দান করে, আমাদেরকে সান্ত্বনা দান করে, ঠিক আছে। তারপর হচ্ছে আই হার্ড ইট I've heard it in the chillest land and on the strongest sea, যেটা কিনা আমি কি করতে পারি একদম মানে এটাকে কি বলে, আমি যেখানে যাই, পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন, এবং হচ্ছে গিয়ে আমি সমুদ্রের তলেও যদি চলে যাই, তাহলেও এই আশাটা কারো না কারো মাধ্যমে থাকে। প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু এই আশাটা থাকে, এবং তারা চিন্তা করে কি যে আমরা মানে আমি বেঁচে থাকবো এই আশায়, আমি বেঁচে থাকবো ওই আশায়। তাহলে বোঝা যায় কি যে আমি মানে আমি শুনতে পারি, লেখক বলতেছে আমি শুনতে পারি চিলেস্ট ল্যান্ড অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট সি, আমি সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যেও আমি শুনতে পারি, আবার হচ্ছে ল্যান্ডের মধ্যে মানে জমির মধ্যে আমি শুনতে পারি যে এই আশাটা, ঠিক আছে। আমি বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষের আশা, যেমন আমরা যদি বলি ল্যান্ডের কথা যদি বলি, যেমন হচ্ছে গাছের আশা কি থাকে, যে মানুষকে ফলে ফুলে সমৃদ্ধ করে দেওয়া, ঠিক আছে, এরকম কিছু। ইট নেভার ইন এক্সট্রিমিটি ইটস আক্স এ ক্রাব অফ মি, ক্রাব বলতে কিন্তু এখানে খাবার বোঝানো হয়েছে, মানে কোনো কিছু মানে সে আমাকে আশা দিতে থাকে, তারপরে হচ্ছে চরম বিপদেও সে আমাকে কি করতে পারে, উৎসাহ উদ্দীপনা যোগাইতে থাকে, কিন্তু তার বিনিময়ে সে কিন্তু কোনো কিছু চায় না। মানে ক্রাব বলতে এখানে খাবার বুঝিয়েছে, কিন্তু রাইটার কিন্তু এখানে বুঝাইতেছে তার বিনিময়ে সে আমার থেকে কোনো কিছু চায় নাই, বা আশা কখনো বিনিময় চায় না, ঠিক আছে, যে আমি এটার বিনিময়ে ওইটা দেবো, আশা কখনো একটা বিনিময় চায় নাই। তো এইখানে এই কবিতাটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি এটাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এইখানে কিছু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা যদি জানি যে অ্যাকচুয়ালি রূপকটা কী, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ কবিতার কোন কোন অংশগুলো আমাকে রূপকের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটু রূপকটা দেখাই দিই যে কীভাবে রূপক, হোয়াট ইজ রূপক, হ্যাঁ রূপকটাকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আচ্ছা, এইখানে দেখো আমি হচ্ছে হোয়াট ইজ মেটাফরটা এখানে দেওয়ার চেষ্টা করছি। মেটাফর ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট ডিসক্রাইব অ্যান অবজেক্ট অর অ্যাকশন ইন এ ওয়ে দ্যাট ইজেন্ট লিটারালি ট্রু। বলছে কি মেটাফর এমন একটা শব্দ বা এমন একটা বাক্য যেটা কিনা কোনো একটা বিষয়কে, কোনো একটা এলিমেন্টসকে অথবা কোনো একটা কাজকে এমনভাবে বর্ণনা করে যেটা অরিজিনালি সত্যি না, যেটা হচ্ছে গিয়ে মানে আসলে এরকম না, ঠিক আছে। বাট ইট এক্সপ্লেইন অ্যান আইডিয়া অর মেক এ কম্প্যারিজন, যেটা কিনা একটা আইডিয়া প্রদান করে যে এইটার সাথে এইটার তুলনা করা হয়েছে, ঠিক আছে, এটার সাথে এটার তুলনা করেছে। আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে মানুষের চোখ হচ্ছিল গিয়ে সমুদ্রের মতো, ঠিক আছে। সমুদ্রের পানি যেমন লবণাক্ত এবং লবণ কখনো শেষ হবে না বা পানি কখনো শেষ হয় না, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন কিন্তু মানুষের চোখের পানি শেষ হয় না বা চোখের পানি ফুরায় যায় না। সো এইটাকে আমি যদি বলি যে মানুষের চোখ হচ্ছিল গিয়ে কিসের, লবণাক্ত পানি বা সমুদ্রের মতো, ঠিক আছে, ডিপ ওশানের মতো। সো এই অর্থে কিন্তু আমি একটা মেটাফর ইউজ করলাম যে হ্যাঁ আমার এই কথাটা ওইটার সাথে আমি তুলনা করছি, কম্পেয়ার করছি, ঠিক আছে। বা আমি যদি অন্যভাবে বলতে চাই, এ শর্ট অফ ফ্রেজ ফর অ্যান থিং দ্যাট ইজ ইউজ টু রেফার টু অ্যানাদার থিং ইন অর্ডার টু শো অর সাজেস্ট দ্যাট দে আর সিমিলার অ্যান অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলতেছি কি এ ওয়ার্ড অর ফ্রেজ, একটা শব্দ বা একটা ফ্রেজ যেটা কি না মানে কোনো একটা বিষয়কে রেফার করে একটার সাথে অ্যানাদার একটা বিষয়, বা সাজেস্ট করে বা সিমিলারিটি খুঁজে বের করে কোনো অবজেক্টের সাথে বা কোনো অ্যাক্টিভিটির সাথে, কোনো অবজেক্ট বা কোনো বিষয়বস্তুর সাথে, কোনো কাজকর্মের সাথে, আর কোনো আইডিয়ার সাথে, ঠিক আছে, দ্যাট ইউজড অ্যাজ এ সিম্বল অফ সামথিং এলস, যেটা কিনা একটা উপমা হিসাবে কাজ করে, যেটা একটা মানে প্রতীক হিসাবে কাজ করে, ঠিক আছে। এইভাবে হচ্ছিল
গিয়ে উপমাগুলো লেখা হয়। তো আমি একটু আগে তোমাকে বলছি, তারপর আমি কিছু এক্সাম্পল দিয়ে নিই, তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বলছে হচ্ছিল গিয়ে ওয়ার্ক টুডে ওয়াজ এ নাইটমেরি। ঠিক আছে, ওয়ার্ক টুডে, আজকে কাজ করার মনে হয় যে এটা একটা দুঃস্বপ্ন। এরকম কি হয়, মানে আজকের কাজটা এমন মনে হয়েছিল যে এটা একটা দুঃস্বপ্ন, হয় না? যে আমি আজকে এত পরিমাণ কাজ করছি যে কাজের কারণে আমার মানে এটা মনে হয়েছে যে আমি একটা দুঃস্বপ্ন দেখছি। ঠিক আছে, এখানে কি বলতেছি, ইউ আর মাই শাইনিং স্টার, ইউ আর মাই শাইনিং স্টার, তুমি আমার একটা কি মানে আলোকিত তারা। ঠিক আছে, আসলে কি এরকম হয়, আমরা ভাবি, আমরা কল্পনা করি, বা আমরা হচ্ছিল গিয়ে তাকে রূপকতা দান করি। মেটাফর বিষয়টা হচ্ছিল গিয়ে ওই যে ঠাকুমার ঝুলির মতো। ঠিক আছে, মানে আমার মতে হচ্ছিল গিয়ে মেটাফর জিনিসটা হচ্ছে ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলিতে যেরকম গল্পগুলো বলা হয়, গল্পগুলো আলোচনা করা হয়, এরকম কিন্তু হ্যাঁ, যে কি ভূতে শাকচুন নিয়ে এসে তারা ধরলো, বা সে আকাশে উঠতেছে। ঠিক আছে, এরকম অর্থ আর কি সাধারণত রূপক, যেটাকে আমরা রূপ দান করি। বাংলায় মেবি কীভাবে বলে আমি জানি না, ইংলিশে আমি যতটুকু বুঝতে পেরেছি এবং আমার স্টুডেন্টদেরকে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছিল গিয়ে আমরা সাধারণত মানে কোনো কিছুকে মানে রূপদান করার অর্থে কিন্তু আমরা রূপকতা বুঝাই। ঠিক আছে, তাহলে এখানে আশা করছি তোমরা বুঝতে পারছো দ্যাট দ্য, যে আমি এটা বলছিলাম, এই লাইনটা আমি নিচে বলছিলাম যে দ্যাট অ্যাথলিট ইজ এ মেশিন, দ্যাট অ্যাথলিট ইজ এ মেশিন। ঠিক আছে, অ্যাথলিটদেরকে কিসের মতো হইতে হয়, মেশিনের মতো হইতে হয়। ঠিক আছে, এটা মানে আমি বলছিলাম তোমাদেরকে, রাইট? সো এরকম এইটা হচ্ছে না। তাহলে আমরা দেখো ওয়ার আর দ্য বেসিক্স, আমরা এখান থেকে কি বেসিক্সগুলো জানবো সেই বিষয়টা একটু আমরা দেখে নিই। সেই বিষয়টা হচ্ছে গিয়ে দ্য মেটাফর স্টেটস দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার থিং। ঠিক আছে, একটার সাথে মেটাফর রূপক একটার সাথে আরেকটার কি করে সম্পর্ক তৈরি করে বা রূপকতা দান করে, বিশেষত্ব দান করে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ইট ইকুয়েটস দোজ টু থিংস নট বিকজ। ঠিক আছে, এরা দুইটা জিনিসের সাথে তুলনা করে যেটা আসলে নাই আর কি, বিকজ দে অ্যাকচুয়ালি আর দ্য সেম, যেটা কিনা একটা একটার সাথে মিলে। ওই যে আমি বললাম মানুষের চোখ হচ্ছে গিয়ে কিসের মতো, মানুষের চোখ হচ্ছে গিয়ে মানে ওশানের মতো। তাহলে এই জিনিসটা যদি আমি বুঝি, তাহলে আমি এইখান থেকে খুঁজে বের করতে পারবো যে আমার এইখানে মেটাফর কি বলছে। এইখানে কিন্তু মেটাফর বলতে এইটাকে বোঝানো হয়েছে, এই যে দ্যাট দ্য অ্যাওয়াশ দ্য লিটল বার্ড। ঠিক আছে, স্বপ্ন, স্বপ্ন কিসের মতো, স্বপ্ন হচ্ছিল গিয়ে একটা ছোট্ট পাখির মতো, মানে আমাদের আশা হচ্ছিল গিয়ে একটা ছোট্ট কি পাখির মতো, আমাদের আশা কি একটা ছোট্ট পাখির মতো। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমার কিন্তু একটা মেটাফর। যদি আমাকে কোশ্চেন্স করে যে ফাইন্ডিং অর আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেনিং দ্য মেটাফর, তখন কিন্তু আমি এইটাকে উঠাই দিয়ে এটার এক্সাম্পল দিতে পারবো যে ইটস সেম টু লাইক আ বার্ড হুইচ ওয়ান উই ওয়ান্ট টু, হুইচ ওয়ান উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার হোপ। এরকম কিন্তু আমরা লিখতে পারি, তাহলে কিন্তু আমার এক্সাম্পল বা আমার ইয়াটা কিন্তু কোশ্চেনে কিন্তু অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে, তারপরে আমি যদি এইখানে মানে আমার নিয়ম অনুসারে বা আমি যদি আমার মতো করে বলি, ঠিক আছে, আর কি যে হোপকে কি বলা হয়েছে, একটা ফেদারের মতো বলা হয়েছে, পালকের মতো বলা হয়েছে। ঠিক আছে, হোপটা কি আমাদের আশাটা কি একটা পালকের মতো। ঠিক আছে, এইটাও কিন্তু আমার কি একটা মেটাফর। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি বললাম যে এটার সাথে তুলনা করা হয়, কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের মানে রূপক দান করা হয় যে এইটার মতো ধরন আর কি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কি এটা একটা মেটাফর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের বিষয়গুলো একটু আশা করছি এই জায়গাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমি তো আছি। ঠিক আছে, আমরা এরকম কয়েকটা গল্প মানে কয়েকটা স্টোরি বা কয়েকটা যদি পোয়েম আমরা এইভাবে পড়ি, ডিসকাস করি, আশা করছি যে তোমাদের এই প্রবলেমগুলো কি হবে না। ঠিক আছে, এবং যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি আবারও বলি, এটা হয়তো বা তোমরা চিন্তা করতেছো এখন তো লাগবে না, পরীক্ষা দিব কোনো রকম করে গাইড বা অন্য কোনো বই থেকে দেখে সারা যে সাজেশনগুলো করছে এখান থেকে দেখবো, কিন্তু একটু বিলিভ করো যে তোমরা যদি কম্পিটিটিভ এক্সামগুলোতে দিতে যাও তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো খুবই কাজে লাগবে। তখন কিন্তু ভাইয়ার বা স্যারের ক্লাসটা আবার আইসা ঘুরে ঘুরে করতে হবে যে স্যার কী বলেছিল এগুলো একটু দেখিনি। ওকে, আচ্ছা তাহলে আমরা পরে বলতেছি কি, ইফ ইউ টেক এ মেটাফর লিটারালি ইট উইল প্রবাবলি সাউন্ড ভেরি স্ট্রেঞ্জ। আমরা যখনই একটা কোনো রূপক দান করবো বা রূপকতা নিয়ে আলোচনা করবো, তখন এটার সাউন্ডটা এটা শুনতে একটু ডিফারেন্ট মনে হবে যে আরে এইটার সাথে কেন তুলনা করছে। ঠিক আছে, আমি যদি বলি আর দেয়ার অ্যাকচুয়ালি এনি শিপ ব্ল্যাক অর আদারওয়াইজ। ঠিক আছে,
ইন ইউর ফ্যামিলি, ঠিক আছে। এটা দেখা গেছে যে তুমি এমনভাবে করছো যে আমরা মানে মানে ফ্যামিলি মেম্বারও মাঝে মধ্যে এরকম কিছু বলে, ঠিক আছে, যে ওই যে একটা কথা বলে না, যে বাংলায় একটা কথা বলে যে সবগুলা ভাত টিপতে হয় না, একটা ভাত দিলে টিপলেই বোঝা যায়, মানে আমাদের মায়েরা বলতো আর কি, যে সব ভাত কি টিপতে হয়, এক ভাত চাপ দিলে বোঝা যায় কি অবস্থা। তার মানে একজনকে দেখলে বোঝা যায় ফ্যামিলির কি অবস্থা, ঠিক আছে, এই অর্থে কিন্তু ব্যবহার করে রূপক, ঠিক আছে। মেটাফর আর ইউজ ইন পোয়েট্রি, মেটাফরটা সাধারণত পোয়েট্রিতে ইউজ করে, লিটারেচার এই সাহিত্যতে ইউজ করে। এনি টাইম সামওয়ান ওয়ান্টস টু অ্যাড সাম কালার টু দেয়ার ল্যাঙ্গুয়েজ, কেউ যদি তার কথার বৈচিত্র্য আনতে চায় তখন কিন্তু এই মেটাফরটা ইউজ করে। আমরা বলি না যে বাংলায় কি বলি, যে এই যে আমাদের যে ছাত্র আন্দোলনে একটা কথা কিন্তু ভাইরাল হয়েছিল যে আসছে ফাগুন দ্বিগুণ হব, এখানে কিন্তু জহির রায়হানের একটা গল্প থেকে কিন্তু সে এটা উঠানো হয়েছে যে আসছে ফাগুন দ্বিগুণ হব এরকম কিছু, বা আসছে ফাগুন চারগুণ হব। তো এইটাকে কিন্তু সে মানে ডিফারেন্ট বা স্ট্রং কোনো কিছু বোঝানোর জন্য সে কিন্তু এটাতে এইটা বুঝাইতে চেয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে কিছু লাভ ইজ এ ব্যাটল ফিল্ড, লাভ হচ্ছে লোকে একটা যুদ্ধ ময়দান, ঠিক আছে, কেউ না কেউ তো জিতবে। আমি যাকে প্রপোজ করব সে হয়তো বা আমাকে ইগনোর করবে, আমার রক্তক্ষরণ হবে, ঠিক আছে, বা তুমি যাকে প্রপোজ করবা সে হয়তো বা তাকে তো তোমার ভালো লাগছে, সে তাকে একসাথে করে ফেলবা, ঠিক আছে। মানে ইটস নট এ কাইন্ড অফ লাভ ক্লাস, এটা আমরা জাস্ট বুঝাচ্ছি আর কি যে কী অর্থে, মানে রাইটাররা তো এই বিষয়টাকে সবচেয়ে বেশি কানেক্টেড করে, সেজন্য আর কি এটা বোঝানোর চেষ্টা। আচ্ছা, কিছু ইনফরমেশন আমরা একটু জেনে নিই, সেটা না জানলেও হবে, তারপর আমরা একটু জেনে নিই যদি কখনো প্রয়োজন পড়ে। 4 ধরনের মেটাফর আছে, একটা হচ্ছে ইমপ্লয়েড মেটাফর, একটা হচ্ছে সাস্টেইন মেটাফর, তারপরে হচ্ছে ডেড মেটাফর, আর একটা হচ্ছে মিক্স মেটাফর, ঠিক আছে। আমরা ইমপ্লয়েড মেটাফর এইটা আসলে আমাদের এখন না জানলেও চলবে, যদি তোমরা বলো তাহলে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি। আমি এখানে ডিসক্রিপশন দিয়ে রেখেছি, তোমরা চাইলে কি করতে পারো, এটা কিন্তু দেখতে পারো, আমার এখানে কোনো ইস্যুস নাই। আমাকে বলতেও পারো যে ভাইয়া স্যার আমাকে একটু বুঝাই দেন, সাস্টেইনটা একটু বুঝাই দেন, আমার হয়তো লাগতে পারে, তাহলে আমি ওইটা বুঝাই দিলাম, ঠিক আছে। যদি না লাগে, এটা তো আমাদের আসে না, আমাদের এটা ফাইন্ড আউটও করতে বলে না যে বের করো যে কোনটা ডেড মেটাফর, ঠিক আছে, এরকম কিছু আমাদের করতে বলে না। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা আমাদের কোশ্চেন্স আছে যে স্যার আমরা কিভাবে মেটাফর লিখব, হাউ ডু ইউ রাইট এ মেটাফর, আমরা মেটাফর কিভাবে লিখব, যদিও এটা আমাদের সাথে তেমন একটা মিলে না, কারণ আমাদের লেখার প্রয়োজন না। তারপর আমার কাছে মনে হলো যে একটু আলোচনা করে রাখি যাতে তোমাদের মনের মধ্যে কোশ্চেন্সগুলা না আসে। কেউ যদি চাও যে মাইকেল মধুসূদন দত্তের মতো যে আমি একটু ইংলিশ লিটারেচার, আমি ইংলিশ পোয়েম তৈরি করব, তাহলে আমি কিভাবে লিখবো, তাহলে এই ক্ষেত্রে চলে গিয়ে তোমরা এটা একটু দেখতে পারো, হইতে পারে না, অনেকের মনে আশা জাগতেই পারে। তো মেটাফর ওয়ার্কস বেস্ট when they connect abstract concept to something common that readers already understand well. মেটাফরটা এমনভাবে কাজ করে, এমনভাবে তৈরি করে একজন রিডার যাতে এটা পড়ে বুঝতে পারে যে এইটা ওইটার সাথে তুলনা করছে, ঠিক আছে। এমন কিছু ওয়ার্ড আমাকে তৈরি করতে হবে, এমন কিছু ওয়ার্ড আমাকে বুঝাইতে হবে যেটা কি ওইটার সাথে আমরা তৈরি করি। বাংলায় একটা প্রবাদ আছে যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, ঠিক আছে। সো এইটা দিয়ে কি বোঝায় যে এটা কিন্তু ব্যাপক অর্থে আছে। তারপর তোমরা বাংলায় হয়তো বা পড়েছো পুষ্প আপনার জন্য ফোটে না, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এরকম কিছু, ঠিক আছে। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না, এই অর্থে কিন্তু সাধারণত ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গিয়ে কী জানবো, সেটা হচ্ছে গিয়ে আমরা কীভাবে ফাইন্ড আউট করব সাম টিপস টু ফাইন্ড আউট মেটাফর ফ্রম পোয়েম, ঠিক আছে। সাম টিপস টু ফাইন্ড আউট মেটাফর ফ্রম পোয়েম থেকে আমরা কি কি জিনিসগুলোকে দেখব, বলছে কি লুক ফর কম্পারিজন উইদাউট লাইক অ্যান্ড অ্যাস, ঠিক আছে। আমাকে দেখতে হবে যে কম্পারিজনটা কোথায় আছে, লাইক এবং অ্যাজ ইউজ করছে কিনা। লাইক এবং অ্যাজ কিন্তু সিমিলির অংশ আর কি। সো আমাকে দেখতে হবে যে লাইক এবং অ্যাজ ছাড়া, লাইক মানে একই রকম, ঠিক আছে, আর অ্যাজ মানে যেহেতু, এই বিষয়গুলো মানে একটা একদম হুবহু এরকম অর্থে না, ঠিক আছে, কিন্তু কম্প্যারিজন করছে, ঠিক আছে। তো এখানে বলছে মেটাফর ডিরেক্টলি কম্পেয়ার টু থিংস, একটা মেটাফর কি করে সাধারণত দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করে, তুলনা করে, উইদাউট ইউজিং ওয়ার্ড লাইক অর অ্যাজ, মানে লাইক শব্দটা এবং অ্যাজ শব্দটা বাদে, ঠিক আছে, আমরা মানে এই মেটাফরটাকে সাধারণত ব্যবহার করি।
ফর এক্সাম্পল টাইম ইজ এ থিফ। টাইম কিন্তু একটা চোরের মতো, বা টাইম হচ্ছে খুব দ্রুত দৌড়ায়, ঠিক আছে। আপনি দেখতে না দেখতে টাইম চলে যাবে। এই যে আমি ভিডিও শ্যুট করতে বসছি, ঠিক আছে, সো টাইম মনে হয় অলমোস্ট প্রায় 2 ঘন্টা চলে গেছে, আমার ভিডিও কিছুই হয় নাই, এখনও কিছুই হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তো চলে মানে অ্যাজ বলতে কিন্তু আমাদের লিটারিতে আমি বলে দিই যে অ্যাজ কিন্তু অ্যাজ যেন বা যেমন এরকম অর্থে ব্যবহার হয়, কিন্তু লেখার ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কিন্তু মনে হবে ছিল গিয়ে আপনার যত দূর সম্ভব এই অর্থে, অথবা আমাদের মনে হইতে পারে হচ্ছিল যতখানি, ঠিক আছে, অনুমান করা আর কি, যত এই অর্থে কিন্তু সাধারণত কারণ যত দূর এই অর্থে সাধারণত আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেভাবে যেভাবে। ওকে, আর আমরা যদি লাইক বলি, লাইক হচ্ছিল গিয়ে একইভাবে, ঠিক আছে, সম্ভবত এই অর্থে ব্যবহার হয় সাধারণত। হ্যাঁ, সো মতো বা অনুরূপ সাধারণত অনুরূপ ব্যবহৃত হয়। অনুরূপটা হচ্ছে গিয়ে আপনার যে সিমিলিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটা আশা করি, এই পয়েন্টটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই জিনিসটা আমরা খুঁজে বের করব যে যেটা লাইক বা অ্যাজ ইউজ করবে না। আইডেন্টিফাই অবস্ট্রাকল আইডিয়াস ডিসক্রাইব অ্যাজ এ টেঞ্জেবল থিং, ঠিক আছে। টেঞ্জেবল থিং যেটা হচ্ছে গিয়ে সহনশীলতা। আমরা এখানে বলছে পয়েটস অফেন ইউজ মেটাফোর। পয়েটস মাঝে মাঝে হচ্ছে গিয়ে মেটাফোরগুলোকে ইউজ করে কোন ক্ষেত্রে, টু গিভ অ্যাবস্ট্রাকল আইডিয়া অর ফিজিক্যাল ফর্ম, যেইটার কিনা ফিজিক্যাল ফর্ম আছে, অ্যাবস্ট্রাকল আইডিয়া আছে, ঠিক আছে, যেটার একটা ধারণা আছে, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা তৈরি করে আর কি, ঠিক আছে, মানে বাস্তবতা আছে যেটার সাথে আমরা সাধারণত বলছি চলে গিয়ে অ্যাবস্ট্রাক্ট বা আইডিয়াটা ডিসক্রাইব করে, যেটার একদম বাস্তব অস্তিত্বর সাথে আছে। ওই যে আমি যেটা বললাম, মানুষের চোখ হচ্ছে অবসানের মতো, অবসানও আছে, বাস্তবতাও আছে, ঠিক আছে, মানে চোখও আছে, চোখের পানিও লবণাক্ত হয়। কেউ যদি টেস্ট করে না দেখো বা যদি না জানো তাহলে টেস্ট করে দেখতে পারো কান্না করে। ওকে, আমাদের এই পয়েন্টটা দরকার নাই, আমাদের এই পয়েন্ট, আচ্ছা, এই পয়েন্ট আমরা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে চেক ফর ইমোশনাল ল্যাঙ্গুয়েজ অর পার্সোনিফিকেশন, ঠিক আছে। ইমোশনাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজটা আমাদের একদম আত্মায় গিয়ে লাগে, আমাদের একদম শিহরিত করে, ঠিক আছে। বাংলা এরকম কিছু আছে, আমরা যদি বিদ্রোহী কবিতাটা পড়ি তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার মনের মধ্যে একটা শিহরণ খেলে উঠতেছে, আমার মনের মধ্যে একটা আবরণ তুলতেছে আর কি, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আমরা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো, বা এটা যেমন আমরা যদি এই কবিতাটাতে ফেরত আসি যে আমার এখানে শিহরণ তুলতেছে কোথায়, আমার এখানে আবরণ মানে আলোড়ন তুলতেছে কোথায়, এইখানে যদি আমি বলি যে এই লাইনটাতে যদি বলি যে ইটস ইয়েট নেভার ইট এক্সট্রেমিটি ইট আক্স এ ক্রাম অফ ফর মি, যেটা আমার কাছ থেকে, যেটা আমার জন্য সব কিছু করে কিন্তু আমার থেকে কখনো খাবার চায় না, ঠিক আছে। এই অর্থ কিন্তু সাধারণত আমরা লিখতে পারি আর কি, বসাইতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তারপর আমরা যদি দেখি এই জিনিসটা লুক ফর থিম অর সিম্বল, আমাদেরকে কিছু সিম্বল খুঁজতে হবে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, থিমটা অথবা সিম্বলটা খুঁজতে হবে। আমি কি বলছিলাম এখানে, এই যে এটা কার মতো, পাখির মতো, এটা কিন্তু একটা পাখির মতো, এই যে একটা ফেদারের মতো, তাহলে এটা আমার একটা সিম্বল, ঠিক আছে। এটাকে আমি যদি ক্লিয়ারলি রাখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ এইটা আমার বলা হয়েছে আর কি, যে এইটার সাথে আমি তুলনা করছি। তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, এই যে সিং, গানের সুর উঠানোর মতো, এইটাও কিন্তু হইতে পারে আমাদের জন্য। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি আশা করছি বুঝতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কনসিডার দ্য পয়েম টোন অ্যান্ড মুড। কনসিডার দ্য পয়েম, কোন ধরনের টোন, আমাদের একটা চ্যাপ্টার ছিল টোন অফ স্টেটমেন্ট, ঠিক আছে, যে কোন ধরনের টোনগুলো এখানে ইউজ করা হয়, রাইটার কোন ধরনের টোনগুলোকে এখানে ইউজ করে, ঠিক আছে। এই বিষয়গুলোকে আমাকে একটু মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মেটাফোরের বিষয়গুলো জানলাম, যে কিভাবে টিপসগুলো দেখলাম, তাহলে টিপসগুলো দেখে আমরা এখান থেকে মেটাফোরগুলো বের করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু বলছে এই যে পিচ ইন দ্য সোল, এটা কিন্তু আমার একটা মেটাফোর, ঠিক আছে, যেটা কিনা আমার মনের মধ্যে, আমার আত্মার মধ্যে বসে থাকে। তাহলে এটাকে আমি এক্সপ্লেন করতে পারবো যে কিভাবে আমার আত্মার মধ্যে এটা বসে যায়, ঠিক আছে। এটা তুমিও তোমার মতো করে নিতে পারো, অথবা তোমরা যদি বলো যে স্যার এটা একটু করে দেন, তাহলে হ্যাঁ আমি তোমাদেরকে করে দেবো। হ্যাঁ, আমি যেটা করব সেটা হচ্ছে এটা করে আমাদের যে ডিসক্রিপশন বা আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে তোমরা চাইলে কিন্তু এই বিষয়গুলো চাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে। পরবর্তী সবগুলা ক্লাস, যতগুলো আমাদের ডেমো হবে, যতগুলো কবিতারই ডেমো হবে, সবগুলো কবিতারই কিন্তু আমি তোমাদেরকে
দিয়ে দিব আর কি, ঠিক আছে। আমি আশা করছি তোমরা এই ফুল ক্লাসটা যদি করো তাহলে হচ্ছিল গিয়ে তোমরা তোমাদের মানে পুরা ইংলিশের যে টপিকটা আছে বা ইংলিশের যে কোশ্চেনগুলো আছে সবগুলো কোশ্চেনের অ্যান্সার প্রপারলি তোমরা পেয়ে যাবা, এক ক্লাসেই আমরা সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছিল গিয়ে বার্ড তো বললামই, এইটা আমাদের জন্য মেটাফর হতে পারে, এটা আমরা মেটাফর করব, এটাকে বলবো হচ্ছিল গিয়ে মেটাফর। তারপরে হচ্ছিল গিয়ে এটা বলছি। আচ্ছা, এই অংশটুকু ঠিক আছে, হ্যাঁ এই অংশটুকু হচ্ছিল গিয়ে আমাদের একটা মেটাফর। তাহলে আমরা চারটা কিন্তু এখানে মেটাফর পেয়ে গেলাম। ও আচ্ছা, এই সিংয়ের বিষয়টা কিন্তু সিং মানে উইদাউট এনি টোন, এইটাও কিন্তু আমার জন্য কি একটা মেটাফর, ঠিক আছে। রূপক অর্থে দান করছে, এটা রূপকতা দান করছে, সেজন্য আমরা এটাকে কী বলতে পারি, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের কবিতার মেটাফর, ঠিক আছে। এখন বলতে পারো যে ভাইয়া প্রতীক বা সিম্বল তো বলছে, আমরা যদি এইখান থেকে এইটুকু দেখি তাহলে হচ্ছে গিয়ে বলতে পারো যে স্যার প্রতীক বা সিম্বল তো বলছেন, তাহলে স্ট্রম তো সিম্বল বা প্রতীক। হ্যাঁ, স্ট্রম প্রতীক, কিন্তু এইখানে কিন্তু রূপকতা দান করে নেয়, এটার সাথে ওইটা তুলনা করে নেয়। আমি কিন্তু এখানে বলি না স্ট্রমটা আসার মতো, আমি বলছি যে যত এখানে কবিতা উনি কিন্তু আমি না সরি রাইটার কিন্তু এখানে বলেছে যে স্ট্রম, ঠিক আছে, স্ট্রম যত দুর্যোগ কষ্ট দুঃখ আসুক না কেন, স্ট্রমটা অবশ্য তুলনা করছে হচ্ছিল কষ্টের সাথে, কিন্তু এইটাকেও কাইন্ড অফ দেওয়া যায়, কিন্তু এইটার সাথে মানে এখানে কিন্তু একটা জিনিস বুঝাইছে যে আমি শুনতে পাই, সেটা হচ্ছিল গিয়ে যত দুঃখ কষ্ট আসুক না কেন সে আমাকে কি করে, সান্ত্বনা প্রদান করে, সে আমাকে কি প্রদান করে, সান্ত্বনা প্রদান করে। ওকে, আচ্ছা, তাইলে আশা করছি এইটা আমরা মানে মেটাফরটা আমরা ক্লিয়ার, রাইট। কোনো কনফিউশন যদি থাকে তাহলে আমাকে এটা দিতে পারো। আমি কি এখানে একটু উঠাই দেবো যে মেটাফরগুলো, আমি একটু তাহলে এখানে একটু উঠাই দিই, ঠিক আছে। মেটাফোর্স কোনগুলা হচ্ছে লাগে আমার মেটাফর এই কবিতা, ঠিক আছে, এগুলো আমি একটু উঠাই দিই। তাহলে প্রথমে হচ্ছে লাগে আমি এটাকে নিব পিচেস, এটা হচ্ছে আমার একটা মেটাফর। তারপরে নেব সিং, এটা আমার একটা মেটাফর। তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ দ্যাট কুড বি অ্যাবস এ লিটল বার্ড, অ্যাবস দ্য লিটল বার্ড। আমি পুরো সেন্টেন্স নিলেও কিন্তু আমার কোনো ইস্যুস নেই, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ইট আস্কড ক্রাম ফর মি, যেটা আমার থেকে কখনো কি চায় না, খাদ্য চায় না বা এটার বিপরীতে কিছু চায় না, ঠিক আছে। সে যে আমাকে এত কিছু সার্ভ করতেছে, হি নেভার ডিজার্ভ এনিথিং ফ্রম মি, ঠিক আছে। রাইটার কিন্তু এটাই বোঝানো চাইছে। আমরা তো মানুষ বা অন্যান্য প্রাণীদের কাছ থেকে কি চাই, কিছু চাই যে এইগুলো আমাকে দেন বা এইগুলো আমাকে মানে এইটার পরিবর্তে এটা মানে আমাদের আমাদের থিওরিটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, কিন্তু আশা কখনো গিভ অ্যান্ড টেকের থিওরিতে যায় না। আশা সবসময় না, হোপ সবসময় চিন্তা করে দেওয়ার জন্য, ঠিক আছে। আমাকে যদি সে দিতে না পারে তাহলে আমার বেঁচে থাকাটাই বৃথা, রাইট, বা আমি বেঁচেই থাকতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে আশা করছি যে মেটাফর ক্লিয়ার। ওকে, চলো মেটাফর যেহেতু আমরা ক্লিয়ার হয়েছে, আমরা সিমিলিটা দেখি। সিমিলি, হোয়াট ইজ সিমিলি? সিমিলি কি? সিমিলি আমি বলেছি আগে, সিমিলি মানে হচ্ছে উপমা। তাহলে চলো আমরা সিমিলিটি জানি। সিমিলিটা হচ্ছে সিমওলি, ঠিক আছে, সিমোলি। হ্যাঁ, ইজ টাইপ অফ ফার্গুটিভ ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিসক্রাইবস সামথিং বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস উইদাউট। সিমুলি হচ্ছে গিয়ে ফিগারেটিভ, অর্থ হচ্ছে রূপকতা, রূপক ভাষ্য যেটাকে বলে। হ্যাঁ, আমরা সিমিলিকে রূপকও বলতে পারি, মানে সিমিলিকে মেটাফরও বলতে পারি, কিন্তু মেটাফর কখনো সিমিলি হবে না। হ্যাঁ, এটা একটা কন্ট্রোভার্সি আছে, সিমিলি ভার্সেস মেটাফর বা মেটাফর ভার্সেস সিমিলি, ঠিক আছে। যদি তোমরা চাও এটা নিয়ে আলোচনা করতে পারি, আশা করি এটা তোমাদের লাগবে না, সো এটা আলোচনা করার কিছু মানে দরকার নেই। সিমিলি আমরা চিনব দুইটা জিনিস দিয়ে, একদম সহজভাবে বুঝে নিই। একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে গিয়ে অ্যাস। একটা হচ্ছে কি লাইক, একটা অ্যাস। লাইক বলতে হচ্ছে গিয়ে তার মতো, আর অ্যাস বলতে হচ্ছে সে অনুসারে, ঠিক আছে, তদুপরি আর কি, যেটাকে বলছিলাম আমি অ্যাস হচ্ছে গিয়ে মূল্যায়ন আর কি। হ্যাঁ, অ্যাজ হচ্ছে গিয়ে অনুমান করা, এরকম অর্থে আর কি, অনুমান করা। অ্যাজ হচ্ছে গিয়ে একটা অ্যাডভার্ব, যেটা হচ্ছে গিয়ে মানে মতো। কনজাংশন যদি বলি, ন্যায় বলতে পারি, অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব মতো বা ন্যায় বলতে পারি, দুইটাই আমরা বলতে পারি, ঠিক আছে। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা কিন্তু বলছি কি যেখানে লাইক অথবা অ্যাজ থাকে ওইটাকে আমরা সিমিলি ভাববো, যেখানে লাইক অথবা অ্যাজ থাকে মানে এইটার মতো, ঠিক আছে, তখনই হচ্ছে গিয়ে আমরা সিমিলি ভাববো। তাহলে এখানে দেখো, আই নো দ্যাট ডেফিনিশন লাইক দ্য ব্ল্যাক অফ মাই হ্যান্ড, আমি জানি ডেফিনিশনটা হচ্ছে গিয়ে আমার বা কালো হাতের মতো,
দ্য ব্ল্যাক অফ মাই হ্যান্ড, আমার কালো মানে হাতের মধ্যে যেটা আছে সেটা। দোজ টু আর অ্যাজ ডিফারেন্ট অ্যাজ নাইট অ্যান্ড ডে, যেটা কি না তারা দুইজন হচ্ছিল গিয়ে একজন দিন একজন রাতের মতো। এইটা আমি হচ্ছিল গিয়ে যে তোমাদের বইয়ের মধ্যে কোরিয়ান টেল, ঠিক আছে, কোরিয়ান ফক টেল নামে একটা আছে, হংব আর হচ্ছিল গিয়ে আরেকটা নাম ভুলে গেছি, নব আর হংব, হ্যাঁ নব আর হংব, এখান থেকে কিন্তু আমি এটা এই উদাহরণটা নিয়েছি। দোজ টু আর অ্যাজ ডিফারেন্ট অ্যাজ নাইট অ্যান্ড ডে, তারা দুইজন হচ্ছে একজন দিন একজন রাতের মতো বিপরীত। এই যে এখানে কিন্তু আমার কি আছে, অ্যাজ আছে, ঠিক আছে। অ্যাজ যদি থাকে তাহলে কিন্তু আমি এটাকে বলবো যে হ্যাঁ এইটা হচ্ছে হলো গিয়ে আমার কি, এটা হচ্ছে হলো গিয়ে আমার সিমুলি, ঠিক আছে। এই যে অ্যাজ, এটা হচ্ছে আমার কি সিমুলি, ওকে। তারপরে হচ্ছে হলো গিয়ে যে লাইক, এটা হচ্ছে আমার কি সিমুলি। এটাকে আমাকে একটু মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু আমি ভুলে যাব। তাহলে আমি খুব সহজে বুঝতে পারি যে যেই পয়েন্টটার মধ্যে বা যে লাইনটার মধ্যে লাইক অর অ্যাজ আছে, বা লাইকের অর্থটাকে প্রয়োগ করতেছে বা অ্যাজের অর্থটাকে প্রয়োগ করতেছে, সেইটাকে আমি সাধারণত আপনার কি নিব, সিমুলি নিব, বা আমি ওইটাকে সিমুলি বলতে পারবো। এখানে কিন্তু আছে হি স্টুড আউট লাইক এ শর্ট থাম, ঠিক আছে, সে এক শক্তর মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর কি, এরকম কিছু। হ্যাঁ, শর্ট থাম এটাকে সাধারণত হচ্ছে গিয়ে কঠিন, হ্যাঁ কঠিন অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। একদম থাম থাম হয়ে দাঁড়ায় আছে, একদম স্থির হয়ে থাকে না, এই অর্থে কিন্তু। তাহলে এখানে আবার একটা দেখি, দ্যাট অ্যান্সার ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মুড, ঠিক আছে, যেটা কিনা একদম মাটির মতো পরিষ্কার, ঠিক আছে, মার্ড, ঠিক আছে। হ্যাঁ, মাটির মতো পরিষ্কার, ঠিক আছে। মাটি পরিষ্কার না থাকলে কি আর ফসল হবে, কাদার মতো ক্লিয়ার, ওকে। আমরা বলি না পানির মতো ক্লিয়ার, এরকম আর কি। হ্যাঁ, গ্র্যান্ডপা হ্যাজ এ মেমোরি লাইক এ স্লিপ। এখানে হচ্ছে গিয়ে গ্র্যান্ডপার মেমোরিটা হচ্ছিল গিয়ে কিসের মতো, গ্র্যান্ডপার মেমোরিটা হচ্ছিল গিয়ে একদম ঝরঝরা, আমরা যেটাকে বলি, হ্যাঁ ঝরঝরা, ঝরঝরা বলে বেশি সুন্দর শোনা যায়, একদম ঝরঝরা, ঠিক আছে। আচ্ছা, হাউ ডু ইউ রাইট সিমিলি, সিমিলি আমরা কিভাবে লিখতে পারি, এইটা একটু পড়ে নিলে ভালো হবে যে কিভাবে আমরা সিমিলিগুলো ব্যবহার করতে পারি। সিমিলি আসলে খুবই সহজ। সিমিলিটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে যে লাইক আর অ্যাস, আমরা লাইক আর অ্যাস আমরা যদি এই এক্সাম্পলগুলো দেখি তাহলে আশা করছি যে আমরা ক্লিয়ারলি বুঝে যেতে পারবো। যদিও কোথাও কোনো ইস্যুস থাকে আমরা কী করবো, এটা একটু বুঝে নিব। আচ্ছা, সিমিলি হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল রেটোরিক, আরেকটা হচ্ছে গিয়ে হোমোরিক। এটা আসলে আমাদের মানে খুব বেশি জানার প্রয়োজন নাই, আমরা জাস্ট দিয়ে রাখলাম, যদি তোমাদের কাছে কখনো মনে হয় যে জানতে চাও জানবা। হোমোরিক হচ্ছিল গিয়ে ইপিক সিমিলি, দেখো এখানে আমরা ইপিক সিমিলি বলে দিয়েছি। যদি তোমার কাছে মনে হয় যে না স্যার আমি একটু জেনে নেই, আমি একটু বেশি পণ্ডিত হব, ওকে, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু এটা আসলে তোমাদের এখন দরকার নেই, তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করতে পারি। ওকে, সাম টিপস টু ফাইন্ড আউট সিমিলি ফ্রম দ্য পয়েম। ওকে, তাহলে আমরা একটু সিমিলির টপিক, সাম টিপস ফাইন্ড আউট সিমিলি ফ্রম দ্য পয়েম। পয়েম থেকে আমরা কি করব, একটা টিপস খুঁজে বের করব, বা আমরা টিপসগুলো জানবো যে কিভাবে আমরা পয়েম থেকে সিমিউলিগুলো খুঁজে বের করতে পারি। সরি, সিমিলি বলতে বলতে সিমিউলি অরিজিনাল উচ্চারণ, ঠিক আছে। স্টুডেন্টদেরকে সিমিউলি বললে, আমার অফলাইন ব্যাচে সিমিউলি বললে ওরা বলে স্যার সিমিউলি কি, এটা তো সিমিলির মতো, ঠিক আছে। ওকে, সিমিউলি বা সিমিলি বোঝার সুবিধার্থে বলি, খুব সহজ করেই বলি আমরা। সিমিলিটা হচ্ছে গিয়ে লুক ফর লাইক অর অ্যাস, আমাদেরকে কি করতে হবে, লাইক অর অ্যাস খুঁজতে হবে। প্রথম সূত্র মানে প্রথম টিপ যদি বলি তাহলে কিন্তু আমার এখানে কোনো সিমিলি নাই, ঠিক আছে। দেখো কোনো অ্যাস লাইক কিছুই নেই আমার এখানে, সো আমি এখান থেকে কি কিছুই নিতে পারবো না। তাহলে কি আইডেন্টিফাই ডাইরেক্ট কম্প্যারিজন, ডাইরেক্ট কোনো কিছুর সাথে কম্পেয়ার করছে কিনা, ডাইরেক্ট কিন্তু কোনো কিছুর সাথে আমার এখানে কম্পেয়ার করে না যে এইটা ওইটার মতো, এরকম কিছু কিন্তু বলে না। এটা কিন্তু মানে রূপকতা দান করছে। আমার প্রত্যেকটা কবিতা পাখির সাথে ডাইরেক্ট কিন্তু বলে না যে এটা পাখি, ঠিক আছে। সো আমার কিন্তু এখানে রূপকতা মানে উপমা কোনো কিছু দেয় নাই, কোনো কিছুর উপমা দেয় নাই, তাহলে আমি এটা পারবো না। ফোকাস অন ভিজুয়াল অ্যান্ড সেন্সনারি ইমাজিনারি, না এখানে কি বলছে, পয়েট অফেন ইউজ সিমিলারি টু ইভোক মানে মিলানো, একত্রিত করা স্ট্রং ইমেজ অর সিনারি এক্সপিরিয়েন্স, না এখানে সিমিলি এইটা হচ্ছে ইফ ইউ নোটিস ভিভিড মানে কিন্তু প্রাণবন্ত, হ্যাঁ প্রাণবন্ত কম্পারিজন উইথ হেল্প ইউ সি, দেখো সি আছে কিনা, আমার এখানে কোনো সি বলে কিছু আছে কি না, ফিল বলে কিছু আছে কিনা, ফিল টাইপের কিছু আমি অনুভব করতেছি কিনা, হার এই শব্দটা আমি পেয়েছি কিন্তু ওইটাকে আমি ওই অর্থে ব্যবহার করি না। দেখেন এখানে বলছে সামথিং মোর ক্লিয়ার লাইক সফট অ্যাজ সিল্ক,
দে আর প্রবাবলি সিমিলিস, ঠিক আছে, মানে এটা অনেকটা মানে সফট, আমরা বলি না সাধারণত যে তুলার মতো নরম, এই অর্থে ব্যবহার করছে কিনা, যদি এই অর্থে ব্যবহার না করে তুলার মতো, ঠিক আছে, তো এই অর্থে যদি ব্যবহার না করে তাহলে আমরা কি করতে পারবো না, আমরা এইখানে কোনো সিমিলি খুঁজে পাবো না। সো সেকেন্ড থার্ড সূত্রে বা থার্ড টিপস অনুসারে এখানে কোনো সিমিলি নাই আমার এখানে। ওকে, তাহলে আমার এখানে কোনো সিমিলি নাই। ওকে, তারপরে আমি দেখি আরেকটা সূত্র আছে কিনা, আরেকটা সূত্র মেবি আছে, ফোকাস অন, এটা বলছি লুক ফর স্পেসিফিক ডিটেলস, স্পেসিফিকলি কোনো ডিটেলস আমার এখানে দেওয়া নাই, সো আমি এখান থেকে কোনো কিছু নিতে পারবো না। তাহলে আমি এখানে বলতে পারি কি, দেয়ার হ্যাভ নো সিমিলি এন্ড দ্যাট পয়েম, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা একটু লিখে দিই, দেয়ার হ্যাভ নো পয়েম ইন দ্যাট, সরি দেয়ার হ্যাভ নো সিমিলি হবে, বাট সিমিলি ইন দ্যাট পয়েম। ওকে, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে নেক্সট টপিক হচ্ছে ইমাজিনারিটা আমরা একটু দেখে নিই। ইমাজিনারিটা যদি আমরা একটু দেখি তাহলে আশা করছি যে আমাদের প্রবলেমটা অনেক অংশ সলভ হয়ে যাবে। লেটস ডু ইট। আমরা একটু দেখি, দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো। চলো দেখি নিই। ইমাজিনারি হচ্ছে গিয়ে কিন্তু কল্পনা, আমার কল্পনায় কি আসে। Imagery enhance writing by creating a physical response in the reader, though sensor details. Imagery enhance writing, ঠিক আছে। ইমাজিনারি কি করে, মানে কল্পনাটা রাইটার যে ক্যাপাসিটিটা ওইটাকে বৃদ্ধি করে। ফিজিক্যাল রেসপন্স একদম শারীরিকভাবে বলতে হচ্ছে গিয়ে একদম মানে চোখের দেখার মতো আর কি, ঠিক আছে, এরকম, ঠিক আছে। রেসপন্স ইন দ্য রিডার, মানে একদম মাইন্ডে গেঁথে যাবে। আমি যখন কোনো গল্প পড়ি, আমি যখন কোনো কবিতা পড়ি, এটা একদম আমার কাছে ভিজুয়াল হয় যে হ্যাঁ এটা এরকম। আমি লাস্ট একটা এখন পড়তেছি হচ্ছে আমি শ্রীকান্ত পড়তেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইটা আমি পড়তেছি, ঠিক আছে। তো ওইখানে আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমি মনে হয় বিষয়গুলো অনুভব করতে পারতেছি। আমি ওইখান থেকে তোমাদের সাথে শেয়ার করি। আমি ওইখান থেকে একটা জিনিস একটা ইনফর্ম আমি গ্যাদার করতে পেরেছি, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। যে শ্মশানঘাটে, আগেকার সময় শ্মশানঘাটে যে কান্না করতো, বাচ্চাদের ঘোঙানি আওয়াজ হইতো, সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক সুন্দরভাবে লিখছে যে এইটা হচ্ছিল গিয়ে কোনো শকুনের বাচ্চা যখন হচ্ছিল গিয়ে তার মাকে খুঁজে না পায় অন্ধকারের মধ্যে, তখন সে ঘুমায়, মানে ঘুঙানির মতো আওয়াজ করে, সেটা বাতাসের সাথে কানেক্টেড হয়ে এটা একটা শিশু কান্নার মতো মনে হয়, যে বাচ্চা একটা কান্না করতেছে বা কেউ একটা মানে নাকি সুরে কান্না করতেছে আর কি। হ্যাঁ, সো আমি মানে আমার ইমাজিনেশনটা অনেক সুন্দর ছিল। আমি কেন মানে এটা বলতেছি সেটা হচ্ছে তোমরা বুঝতে সুবিধা করবে। কেউ যদি শ্রীকান্তটা পড়ো, 3 খণ্ডের বইটা খুবই মজার। আমি পড়তেছি এখনও, আমি প্রপারলি পড়ে শেষ করতে পারি নাই, আসলে ব্যস্ততার জন্য পড়া হয় না, তারপরে আমি চেষ্টা করি পড়ার জন্য। তো তার আগে আমি কিছুদিন আগে পড়ছিলাম এটাকে কি বলে, কন্ট্রাক্ট, একটা থ্রিলার বই, বাংলাদেশের কন্ট্রাক্ট। আমি কিন্তু এখান থেকে কোনো মানে স্পন্সার পাই নাই ভাই, আমি আগেই বলতেছি, আমি জাস্ট বুঝাচ্ছি যে ইমাজিনারি বিষয়টা কীরকম। তোমরা যখন গল্পের বই পড়বা, তোমরা যখন পড়বা, তখন তোমাদের চিন্তা ভাবনাটা কেমন হয়। তুমি যদি ওইটাকে থিঙ্ক করতে না পারো, তুমি যদি ওইটাকে নিজের মধ্যে অনুভব না করতে পারো, তাহলে কিন্তু এটা ইমাজিনারি হবে না। কবিতার বিষয়টা এরকমই হয়। আমি রাইটার এমন বিষয়গুলোকে উপস্থাপন করে যেটাতে গিয়ে সেইটা কি করতে পারে, মানে ইমাজিন করতে পারে। বাংলা একটা কবিতা সে সবসময় আমি মনে রাখি, সেটা গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাই নাই আমারই সোনার তরি, আমারই সোনার দরে সোনার ধানে গিয়াছে বড়ি, ঠিক আছে। তো এই যে চিন্তা করা, মানে ঠাই নাই আমারই সোনার তরি, মানে এই জিনিসটা যখনই আমি বুঝছি যে তরি বলতে নৌকাকে বোঝানো হয়েছে, তখনই কিন্তু আমার মাথায় এটা চলে আসে যে হ্যাঁ নৌকা আসছে, হ্যাঁ, ঠিক আছে, এরকম আর কি। এই টাইপের বিষয়গুলো যেগুলোকে আমি ফিজিক্যালি চিন্তা ভাবনা করতে পারি, ঠিক আছে। আমার মাথায় মানে মেটাফর বিষয়টা আবারও একটু বলি। মেটাফর বিষয়টা হচ্ছে আমি চিন্তা করতে পারি না গরু আকাশে উঠতেছে, ঠিক আছে। সো গরু আকাশে উঠতেছে চিন্তা করতে পারে, কিন্তু এটা মানে কল্পকাহিনী বা রূপকথা দান করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু ইমাজিনারিটা হইতে হবে যেটা আমার ভিজুয়াল, ঠিক আছে, যেটা আমার ভিজুয়াল। তারপর আমি রিসেন্ট পড়তেছিলাম গিয়ে
যে আমার ফাঁসি চাই, ঠিক আছে, জন্টু সাহেবের যে বইটা ছিল আমার ফাঁসি চাই, ঠিক আছে, এইটার মধ্যে আমি পড়তেছিলাম যে সে হচ্ছে মিলিটারিদের, সে না তার এক ফ্রেন্ড মিলিটারিদের কাছ থেকে বাঁচার জন্য সে লাবদা হচ্ছিল গিয়া ডুবাই পড়ছে। ডুবাই হচ্ছিল গিয়া জোক, মানে অভুক্ত জোকেরা তার এমনভাবে তাকে আষ্টাপিষ্টা ধরছে, ঠিক আছে, সে তার গোপন অঙ্গ চাইপা ধরছে যাতে ওইটা দিয়ে প্রবেশ না করতে পারে। হ্যাঁ, সো এই যে আমি চিন্তা মানে মানে কীরকম একটা লাগলো আমার কাছে, এই বিষয়টা কিন্তু হচ্ছিল গিয়ে ইমাজিনারি। আই হোপ আমি বুঝাইতে পারছি, আই হোপ তোমাদেরকে আমি এই বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝানোর চেষ্টা মানে মানে বুঝাইতে আমি পারছি। হ্যাঁ, সো যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে কিন্তু বলতে পারো। ল্যাঙ্গুয়েজ can elicit a psychological or intellectual reaction in a reader, and imaginary is just one more tool to writer has to connect with their audience though সেনশন অ্যান্ড ইমোশন, ঠিক আছে। দেখো আমি কিন্তু সেম জিনিসটা বলছি যে ল্যাঙ্গুয়েজ ক্যান ইলেক্ট মানে হচ্ছে প্রকাশ করা, এইটার মানে হচ্ছিল গিয়ে প্রকাশ করা। হ্যাঁ, এটার মানে হচ্ছিল গিয়ে প্রকাশ করা। এটাকে লিখে দিব পাশে, লিখে দিই প্রকাশ করা, ঠিক আছে। এটার মানে হচ্ছিল গিয়ে প্রকাশ করা। ওকে, তো প্রকাশ করা সাইকোলজিক্যাল অর আচ্ছা, এইখানে কথা হচ্ছে এখানে একটা কি বিষয় হইতে পারে যে স্যার এখানে ইলিসিট কেন বলছেন, ইলিসিট না বলে তো ইলিকিটও বলতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু আমি তোমাদেরকে ইনফর্ম করে রাখি, সেটা হচ্ছে সি এর পরে যদি মানে সি এর পরে যদি আই ই ওয়াই থাকে, ওয়াই যদি থাকে তাহলে কিন্তু এটার উচ্চারণ হবে হচ্ছে হলো গিয়ে ছয়ের মতো, চ বা ছয়ের মতো। হ্যাঁ, এটার উচ্চারণ কিন্তু চ বা ছয়ের মতো হয়, ঠিক আছে। আর বাকি যে কোনো অ্যালফাবেট, ঠিক আছে, বাকি যে কোনো অ্যালফাবেট যদি থাকে তাহলে এটার উচ্চারণ হবে হচ্ছে গিয়ে কয়ের মতো। এই তিনটা ছাড়া বাকি সবগুলো কিন্তু তোমার কয়ের মতো। যেমন হচ্ছে কোকা কোলা, আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, যদি এটা অফ টপিক আমি একটু বলি, আমি একটা রিসেন্টলি ভিডিও দেখলাম, কোনো একটা ছেলে পড়তেছে COME কম সরি চমে, ঠিক আছে, এরকম পড়তেছে। সো এটা খুব ফানি একটা ভিডিও ছিল, বাট আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা অনেকেই জানে না। সিও তাহলে কি পড়া উচিত ছিল সিও মানে কোকা চোচা চলা এরকম কিছু পড়া উচিত ছিল। তো সি এর পরে ও থাকার কারণে এটা কয়ের মতো উচ্চারণ হয়েছে, আর সি এর পরে IEY থাকার জন্য হচ্ছে CITY, ঠিক আছে, সিটি এটা হচ্ছিল গিয়ে এই জন্য আমরা ছয়ের মতো উচ্চারণ করি। ওকে, এটা অফ টপিক, ঠিক আছে, এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, খুবই মজার একটা বিষয়। তোমরা অনেক সিনিয়রদের সাথে কথা বলতে পারো, দেখবা যে ওরা বিষয়গুলো ক্লিয়ার জানে না, ঠিক আছে। এটা এই বিষয়গুলো এই ট্রিক্সগুলো কিন্তু আমি আমার অফলাইনে স্টুডেন্টদেরকে শিখাই, এবং তারা কিন্তু স্টুডেন্টদেরকে চমকায় দেয়, তাদের স্কুলে বন্ধু বান্ধবদের কিন্তু চমকায় দেয়। বলতো এটা এরকম হয়েছে কেন, বলতো এটা কেন এরকম হয়েছে, কাপ কেন বলস, কাপ না বলে চপ কেন বলস না, ঠিক আছে, সিটি কেন বলস, কিটি কেন বলস না, এরকম কিন্তু তারা কোশ্চেন করে পুরা একটা মানে কি করে দে টুক দ্য লাইট অল ওভার দ্য ক্লাস, ঠিক আছে, মানে তারা সব ক্লাসের আলো ছিনে নেয়, মানে চিন্তাই করে নেয় আর কি, ঠিক আছে, একটা ভাবসাবে থাকে। আচ্ছা, যাই হোক, দিস ইজ দ্য অফ টপিক, ঠিক আছে, সেটা আমার পরে জেনে লাভ নেই, জেনে রাখতে পারলে ভালো, না জানলে আমার কোনো ইস্যুস নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইমাজিনারি পোয়েট্রিতে কীভাবে ব্যবহৃত হয়, অল ডে ইটস ডার্ক স্লিক ব্রঞ্জ সক্স ইটস এ মজি প্লেস, ঠিক আছে। এই অর্থগুলোতে মজি বলতে হচ্ছিল গিয়া মানে হই হুল্লোড় প্লেস অর্থ বোঝানো হয় এখানে, ঠিক আছে। হ্যাঁ, না হই ইন এ মজি প্লেস, সক ইন এ মজি প্লেস, ব্রোঞ্জ সক। আচ্ছা, এখানে মজি বলতে হচ্ছে শ্যাওলাপূর্ণ আর কি জায়গা, যেই জায়গাটাতে অনেক দিন পর্যন্ত মানুষের আনাগোনা না, এই টাইপ অফ জায়গাগুলোকে মজি প্লেস বলে। আচ্ছা, হোয়াট আর দ্য টাইপস অফ ইমাজিনারি কয় রকমের হয়? ইমাজিনারি সাধারণত তোমার 5 রকমের হয়ে থাকে। দেখো কি কি, ভিজুয়াল ইমাজিনারি, অডিটরি ইমাজিরি, তারপর হচ্ছে টাইল ইমাজিরি, তারপর হচ্ছে গ্ল্যাসোটরি ইমাজিরি, তারপর হচ্ছে অলফ্যাক্টরি ইমাজিরি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ইমাজিরি, এগুলো আমাদের আপাতত ভাই পড়ার দরকার নাই, ঠিক আছে, জাস্ট আমি মানে যাতে কোশ্চেন্স না হয় সেজন্য দিয়ে রাখছি, যদি তোমাদের ভবিষ্যতে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি আসলে সাধারণত তোমাদেরকে দিয়ে রাখছি। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই সাম টিপস টু ফাইন্ড আউট ইমাজিনারি ফ্রম পোয়েম থেকে আমরা কিভাবে
ইমাজিনারিগুলো ফাইন্ড আউট করতে পারি বা করবো আর কি সাধারণত। হ্যাঁ, তাহলে আশা করছি যে মানে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। আইডেন্টিফাই সেন্সরি ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে আমাকে। বলছে কি লুক ফর ওয়ার্ড অর ফ্রেজ, এমন ওয়ার্ড বা ফ্রেজকে আমার দেখতে হবে দ্যাট ডিসক্রাইব সাইট, সাউন্ড, স্মেল, টেস্ট অর ফিজিক্যাল সেনশনস। ঠিক আছে, মানে আমাকে সাইট দেখতে হবে, দূরদর্শিতা বা দর্শন দেখতে হবে, তারপর হচ্ছে সাউন্ড বুঝতে হবে, তারপর হচ্ছে স্মেল বুঝতে হবে। স্মেল আসলে এখান থেকে তো স্মেল না, মানে স্মেলটা হচ্ছে গিয়ে মানে কোনো একটা লেখা দেখলে বোঝা যায় যে এইখান থেকে আসলে কিসের একটা ভাইব আসতেছে। ঠিক আছে, সো এইটা আশা করি এই জিনিসগুলো যদি আমি খুঁজে বেরি তাহলে হচ্ছে গিয়ে তখন আমরা কিন্তু এটা বুঝতে পারবো। সেন্সেশন আমাদের কোন কোন, ওই যে আমরা বলি না যে ষষ্ঠ ইন্দ্রিয়, এইগুলো কিন্তু আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়। ঠিক আছে, যে ষষ্ঠ ইন্দ্রিয়র ব্যবহার আছে কিনা। ফর ইনস্টেন্স ইন দ্য ডিকিনসন পোয়েম ফ্রেজ লাইক দ্য থিং উইথ ফিচার। ঠিক আছে, দ্য ফিচার্স মানে ফেদারের মতো কিন্তু তুলনা করছে, ফেদারের সাথে তুলনা করছে। অ্যান্ড সিং দ্য টোন, ঠিক আছে, সুরেলা আর কি, সিং দ্য টোন সুরেলা করতে, ক্রিয়েট ইমেজ অ্যান্ড যে গান গাওয়ার মতো। ঠিক আছে, গান গাইতেছি। অ্যান্ড সাউন্ড দ্যাট উই ক্যান ইমাজিন অর ফিল, যেটা আমরা কি করতে পারি, চিন্তা করতে পারি এবং ফিল করতে পারি। ওকে, পালক আমরা ফিল করতে পারি। ভিজুয়াল ডিসক্রিপশন দেখতে হবে, যে তারপরে হচ্ছে ফোকাস অন মেটাফর এন্ড সিমিলি। মেটাফর আর সিমিলিগুলোকে বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা নিব। ঠিক আছে, যেমন এখানে বলতেছি কি হোপ ইজ লাইক এ বার্ড। ঠিক আছে, আশা হচ্ছে একটা পাখির মতো। ঠিক আছে, এই যে এই লাইনটা, আশা কি একটা পাখির মতো, তাহলে এটা কি পাখির রূপক দিয়ে দিছে, তাহলে আমি এটাকে কি করতে পারবো না, ইমাজিনারিতে নিতে পারবো না। নোটিস ইমোশন ইভোক, এই ঠিক আছে, আমাকে ইমোশন বিষয়গুলোকে দেখতে হবে। যেমন সুইটেস্ট বলছে কি ইমাজিনারি ফ্রম ইভোক ইমোশনস, ওয়ার্ড লাইক সুইটেস্ট, chillest and storm in the Dickensian poem not only appear to the sense but also brings emotional depth, helping readers to feel the warmth and resilience of the against challenge. ঠিক আছে, ঠিক আছে, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জগুলোকে নিতে হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যে আমাকে এই চ্যালেঞ্জগুলো নিতে হয়। ঠিক আছে, সো আমরা বলতে পারি এটা আমার কি একটা সিমিলারিটি। তারপরে অ্যানালাইসিস ফার্গুটিভলেশন, রূপকথা। ঠিক আছে, রূপকথা, মেটাফর, সিমিলি, পার্সোনিফিকেশনস, এইগুলোকে বাদ দেওয়ার পর যেটা আমার থাকবে সেটাকে আমি সাধারণত আমার সিমিলি নিব। তাহলে আমরা আবারও কবিতাটাতে চলে যাই, পয়েমটাতে চলে গেলে আমরা কি করব, আমরা হচ্ছে লোকে খুঁজে বের করবো। আমরা বের করবো দেয়ার হ্যাভ নো সিমিলি তো এটাতে নাই, এটা বাদ। আমরা এখন খুঁজবো হচ্ছে গিয়ে মেটাফর। আমাদের সূত্র টিপস যেটা বলছে, হচ্ছে গিয়ে যে ফেদারের মতো, তাহলে এই লাইনটা হচ্ছে গিয়ে হোপ ইজ দ্য ফেদার, ইজ উইথ এ ফেদার। ঠিক আছে, এই লাইনটা কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ, এটা আমাদের কি, এটা আমাদের জন্য একটা ইমাজিনারি। ঠিক আছে, ইমাজিনারিটা লিখে দিই, ইমাজিনারি। হ্যাঁ, এটা যদি আমরা লিখি তাহলে আমাদের জন্য, আমরা যদি এইভাবে প্রত্যেকটাকে এইভাবে ফাইন্ড আউট করি তাহলে আশা করছি যে আমরা আমাদের ইয়াগুলোকে খুব সহজে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, ইমাজিনারি, এটা হচ্ছে আমার ইমাজিনারি। এরপরে আমরা যেহেতু আমাদের ফার্স্ট সূত্র বলেই দিছে, সেকেন্ড সূত্রের দিকে যদি আমরা যাই, ফোকাস অন দ্য মেটাফর এন্ড সিমিলি আর মেটাফরগুলোকে বাদ দিয়ে বাকিটুকু। এইখানে একটা কথা বলছে নোটিস ইমোশন ইভোক, তো এখানে চিলেস্ট, স্ট্রং এগুলোকে বলছে, সুইটেস্ট। তাহলে এই লাইনটাকে আমরা ডিকিনসনের টোন অনুসারে, ঠিক আছে, এটা অনেক সময় হয় অনেক সময় হয় না। ঠিক আছে, তো ডিকিনসনের টোন অনুসারে আমরা এই জিনিসটাকে লিখতে পারি, এই বিষয়টাকে, এই যে অ্যান্ড সুইটেস্ট স্ট্রং। ঠিক আছে, অ্যান্ড সুইটেস্ট স্ট্রং এইটুকু নিতে পারি, এটাকে নিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে সর বি দ্য স্ট্রং, হ্যাঁ এই যে স্ট্রংটাকে নিতে পারি, সর মাস্ট বি দ্য স্ট্রং, এইটুকু আমরা কি করতে পারি, নিতে পারি। ঠিক আছে, না এইটুকু স্ট্রংটা পারবো না, এই যে চিলিস ল্যান্ডটাকে নিতে পারি। হ্যাঁ, আই হার্ড যে চিলিস ল্যান্ড। ঠিক আছে, এটা চিন্তা করা যেতে পারে, চিলিস ল্যান্ড, শীতলতম ভূমি যেটাকে বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, চিলিস ল্যান্ড। তারপরে আমরা নিতে পারি হচ্ছে গিয়ে আর কি নিতে পারি, স্ট্রংগেস্ট সিটাকে আমরা কী করতে পারি, নিতে পারি, যেহেতু ইমাজিনারি সূত্র অনুসারে আমাদের এটা কি হয়, এটা মিলে যায়। সো এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা পোয়েম আমরা পড়ি, প্রত্যেকটা পোয়েমকে যদি আমরা অ্যানালাইসিস করে পড়ি, যার যে বইটাই বলা হয়েছে না কেন সেটাকে যদি আমরা একটু অ্যানালিটিক্যাল ওয়েতে পড়ি তাহলে কিন্তু আমরা আমাদের বিষয়গুলোকে খুব সহজে পেয়ে যাব। ঠিক আছে,
সো আশা করছি যে এইভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি আরেকটা কবিতা ট্রাই করে দেখব যে আমরা বুঝতে পারছি কিনা। তা চলো আমরা আরেকটা কবিতা ট্রাই করে দেখি। ইমিলি ডিকিনসনেরই আরেকটা কবিতা আছে, সে কবিতাটা যদি আমরা দেখি তাহলে বুঝবো। আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছিল গিয়ে এমিলি ডিকিনসনের আরেকটা কবিতা একটু দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য মুন ওয়াজ বাট এ চিন অফ গোল্ড, ঠিক আছে, চারটা ছিল সোনার থুতুনি মাত্র, ঠিক আছে। দ্য মুন ওয়াজ বাট আ চিন অফ গোল্ড, চিন বলতে আমরা থুতুনি বুঝাই, সে অর্থাৎ এটাকে প্রকাশ করেছে। চলো এমিলি ডিকসনের এই কবিতাটা আমরা আগে পড়ি, তারপর আমরা কোশ্চেন্সগুলো জানবো আর কি। হ্যাঁ, সো এইখানে যে বিষয়টা হচ্ছিল গিয়ে বলতেছে কি, দ্য মুন ওয়াজ বাট আ থিন চিন অফ গোল্ড এ নাইট অর টু এগো, ঠিক আছে। চারটা ছিল সোনার থুতুনি মাত্র এক রাত বা তারও একটু আগে। হ্যাঁ, অ্যান্ড নাও শি টার্নস হার ফেস, হার পারফেক্ট ফেস আপন দ্য ওয়ার্ল্ড বিলো, এখন সে তার পূর্ণ মুখ ঘুরিয়ে দেয় পৃথিবীর নিচে, মানে পৃথিবীর দিকে আর কি। হ্যাঁ, মানে ছোট, মানে একটা ওই যে আমরা ঈদের চাঁদ বলি, এক কোণা হয়ে থাকে, তারপরে এটা কি হয়, পূর্ণ চাঁদ হয় এবং পৃথিবীর দিকে তাকায়, এরকম অর্থ আর কি রাইটার এটাকে বোঝানোর চেষ্টা করেছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে হার ফর হেড ইজ এ অ্যাম্পলেসড ব্লন্ড, ঠিক আছে, তার কপাল সুবিশাল সোনালি, হার চিক বেয়ারলি হিওন, ঠিক আছে, তার গাল এক পাশ শিলাখণ্ডের মতো, একদম একটু একটা সাইডে মনে হবে যে একটু কালো হয়ে রয়েছে, এইটাকে আর কি এখানে বোঝানো হয়েছে। হার আই আই আন টু দ্য সামার ড্রো, তার চোখ গ্রীষ্মের শিশিরের মতো, দ্য লাইকেস্ট আই হ্যাভ নোন, যেমনটা আমরা জানি গ্রীষ্মের শিশির যেমন সকালবেলা আলোচিত হয়, এইটার মতো আর কি, ঠিক আছে। তারপরে হার লিভস অফ এম্বার নেভার পার্ট, ঠিক আছে, হার লিভস অফ এম্বার নেভার পার্ট, তার অ্যাম্বারের ঠোঁট কখনো ফাটে না, মানে অ্যাম্বার যে অ্যাম্বারে, মানে আমরা অ্যাম্বার বলতে হচ্ছে লিখে তোমার আর্টিফিশিয়াল কোনো কিছু বোঝানো হয়, তো এইটা হচ্ছে লিখে সাধারণত কি হয় না, তার ঠোঁট কখনো ফাটে না। বাট হোয়াট মাস্ট বি দ্য স্মাইল আপন হার ফ্রেন্ড শি কুড কনফার ওয়ার সাচ হার সিলভার উইল, বলছি কি, বাট হোয়াট মাস্ট বি দ্য স্মাইল, কিন্তু তার বন্ধুকে সে হাসি উপহার দিতে পারে, আপন হার ফ্রেন্ড শি কুড কনফার, হ্যাঁ, তার বন্ধুকে সে কী করতে পারে, হাসি উপহার দিতে পারে, ওয়ার সাচ হার সিলভার ওয়েল, যদি এমন, মানে বিষয়টা ছিল রূপালী ইচ্ছা থাকতো, মানে রূপালীর মতো, মানে তার হাসিটাকে রূপালীর সাথে বর্ণনা করে হচ্ছিল এখানে প্রকাশ করা হয়েছে। অ্যান্ড হোয়াট এ প্রিভিলেজ টু বি, কি সৌভাগ্য তার, ঠিক আছে, বাট দ্য রিমোটেস্ট স্টার, তো নিশ্চিতভাবে বিসাইড ইউর প্লেস ডোর, কী বলছে এখানে, নিশ্চিতভাবে তার পথ নেওয়া আপন প্রাসাদের পাশ দিয়ে, মানে সকল প্রাসাদের পাশ দিয়ে, প্যালেস ডোর মানে হচ্ছিল গিয়ে সে তার যে রাস্তাটা, বা আমরা সাধারণত বলি হচ্ছিল গিয়ে চাঁদের আলো কি হয়, যত ধনী গরিব বড়লোক হোক না কেন, তার সবার ঘরের দরজা পাস করে কিন্তু সে ঢুকতে পারে, বা জানালা পাস করে কিন্তু সে ভিতরে ঢুকতে পারে আর কি, ঠিক আছে। হার বর্নেট ইজ ফার্মামেন্ট দ্য ইউনিভার্স, হার শুজ দ্য স্টার দ্যাট দ্য টুইঙ্কেটস অ্যাট হার বেল্ট, হার ডিমিটস অফ ব্লু, তার টুপি হলো আকাশগঙ্গা, ব্রহ্মদণ্ডা হলো তার জোতা, তারার ঝলক তার কোমরের গয়না, অ্যান্ড নীল রঙের পোশাক, ঠিক আছে, এই অর্থগুলোকে সাধারণত বোঝানো হয়েছে। হ্যাঁ, নীল রঙের পোশাক অর্থে তার বোঝানো হয়েছে। ওকে, বলছে হার বনেট ইজ দ্য ফার্মেন্ট, তার টুপি হলো, বন্নেট হচ্ছিল গিয়ে টুপিকে বলা হয়েছে, তার ইয়েটা হচ্ছিল গিয়ে আকাশগঙ্গা যেটাকে বলি, আর তারপরে হচ্ছিল গিয়ে দ্য ইউনিভার্স হার শু, তার মানে পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ড যেটাকে বলে, হ্যাঁ, মহাকাশ যেটাকে বলে, তার জুতার মতো, দ্য স্টার তারাগুলো, দ্য ট্রিঙ্কলস অ্যাট হার বেল, ঠিক আছে, তার কোমরের গয়না, কোমরের বিছা বলা হয়, ঠিক আছে, হার ডিমিটস অফ ব্লু, তার নীল রঙের পোশাক, ঠিক আছে। সো আশা করছি যে কবিতাটা বুঝতে পারছো, যদি কোথাও কোনো ইস্যুস থাকে সেটা আমাদেরকে ইনফর্ম করলে আমরা ইয়াতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপর তোমাদের যে বিষয়টা থাকে সেখানে ছিল কিছু কোশ্চেন্স, সেই কোশ্চেন্সগুলো আমি কিছু ডেমো কোশ্চেন্স তৈরি করে রেখেছি, এগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এখন। হ্যাঁ, তাহলে এখানে দেখো ফার্স্টে কী দেওয়া আছে, হাউ ডাজ দ্য স্পিকার
ডিসক্রাইব দ্য মুন অ্যাট বিং অফ দ্য পোয়েম, মানে কিভাবে মুনকে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েমের শুরুতে কিভাবে মুনকে ডিসক্রাইব করছে, ঠিক আছে। সো এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা প্রথম দিক দিয়ে চলে যেতে পারি যে কীভাবে ডিসক্রাইব করছে, দ্য মুন ওয়াজ বাট এ চিন অফ গড, ঠিক আছে, এক থুতুনি চাঁদ হিসাবে এটাকে কী করছে, ডিসক্রাইব করছে। তাহলে আমরা এটার অ্যান্সার কী লিখতে পারি, দ্য অ্যান্সার দ্য স্পিকার describe the moon as a chain of gold, ঠিক আছে। এখানে একটু স্পেলিং মিস্টেক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা কি করতে পারি, এটার অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি আর কি, ওকে। আচ্ছা, তারপরে দেখি, তারপরে বলতেছি কি, হোয়াট ডাজ দ্য মুন ডু ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা, সেকেন্ড স্তবক বলতে এইটাকে বলা হয় সেভেন স্তবক, হ্যাঁ, সেকেন্ড স্তবক এইটাকে বলা হয়। তাহলে আমরা এইটাকে সে কিভাবে বর্ণনা করছে এটাকে বলতে বলা হয়েছে যে সেকেন্ড স্তবকে সে কি বলছে, সেকেন্ড স্তবকে তার কি বলা ছিল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দ্য মুন টার্নড হার পারফেক্ট ফেস, দ্য মুন turns her upon the world below। দেখো আমরা কিন্তু এই যে এইখান থেকে কিন্তু অ্যান্সারটা নিচ্ছি, ঠিক আছে। এইটা হবে চলে গিয়ে সেকেন্ড স্ট্যান্ডার, ঠিক আছে। অ্যান্ড নাও শি টার্নস হার পারফেক্ট ফেস আপন দ্য ওয়ালস বিলো, ঠিক আছে। যে এইখান থেকে কিন্তু মানে সেকেন্ড স্ট্যান্ডার মধ্যে কিন্তু তাকে পারফেক্টলি বোঝানো হয়েছে, হ্যাঁ। হোয়াট কালার, তারপরে কোশ্চেন ছিল হোয়াট কালার্স আর ইউজ টু ডিসক্রাইব দ্য মুনস ফিচার্স, মুন ফিচার্স হচ্ছিল গিয়ে তো কীভাবে ইয়ে করছে, একটা সে ব্লন্ড অ্যান্ড ফরহেড, ব্লেয়ারলি অ্যান্ড চেক, এইভাবে মানে ডিসক্রাইব করছে এখানে। এই যে এম্বার নেভার পার্ট, হার লিপস এম্বার নেভার পার্ট, তারপরে হচ্ছে বার্লি হিউন, তারপরে হচ্ছে এমপ্লেসড বন, তাহলে ঠিক আছে। এইটাকে তার ফরহেডকে এইভাবে ডিসক্রাইব করছে। তাহলে এটার অ্যান্সারটা আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি দ্য মুন ফিচার্স আর described with colors like blonde for head, beryl for cheek and amber for her lips, ওকে। ওকে, আমরা এভাবে নাও হচ্ছে হোয়াট ডাজ দ্য স্পিকার ইমাজিন অ্যাবাউট দ্য মুন স্মাইল, মুনের যে হাসিটাকে এটাকে সে কীভাবে হচ্ছে ইমাজিন করছে। দেখো এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, এই যে বাট হোয়াট মোস্ট বি দ্য স্মাইল আপন হার ফ্রেন্ড শি কুড কনফার ওয়ার সাচ হার সিলভার ওয়েল, ঠিক আছে। সে কিন্তু তার বন্ধুর সাথে তুলনা করে এটাকে তুলনা করছে, মানে ইয়া করছে আর কি। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে পারি দ্য স্পিকার সেইড বা দ্য স্পিকার ইমাজিন, হ্যাঁ এটা লিখতে পারি আমরা দ্য স্পিকার ইমাজিন what a smile from the moon would be like if, দেখো আমি কিন্তু এটা সরাসরি এখান থেকে কপি করতেছি, হ্যাঁ, confer it on her friend। তাহলে আমরা যদি একটু খেয়াল করে কবিতাটাকে পড়ি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কবিতার কোশ্চেনের অ্যান্সারগুলো এখান থেকে আমরা পেয়েছি। হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার উইথ মুন অ্যাট্রিবিউট ইন দ্য পোয়েম, ঠিক আছে, যে মানে কার সাথে তুলনা করছে, কোন কোন বিষয়গুলোর সাথে এটা তুলনা করছে। তাহলে কবিতাটা আমরা একটু দেখি, এখানে হচ্ছে কি বলছে, বনেট, এই যে একটা বনেট কিন্তু, তারপর ইউনিভার্সের শু, তারপর হচ্ছে টুইঙ্কলস আর বেল, ঠিক আছে,
ট্রিঙ্কেটস আর বেল, যে কোমরের বিছা বা স্টারকে, তো এইটা তারপরে হচ্ছে ব্লুর সাথে কিন্তু তুলনা করছে। তাহলে আমরা এইটা এখানে লিখে দিতে পারি, দ্য স্পিকার কম্পেয়ার দ্য মুনস বনেট, এটা এখান থেকে নিয়ে নেই, বনেট দ্য ইউনিভার্স আর শু, তারপরে হচ্ছে দ্য স্টার্স হার বেল্ট অ্যান্ড দ্য ডিমিটস অফ ব্লু। ওকে, এইটা কিন্তু আমার একটা ডেমো কোশ্চেন ছিল, ওইটা আমি কি করছি, এখানে অ্যান্সারগুলোকে লেখার চেষ্টা করছি। তো আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার বুঝে গেছো। তারপর তোমাদের যেটা থাকবে থিম অ্যান্ড আইডিয়াটা হচ্ছে পুরো কবিতাটা পড়ে তারপরে এখানে তোমার মতো করে লিখবা। যেহেতু তুমি কবিতাটা বাংলা বুঝতে পারো, সেহেতু হচ্ছে তুমি যে কোনো একটা থিম বা নিজের মতো করে তুমি যতটুকু বুঝো এখানে এটা লিখতে পারবা। তো আমি এখানে থিমটা লিখে রেখেছি, দেখো, দ্য মুন ওয়াজ বাট এ চিন অফ গোল্ড, যে মানে একটা থুতুনির মতো দেখা যাচ্ছে, স্বর্ণের থুতুনির মতো দেখা যাচ্ছে, এক্সপ্লোজ দ্য বিউটি অ্যান্ড এলিগেন্স অফ দ্য মুনের যে চাঁদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করছে। পার্সোনিফাইং এইট অ্যাজ এ লাভলি অ্যান্ড গ্রেসিয়াস ফিগার, ঠিক আছে, খুবই সুন্দর এবং হচ্ছে আমরা এটাকে কি বলি, ভালোবাসা প্রিয়ভাবে এটাকে দেখানো হয়েছে, মানে কোনো কিছুর সাথে মিল রেখে এগুলোকে দেখানো হয়েছে, যেগুলোকে আমরা প্রতিনিয়তই ভালোবাসি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলতেছি কি, দ্য স্পিকার ডিসক্রাইব দ্য মুনস ফিচার্স ইন এ ডিটেল অ্যান্ড ইমাজিনেটিভ ওয়ে। মানে মুনের যে বিষয়গুলোকে খুবই সুন্দর করে বর্ণনা করছে এবং চিন্তাশীল বা দূরদর্শিতার মাধ্যমে সেইটাকে কল্পনাভাবে সেটাকে বর্ণনা করছে। শোকেসিং হাউ ইট লাইটস আপ অ্যাট দ্য নাইট স্কাই, সে এটাকে দেখাইছে যে চাঁদ কীভাবে রাতে মানে আলো দেয় আর কি। অ্যান্ড কানেক্টস উইথ দ্য ওয়ার্ল্ডস বিলো, পৃথিবীকে কীভাবে সে কানেক্ট করে। দ্য থিম এমফেসাইজ মানে হচ্ছে জোর দিছে কোন বিষয়গুলোতে, দ্য ওয়ান্ডার অফ নেচার অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছিল গিয়ে তোমার কেবল প্রশংসা করা, অফ সেলেস্টিয়াল বিউটি হচ্ছিল মানে আমরা বলি অপার হচ্ছিল সৌন্দর্য। হাইলাইটিং হাউ দ্য মুনস প্রিসেন্স ব্রিং জয় অ্যান্ড সেন্স অফ প্রিভিলেজ টু দোজ হু অবজার্ভ ইট, এবং হচ্ছে কীভাবে মানে চাঁদ আমাদেরকে সৌভাগ্যবান করে উঠে, যেটা আমাদের মানে অবজার্ভ করা দরকার। যদি রাতের বেলায় মানে চাঁদ না থাকতো তাহলে অনেক পশু পাখির জন্য, যারা হচ্ছে নিশাচর প্রাণী বা যারা হচ্ছে রাতে খাবার খায়, তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যেত খাবার খুঁজে বের করাটা। ওভারঅল দ্য পোয়েম এনকারেজ রিডার টু ফাইন্ড বিউটি ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ডস অ্যান্ড টু চ্যারিশ দ্য সিম্পল ম্যাজিক্যাল মোমেন্টস ইটস অফার। যেই সময়টা আসলে মানে চাঁদের দিকে দেখে চলে গেছে, তার মনকে অনেক শান্ত এবং অনেক সুন্দরভাবে গুছাইতে পারবে। চাঁদের পরিবেশের ন্যাচারাল যে সৌন্দর্যতা, সেটাকে একদম সিম্পলিভাবে বর্ণনা করছে, এবং এইটা যে একটা ম্যাজিক্যাল মোমেন্ট, সেটা নিয়ে চলে গিয়ে রাইটার কথা বলছে। ওকে, তারপরে যে কোশ্চেন্স আচ্ছা, এইখানে কিন্তু তোমাদের 2 করে থাকবে হচ্ছে 10, এইখানে থাকবে হচ্ছে গিয়ে তোমার 10, আর এইখানে কিন্তু হচ্ছে গিয়ে 3টাতে 3 5 15, এই হচ্ছে গিয়ে 35 মার্ক তোমাদের থাকবে। তাহলে চলো আমাদের এখানে কি করতে বলছে, মেটাফর ইন দ্য মুন বাট ইন এ চেইন অফ গোল্ড, এটা কয়েকটা মেটাফর খুঁজে বের করতে পারবো। আমাদের কিন্তু 2টা বা 3টা মেটাফর খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের কি প্রিভিয়াস সূত্রটা কি মনে আছে কিনা, সেটা যদি আমরা একটু খেয়াল করি বা আমাদের পাশে রাখি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা প্রথমটাই কিন্তু পাইতে পারি যে এটা একটা কি ধরছে, এটাকে একটা থুতুনি ধরছে। তাহলে আমরা মেটাফর প্রথমটাকেই ধরতে পারি যে হ্যাঁ, এটা একটা কি, এটা একটা হচ্ছে থুতুনি। ওকে, তাহলে চলো এটা আমরা এইখানে লিখে দিই যে হ্যাঁ, এটাকে, ঠিক আছে। তারপরে তোমরা কিন্তু অবশ্যই আগে সূত্রগুলো একটু দেখে নিবা, সূত্রগুলো দেখে নিলে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। তারপরে হচ্ছে গিয়ে হার বনেট, ঠিক আছে, তার মানে স্কাইয়ের মতো দেখা গেছে, তাহলে এইটাকে আমরা নিতে পারি, হ্যাঁ, এইটাকে নিতে পারি। আর কিছু আছে কি, হ্যাঁ, এটা ছাড়া
মেটাফরে হচ্ছে কল্পনা করা হয়েছে ফোরহেড ইজ এমপ্লস ব্লেন্ড, না এটার সাথে কল্পনা করা হয় না। ওই যে আমি বলছিলাম যে আমি একটা কথা বলছিলাম যে চোখ হচ্ছিল গিয়ে সমুদ্রের মতো, ঠিক আছে, ওশানের মতো। তো ওইটা তার বনেরটাকে তুলনা করছে হচ্ছে কিসের সাথে, তার বনেরটাকে মানে তার টুপিটাকে কিন্তু আকাশের সাথে তুলনা করছে, ঠিক আছে। তাহলে আমরা এই লাইনটাকে নিতে পারি, হ্যাঁ এই লাইনটা আমার জন্য একটা মেটাফর। তারপরে তোমরা একটু সূত্রগুলো দেখে নিও, দেখে নিলে আশা করছি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার কি একটা মেটাফর। আচ্ছা, তাহলে যেহেতু এটা আরেকটা মেটাফর আমি এখান থেকে পেয়ে যেতে, এই চারটাই আমার মেটাফর। শুয়ের সাথে তুলনা করছে, বেল্টের সাথে তুলনা করছে, ব্লুর সাথে তুলনা করছে। আমার যেটা মনে চায় আমি ওইটাই নিয়ে নিতে পারো, তোমরা চাইলে নিচে দুইটাও নিতে পারো, ঠিক আছে। এভাবে করে যদি তোমরা করো তাহলে আশা করছি যে তোমাদের এই মেটাফর খুঁজে পাওয়ার যে প্রবলেম বা আমার যে টিপসটা আছে, টিপসটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে হচ্ছে মেটাফর খুঁজে পাওয়ার প্রবলেমটা অনেকাংশে সলভ হয়ে যাবে। আচ্ছা, সিমিলি, সিমিলি হচ্ছে গিয়ে সাধারণত সিমিলি রূপক অর্থে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে উপমা। উপমা হচ্ছে অ্যাজ এবং লাইক ব্যবহার করতে হয়। তাহলে আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে কী নিতে পারি, অ্যাজ এবং লাইক মানে তার মতো হইতে হবে। আমরা কী নিতে পারি, ফরহেড, ফরহেড প্লাস বনেট, তারপর হচ্ছে এবার আচ্ছা হার আই, আচ্ছা হার ফরহেড, হার চিক, তারপরে হচ্ছে গিয়ে হার আই, হ্যাঁ এই তিনটের মধ্যে একটা নিতে পারবো হার লিপস, তার যে রূপ কি বলে উপমা, ঠিক আছে, তার কপালটাকে উপমা করছে, তার চিক, যে কোনো একটা আমরা নিতে পারি। আমরা এইটা নিয়েই এই আমার পছন্দ হচ্ছে গিয়ে তার চোখ, যেহেতু আমি চোখ নিয়ে অনেক বেশি কথা বলতেছি তাই আমি চোখটাকেই আসলে নিব আর কি, ঠিক আছে। তাহলে দেখি একটু যে এখানে কি আছে, এইখানে এটাকে এই কালার করে দিলাম, ওকে। তারপরে আমরা কি নিতে পারি, যেহেতু দুইটা বা তিনটা নিতে বলছে, দুইটা, তারপরে যে হার লিপস, ঠিক আছে, হার লিপস এম্বার নেভার পার্ট, এইটা হচ্ছে কি আমার কি সিমিলি কিন্তু হইতে পারে, ওকে। তোমরা চাইলে তার ফরহেডও নিতে পারো, ঠিক আছে। তারপরে চলো ইমাজিনারি, ইমাজিনারিটা দেখি। ইমাজিনারিটা আমরা কীভাবে নিতে পারি, তার ফরহেড ইমাজিনারি করা হয়েছে, ঠিক আছে, কল্পনা করা হয়েছে তার ফরহেড, হ্যাঁ এটাকে আমরা নিতে পারি তার ফরহেড, হ্যাঁ ঠিক আছে, ফরহেডটাকে নিতে পারি। ইমাজিনারি মানে হচ্ছে কল্পনা, ওকে ওকে। তারপরে আরেকটা কি নিতে পারি, আরেকটা নিতে পারি হচ্ছিল গিয়ে এখানে আর কি আছে, রিমোট স্টার, প্রিভিলেজ, না আমরা এইটা নিতে পারি দ্য স্টার্স, দ্য ট্রিঙ্কেটস অ্যাট হার বেল্ট, হ্যাঁ এটা আমরা নিতে পারি, কল্পনা করছে তার কোমরের বিছার সাথে কল্পনা করছে, ওকে। তাহলে এটা কিন্তু আমরা নিতে পারি। তো এইভাবে যদি তোমরা করো তাহলে আশা করছি যে তোমরা কি করবা, তোমরা অবশ্যই এই এই যে প্রবলেম, এই পরীক্ষার যে এই সমস্যা, এই সমস্যাটা সলভ করতে পারবো। পরবর্তীতে আমাদের আরেকটা কবিতা আছে দ্য লাভলিস্ট অফ ট্রি, এই কবিতাটা আমরা কিন্তু চাইলে দেখতে পারি। এই কবিতাটা আমরা একটু দেখে নিই তাহলে। আর এখানে যদি কোনো কোশ্চেন্স থাকে, কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট সেকশনে। এবং এবং যে বিষয়টা সেটা হচ্ছিল গিয়ে যে তোমরা যদি চাও যে আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিই তাহলে আমাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং আমি চেষ্টা করবো তোমাদের এই পিডিএফের লিঙ্কটাকে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার জন্য। তোমরা কমেন্টস দেবে এবং কে কোথা থেকে দেখছো, কি বুঝতে পারো না সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তো চলো আরেকটা কবিতা দেখি, তাহলে আরেকটা কবিতা যদি সলভ করি তাহলে আশা করছি যে তোমাদের এই প্রবলেমটা বা এই চ্যাপ্টারের যে মানে এই পার্টের যে ইস্যুসগুলো আছে এই ইস্যুসগুলো তোমরা কী করতে পারো, খুব সহজে এটাকে সলভ করতে পারবা। তাহলে আমরা চলো পরের যে কবিতাটা আছে, পরের কবিতাটা হচ্ছে গিয়ে কি দ্য লাভলিয়েস্ট অফ ট্রিজ, এই কবিতাটা আমরা এখন পড়বো হোমসম্যানের, ঠিক আছে। লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও, ঠিক আছে, প্রিয়তম বৃক্ষ এখন চেরি, চেরি কিন্তু একটা ফল, চেরিতে রূপান্তর হচ্ছে, বৃক্ষতে চেরি আসছে। ইটস হিউজ উইদাউট ব্লুম, ব্লুম মানে হচ্ছে ফুটা, অ্যালং দ্য বফ, ঠিক আছে। তো এখানে বলছে হচ্ছে গিয়ে ফুলে ফুলে ভরে আছে তার ডালগুলো, হ্যাঁ অ্যালং দ্য বফ, বফ বলছে যে ডালগুলো, শাখা পোশাখা বোঝায়। অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড, অ্যান্ড দাঁড়িয়ে আছে বনের পথে, মানে একদম সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। ওয়ারিং হোয়াইট অফ এস্টার
স্টার ট্রাইড ওয়ারিং হোয়াইট, ওয়ারিং মানে হচ্ছে পরিধান করা, স্টারের শুভ্র সাজে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে আর কি, সাদা, শুভ্র বলতে কিন্তু সাদা বোঝায়, মানে কবিতা অর্থে কিন্তু হ্যাঁ সাদা সাজে, যে সাদা সাজে তার বোঝা যায় না, এটাকে বলা হয়েছিল শুভ্র মানে সাজে আর কি, একদম সাদা হয়ে রয়েছে, চেরির যে ফুল, ফুল ফুটলে কিন্তু একদম সাদা ধবধবে হয়ে থাকে। নাও অফ মাই 3 score years and 10, নাও অফ মাই 3 scores of years and 10, 70 বছরের জীবন থেকে, 3 scores হচ্ছিল 70 জীবনের বছরের জীবন থেকে, হ্যাঁ। নাও নাও মাই 3 scores years and 10, ঠিক আছে, 3 scores বলতে হচ্ছিল গিয়ে এইখানে 70 বছর বোঝানো হয় আর কি, হ্যাঁ, 35 মনে হয়, যাই হোক এটা রাইটার এখানে 70 বছর বোঝানো হয়েছে। তো 20 উইল নট কাম এগেন, 70 বছর থেকে যদি 20 বছর আবার কি করবে না, ফেরত আসবে না, ঠিক আছে, 20 বছর তো আর ফেরত আসবে না, বা 20-এ ফেরত আসা যাবে না, 70 বছর থেকে আমি চাইলে 20-এ আসতে পারবো এরকম কিছু না। তারপর বলছে হচ্ছে অ্যান্ড টেক ফ্রম 70 স্প্রিংস স্কোর, ঠিক আছে, 70 বয়সে, হ্যাঁ এই যে 70 এখানে কথা বলছে যে 70টা বসন্ত পার হয়ে গেছে, 70 থেকে 20 কমাইলে, অ্যান্ড টেক ফ্রম 20 স্প্রিংস অফ স্কোর, 70 থেকে যদি আমি 20 কমিয়ে ফেলি, ঠিক আছে, ইটস অনলি লিভস মি 50 মোর, এটা শুধুমাত্র তাহলে কি হবে, 50ই আসবে, 50-এর মধ্যে ঠিক যাবে। অ্যান্ড সিন্স টু টুক অ্যাট দ্য থিংস ইন ব্লুম, ঠিক আছে, এবং এই বসন্তের ফুলগুলো দেখতে, 50 স্প্রিংস আর লিটল রোম, 50টি বসন্ত তো অতি সামান্য, ঠিক আছে, মানে এই 50টা বসন্ত কিন্তু খুবই, মানে 50 স্প্রিংস আর লিটল রোম খুবই অল্প সময়ের ব্যাপার। অ্যাবাউট দ্য উডল্যান্ডস, উডল্যান্ডস বলতে হচ্ছিল গিয়ে জঙ্গল বা তৃণভূমি বোঝানো হয়, হ্যাঁ, বন বোঝানো হয়, তাহলে অ্যাবাউট দ্য উডল্যান্ডস আই উইল গো টু সি দ্য চেরি হাং উই স্নো, ঠিক আছে, আমি যখন এই রাস্তাটা হেঁটে যাব তখন দেখবো যে তুষারে, সাদা তুষারে ঢাকাগুলা, মানে সাদা তুষারে ঢাকা চেরিগুলা কি করতেছে, ঝুলতেছে আর কি, সাদা তুষারে ঢাকা যে চেরিগুলা সেগুলো কি করতেছে, ঝুলতেছে, ঠিক আছে। তাহলে আশা করি কবিতাটা বুঝতে পারছো, কোথাও যদি কোনো, এখানে কিন্তু রাইটার তার মানে আগের জীবন বর্তমানে জীবনের বিষয়গুলোকে সে কী করছে, বর্ণনা করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু ডেমো কোশ্চেন দেখি, ডেমো কোশ্চেনগুলো দেখলে আশা করি বুঝতে পারবো যে এখানে আমাদের কি করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে চলো, বলছে কি, হুইচ ট্রিজ ইজ কল দ্য লাভিয়েস্ট ইন দ্য পোয়েম, অবশ্যই কাকে বলছে, চেরি ট্রিকে, দ্য চেরি ট্রি এখান থেকে নিয়ে নিয়ে অ্যান্সার, দ্য চেরি ট্রি ইজ লাভলিয়েস্ট, ইজ কল্ড দ্য লাভলিয়েস্ট, yes, loveliest, okay. তারপর হচ্ছে what is the cherry trees wearing for its startide, ঠিক আছে, কি পরে আছে আর কি, ঠিক আছে, কি করছে আর কি, wearing white, ঠিক আছে, চেরি ট্রিজ ইজ ওয়ারিং হোয়াইট, হ্যাঁ, মানে সাদা, সব কিছু সাদা, মানে তার তো একদম মানে যেহেতু ফুলে হচ্ছিল গিয়ে ফুটে রয়েছে, তো হচ্ছিল গিয়া সব কিছুতে কি হয়েছে, সাদা, মানে ফুলগুলো কিন্তু সাদা ফুটে রয়েছে, এইখানে কিন্তু বলছে যে এই যে ওয়ারিং হোয়াইট অফ স্টার ট্রাই, তাহলে আমরা এইটাকে নিয়ে নেই, তাহলে এখানে বলবো কি স্টার্টেড, এইটুকু লিখলে কি অ্যান্সার হবে না, এইটুকু লিখলে অ্যান্সার হবে না, আমরা এটাকে চলো গিয়ে এইভাবে লিখতে পারি যে ইট রেফার্স, আমরা এখানে লিখতে পারি ইট রেফার্স কি, ইট রেফার্স হোয়াইট ব্লোজম, হ্যাঁ, ওকে। তারপরে দেখি, তারপরে হচ্ছে বলছে হাউ মেনি ইয়ার্স হ্যাজ দ্য স্পিকার লিভড অলরেডি, কত বছর সে বেঁচে, মানে অলরেডি মানে কি করছে, বেঁচে আছে, ঠিক আছে, সে হচ্ছিল কি এখানে কিন্তু একবার বলছে যে টুইন্ট উইল নট কাম এগেইন, তাই না, হ্যাঁ, স্পিকার, তাহলে আমরা কি করতে পারি, স্পিকার লিভড ফর 20 ইয়ার্স, সে অলরেডি 20 বছর বেঁচে পড়ছে, এই যে এখানে বলছে যে 50, এই যে অ্যান্ড টেক দ্য 70 স্প্রিংস স্কোর, ইটস অনলি লিভস মি 50 মোর, ঠিক আছে, আর মাত্র কত 50 বছর আমার বাকি আছে, 20 বছর সে কী করছে, বেঁচে ফেলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য স্পিকার হ্যাজ লিভড ফর 20 years, 20 years, okay.
এটা আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে লিখতে পারি। ওকে, তারপর হচ্ছে হাউ মেনি স্প্রিং ডাজ দ্য স্পিকার থিঙ্ক হি হ্যাজ লেফট টু এনজয়, কতটা স্প্রিং সে কি করছে মানে এনজয় করে ফেলছে। এখানে অবশ্যই 50টা, কারণ কি 20 চলে গেলে আর থাকে 50টা। ইটস অনলি লিভ মি 50 মোর, ঠিক আছে, যেটা কি করছে যে স্পিকার, আমরা বলতে পারি স্পিকার থিংস হি হ্যাজ 50 মোর স্প্রিংস টু এনজয়, তার কাছে আরও 50টা স্প্রিং রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি দ্য স্পিকার হ্যাজ থিং, এইটুকু আমরা কপি করে নিয়ে নিই, ঠিক আছে। দ্য স্পিকার হ্যাজ থট বা স্পিকার না স্পিকার থিংস 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 হি হ্যাজ 50 more springs to enjoy. Okay. Okay, তারপরে what does the speaker want to go to the woodland, ঠিক আছে। what does the speaker want to, কেন সে এই বনের পথ দিয়ে হাঁটতে চায়, যাতে করে এই হ্যাঙ্গিং যে স্নোগুলো আছে এই স্নো, এই যে লাস্ট লাইন, ঠিক আছে। অ্যাবাউট দ্য উডল্যান্ডস আই উইল গো টু সি, দেখার জন্য, কি টু সি দেখার জন্য। এখানে কি হতে পারে, স্পিকার ওয়ান্টস টু গো টু দ্য ব্লজমস টু সি দ্য চেরি ট্রিজ ইন দ্য ব্লুম। আচ্ছা, এইখান থেকে নিতে পারি দ্য স্পিকার্স ওয়ান্ট টু গো দ্য উডল্যান্ডস, ওকে, উডল্যান্ডস কি হইতে পারে, টু সি দ্য, আমরা এটা নিয়ে নেব, টু সি, এই লাইনটা পুরোটা নিয়ে নিই, টু সি দ্য। খুব সহজ না? এইভাবে করে যদি আমরা পড়ি তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই হচ্ছে আমরা এই লাইনটা এইগুলো খুব সহজে কি করতে পারবো, পড়তে পারবো। ওকে, তাহলে আশা করছি তোমাদের কোশ্চেন যদি আসে এইভাবে তোমরা কোশ্চেন থেকে অ্যান্সারগুলোকে ভালোভাবে, মানে সরি কবিতা থেকে তোমরা কিন্তু অ্যান্সারগুলোকে খুব ভালোভাবে খুঁজে বের করতে পারবা। তাহলে থিমটা দেখো, থিমটা বলছে চলো গিয়ে, থিমটা আমি আমার মতো করে লেখার ট্রাই করেছি। তোমরা যদি চাও যে থিম নিয়ে তোমাদের কোনো টিপস দেওয়ার জন্য বা কোনো ভিডিও বানানোর জন্য, তাহলে অবশ্যই আমি এটাকে প্রিপেয়ার করে দেবো। দ্য পোয়েম, আমি থিমটা একটু বলি, দ্য পোয়েম লাভিয়েস্ট অফ ট্রি রিফ্লেক্টস অন দ্য বিউটি অফ নেচার অ্যান্ড দ্য পাসিং অফ টাইম। দ্য স্পিকার the speaker realized that life is short and that he has only a limited number of years left to enjoy. এখানে মানে চলো গিয়ে ট্রি বা নেচারের বা প্রকৃতির এখানে সৌন্দর্যটাকে আলোচনা করছে এবং টাইমটা যে কত দ্রুত চলে যাচ্ছে সে বিষয়টা নিয়ে আলোচনা করছে। স্পিকার বা রাইটার এখানে বলছে চলো জীবনটা অনেক ছোট এবং সে বারবার মনে করে দিচ্ছে জীবনটা সে কত অংশ পার করে ফেলছে আর কতটুকু তাকে এনজয় করার সময়টা আছে। বিউটি অ্যারাউন্ড হিম, তার চারপাশে যে সৌন্দর্য আছে, পার্টিকুলারলি দ্য চেরি ট্রিজ ইজ এ ব্লুম, ঠিক আছে। ওই সময়টাতে কি হয়েছে, চেরি ট্রিটা মানে চেরি এক ধরনের ফল যে ট্রিটার ফুল ফুটছে আর কি। The theme emphasize মানে হচ্ছে জোর করা, the importance of appreciating nature and life, fleeting moments while we can, ঠিক আছে। ফ্লিটিং মানে হচ্ছে প্রবাহমান, যে প্রকৃতি এবং হচ্ছে জীবন একই ধারায় প্রবাহমান, টাইট কিন্তু বলা হয়েছে, হ্যাঁ, স্রোতের মতো প্রবাহমান। It encourages us to take time to enjoy simple pleasure and not let opportunities pass by, ঠিক আছে। এবং সে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছে বা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে আমরা যাতে আমাদের সময়টাকে খুব সহজ সরলভাবে আশেপাশে যা আছে সব কিছু নিয়ে এনজয় করতে এবং সময় এই অপরচুনিটি যাতে অপচয় না করি আর কি, ঠিক আছে। এটা কিন্তু রাইটার খুব সুন্দরভাবে এখানে বলে দিচ্ছে আর কি। তাহলে চলো আমরা মেটাফর খুঁজি। মেটাফর হচ্ছে গিয়ে মেটাফর কি নিতে পারি, আমাদের সূত্রটা একটু পিছন থেকে দেখে নিবে, পিছন থেকে দেখে তারপর হচ্ছে গিয়ে মেটাফরটাকে বের করার চেষ্টা করবা। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কি আছে, লাভিয়াস ট্রি না, ব্রড বসম না, সত্যি কথা, তা ওয়ারিং হোয়াইট, ঠিক আছে। এখানে বলছে কি ওয়ারিং হোয়াইট ফর স্টার্ট রাইট, ঠিক আছে। ওয়ারিং হোয়াইট ফর স্টার্ট রাইট, সাদা রঙের যে ইয়ে আছে ওইটাকে কিন্তু সে কি পরিধান করে আছে। আমরা এখানে বলছিলাম যে হোয়াইট ব্লোজম, ঠিক আছে, হোয়াইট ব্লোজমের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই লাইনটা আমরা মেটাফর হিসেবে নিতে পারি, ঠিক আছে, এই লাইনটাকে আমরা মেটাফর হিসেবে নিতে পারি। ওকে, তারপরে কি আছে, তারপরে আমরা নিতে পারি হচ্ছে গিয়ে এখান থেকে কি নিতে পারি, আমি এই লাইনটা নিতে পারি, টু সি দ্য চেরি ব্লসম হ্যাং উইথ স্নো, এই লাইনটা নিতে পারি। তাছাড়া এখান থেকে আর কোনো কিছুই আমার চোখে পড়ছে না। তোমাদের যদি চোখে পড়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কী করবা, জানাবা, যাতে করে আমিও তোমাদের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি, ঠিক আছে।
তোমাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ তোমরা এই লাইনটা নিয়ে ডিসকাস করতে পারো আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, সিমিলি হচ্ছে গিয়ে আমরা জানি অ্যাজ এবং লাইক। অ্যাজ মানে এটার মতো আসলে কোনো কিছুই বলে নাই এখানে কবিতাতে, কোনো কিছু ওইটার সাথে তুলনা করে নাই, ঠিক আছে, উপমার সাথে মানে উপমা দেয় নাই, তাহলে এখানে নো সিমিলি ইন দিস পয়েম আমরা এটা বলতে পারি, নো নো সিমিলি in that poem, in that poem. ইমাজিনারি হচ্ছে গিয়ে না, এটাতে আসলে কল্পনা করার মতো কিছুই করে নাই, সো আমরা এখানেও ইমাজিনারি কোনো কিছু ইমাজিনারি কি দিতে পারি, ইমাজিনারি। আচ্ছা, ইমাজিনারি আর হচ্ছে গিয়ে ইয়েটা কিন্তু একই, দুইটাই সেম। যদি হয় তাহলে আমরা এইটাকে চেরি ব্লসম না, এইখান থেকে আমি শুধু যদি পাই তাহলে আমি একটাই পাবো, সেটা হচ্ছে গিয়ে হাং উইথ স্নো, হাং উইথ স্নো, হাং উইথ স্নো, এই যে হাং উইথ স্নো, দ্য চেরি হাং উইথ স্নো। ওকে, এই লাইনটা আমরা সাধারণত তোমার ইয়াতে দিতে পারি, তাছাড়া আর কোনো কিছু আসলে এখানে দেওয়ার মতো আমি দেখি না। ওকে, তাহলে এইভাবে যদি তোমরা এটাকে একটু পড়ে রাখো, তাহলে এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আমার কাছে মনে হয় না যে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো কনফিউশন থাকবে। তোমাদের বই বা যেখানে যে কোনো কবিতা থাকলো, এটা তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে দিতে পারো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের এইগুলোকে অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে আমাদের কিন্তু বি পার্ট সম্পূর্ণ শেষ। আমরা বি পার্টটা আবারও একটু ভালো করে দেখে নেব। এখানে অনেক কিছু আছে, 35 মার্ক, কীভাবে মেটাফরগুলো। আমি আশা করছি যে তোমরা যদি এইখান থেকে সিমিলি টিপসগুলো, সাম টিপস, ফাইন্ড আউট সিমিলি, এইগুলো একটু দেখে দেখে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো কোনো কবিতা, তাহলে হচ্ছে বইগুলো থেকে, তাহলে কিন্তু তোমরা কি করবা, তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী যে টপিক হচ্ছে গিয়ে সিতে চলে যাব। টপিক এই সিটা নিয়ে আলোচনা করবো আর কি। তাহলে আমরা এখনই সিটা নিয়ে আলোচনা চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা পার্ট এ পার্ট বি আমরা প্রপারলি বুঝিয়ে নিয়েছি। আশা করছি তোমরা পার্ট এ এবং পার্ট বিটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, এবং যদি তোমাদের এক্সট্রা কোনো সাপোর্ট লাগে, কোনো হেল্প লাগে, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে কিন্তু তোমরা নক দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা আজকে এখন যে আলোচনাটা করবো সেটা হচ্ছে পার্ট সিটা নিয়ে। হ্যাঁ, পার্ট সিটাতে আসলে আমাদের রাইটিং পার্ট, এই টপিকটা আসলে আমাদের মানে স্কুল থেকে ইনফর্ম করে দিছে যে আমাদের কি কি পড়তে হবে। আমাদের এই টপিকে আছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে রাইটিং কম্পেয়ার অ্যান্ড কন্টেস্ট এসে। তোমরা যারা আর্গুমেন্টেটিভ এসে পড়ছো, আমার যারা প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখে নিয়েছো, তারা পড়লেই বুঝতে পারবা বা দেখলে বুঝতে পারবা যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি বিষয়টা কি। এটা কাইন্ড অফ আর্গুমেন্টেটিভ, তুলনা করা কি, একটার সাথে আরেকটা তুলনা করা। তারপরে তোমার রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এটা একটা কিন্তু টেক্সট দিয়ে দিবে, তার থেকে তোমাদেরকে কি করতে হবে, তার থেকে এলিমেন্টস গুলো লিখতে হবে এবং এটার থেকে উদাহরণগুলো দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু স্কুলগুলো বলে দিছে, যার যার স্কুল কিন্তু বলে দিছে যে তোমরা এই বিষয়গুলো পড়বা, বা সরি তোমরা এটা দেখে নিতে পারো। আর আমি একটা ছোট্ট একটা সাজেশন বা একটা আমার যে স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট, তাদের যে সাজেশন করছে সেই সাজেশন থেকে তোমাদেরকে এটা আমি দিচ্ছি। ওইটাই আসবে, বিষয়টা এরকম না, জাস্ট দেখে রাখো যে কি টাইপ অফ জিনিস আসতে পারে। প্রথমটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, টি প্লান্টেশন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। তোমরা তোমাদের বইগুলোতে, পুরাতন যে ক্লাস 8 এর বইগুলো আছে, গ্রামার বইগুলা, যারা চৌধুরী হোসেন, নবদূত বা রয়্যালের বই ইউজ করো, তারা ওই বইগুলোতে খুঁজলে তোমরা এগুলো পেয়ে যাবা। তারপরে হচ্ছে গিয়ে রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট, এটা হচ্ছে গিয়ে কি হতে পারে, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, টেকনিক্যাল অ্যান্ড জেনারেল এডুকেশন, অফলাইন ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। ঠিক আছে, এইটা তোমরা কোথায় পাবা? এইটা হচ্ছে বেসিক্যালি তোমরা ইন্টারের যে বইগুলো আছে, ইন্টারের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের যে বইগুলো আছে, এই বইগুলোতে তোমরা হচ্ছে এই টাইপের বিষয়গুলো তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার কম্পেয়ার অ্যান্ড কনটেক্সট এসে আমাদেরকে দিচ্ছে, আমি খুঁজে পাইতেছি না, তাহলে আমাকে টেক্সট করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা হচ্ছে আমাদের কমেন্টসে জানাতে পারো। আমি তোমাদেরকে এটা মেল করে দিব, বা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এটা পাঠিয়ে দিতে পারি, পিডিএফ করে পাঠিয়ে দিতে পারি। এগুলো তো আমাদের তৈরি করা থাকে, যেহেতু হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্ট থাকে, যেহেতু আমার অনেক কলেজের স্টুডেন্টরা আমার এখানে পড়ে, তাদের জন্য এগুলো আমাদের প্রিপেয়ার করতে হয়, এবং আমার এগুলো প্রিপেয়ার করা আছে। তোমরা চাইলে কিন্তু কি করতে পারবা, এগুলো তোমরা নিতে পারবা। আচ্ছা, এই জায়গাটাতে একটু বিষয়, সেটা হচ্ছে গিয়ে রাইট এক্সপ্লেনেটরি টেক্সট। এখানে একটা প্যাসেজ দিবে, প্যাসেজের দুইটা কালাম থাকবে,
একটা কালারিং করেছিল এক্সপ্লেনেটরি, মানে কোন বিষয়টা আসলে টেক্সটে বলছে, এলিমেন্টস বলছে, আরেকটা ছিল গিয়ে এটার উদাহরণটা কি হইতে পারে, এটা নিয়ে করতে পারে। তোমরা এটাও তোমাদের স্কুল বলে দিবে, যদি তোমাদের স্কুল বলে না দেয় এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে তোমরা যদি চাও, আসলে এখানে পড়ার মতো কিছুই নেই, এগুলো সম্পূর্ণ যার যার স্কুল এখান থেকে ইনফর্ম করবে। যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমরা কি করতে পারি, আমরা কিন্তু এইটা নিয়ে আলোচনা করতে পারি বা এগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারি। তোমরা যদি চাও যে স্যার এইটাকে কিভাবে সহজ করে লেখা যেতে পারে, আমার স্কুল তো কিছুই দেয় নেই, কি দিবে জানি না আমি কিছু, তাহলে এইটাকে কত সহজ করে লেখা যায় এটা সম্বন্ধে কিন্তু কমেন্টস করতে হবে। কমেন্ট না করলে কিন্তু আমি এটা নিয়ে কোনো কিছু আলোচনা করবো না, এবং আমি মনে করবো যে তোমাদের যা আছে তাই তোমাদের দিয়ে দিছে, স্কুল দিয়ে দিছে, সো এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, এটাও তোমাদের স্কুল দিয়ে দিবে। যদি কোনো ইস্যুস হয় যে বা স্যার আমি এটা পাচ্ছি না, স্যার এটা তো দিছে, এটা তো আমি দেখতেছি না, আমাকে একটু হেল্প করে, তাহলে আমি কমেন্ট সেকশনে জানালে কিন্তু আমি এই বিষয়টাকে খুব সুন্দরভাবে আলোচনা করতে পারবো। যেহেতু এটা যার যার স্কুলে দেওয়া, তো এইটা নিয়ে আসলে তেমন সময় ওয়েস্ট করার মতো কোনো অপশন নাই, এটা মুখস্থর বিষয়, এবং এইগুলো জানার জন্য তোমাকে, এগুলো পারার জন্য তোমাকে প্রচুর পরিমাণের ভোকেব প্রফিসিয়েন্সি লাগবে বা ভোকেব লাগবে। আমরা যেকে বলি শব্দার্থ, শব্দার্থ যদি না জানো তাহলে বাবা এইগুলো প্রপারলি লিখতে পারবো না। মানে আমরা বলি না ফ্রি হ্যান্ড রাইটিংটা আমরা সাধারণত লিখতে পারবো না যদি এই বিষয়গুলো আমরা না জানি, এবং এইগুলো কনসেপ্ট যদি আমি না জানি তাহলে এইগুলো আমি কি করতে পারবো না, কখনোই লিখতে পারবো না। তো আশা করছি তোমরা এই ফুল ভিডিওর মাধ্যমে, এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যে পরীক্ষা, বার্ষিক যে পরীক্ষা, বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ ইস্যুস গুলা একটা ভিডিওর মধ্যে সলভ করতে পারবা, এবং আমি তো আছি যদি কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, আজকে পর্যন্ত শেষ করছি। আমাদের এরকম প্রত্যেকটা ওয়ান শট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, এবং যারা আসলে প্রিভিয়াসলি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখছো তাদেরকে আসলে ধন্যবাদ ছাড়া আর কিছু দেওয়ার নেই আমার। আর তোমরা চাইলে অফলাইনে ক্লাসগুলো করতে পারো, আমাদের ইংলিশ ক্লাসটা অফলাইনে করতে পারো সম্পূর্ণ ফ্রিতে এই 1 মাসের জন্য। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ছাড়া আর কি বলা, আর কিছু বলার নাই আর কি। তাহলে আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের পড়াটাকে প্রপারলি কমপ্লিট করতে পারবা। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে।